তো যে ডাউটসগুলো থেকে শুরু করব, তারপরে অ্যাপ্লিকেশন লেয়ারে যেগুলো নেই সেগুলো নিয়ে কথা বলবো। প্রথম যে ডাউটটা এসেছিল, যারা এসেছিল সে এক্সিস্ট এখন নেই আমাদের হয়তো। তো সেখানে হচ্ছে প্রথম হচ্ছে লাইন কোডিং টেকনিকের দুটো খুব ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রশ্ন 2016 সালেও এসেছিল। একটা হচ্ছে ম্যানচেস্টার এনকোডিং, আর একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার এনকোডিং। লাইন এনকোডিং কথাটার মানে হচ্ছে যে ডিজিটাল ডেটা থেকে ডিজিটাল সিগনালে কনভার্ট করব। অনেক রকম এনকোডিং স্কিম আছে, বাট প্রশ্ন যা মোটামুটি যেখানে দেয় সেটা ম্যানচেস্টার এনকোডিং এবং ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার এনকোডিং দিয়ে দেয়। আমি জিনিসটা করে বোঝাবো, তারপর আমি পয়েন্ট অফ ভিউ মানে আমরা থিওরি কনসেপ্টে যাব। প্রথমে যদি আমাদের এরকম বিট দিয়ে দেয়, তাহলে সেখান থেকে আমরা কিভাবে আমরা এনকোড করতে পারি জিনিসটাকে, মানে সিগনালে কিভাবে কনভার্ট করব ডেটা থেকে, সেটা প্রথমে দেখব। প্রথমত এই লাইন কোডিং এর যে ম্যানচেস্টার এনকোডিং এবং ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার এনকোডিং এর ফার্স্ট কনসেপ্ট হচ্ছে এরা সিগন্যালকে হাফ করে দেয়, মানে আমরা টোটাল ফুল লেন্থ আমরা টাইম লাইন নিই না, যে টাইমিং স্লটটা আছে যেটা আমি এক্ষুনি দেখাবো সেটাকে 50% টাইম স্লট নিই। এবার কিভাবে 50% টাইম স্লট নিই সেটা দেখলে বুঝতে পারবো। যখনই জিরো পাবো তখন গল্পটা ট্রানজিশনটা হবে সিগন্যালের পজিটিভ থেকে নেগেটিভে ট্রানজিট করব। জিনিসটা দেখতে আমি অ্যারো দিয়ে লিখেছি, মানে পজিটিভ অ্যাম্পলিটিউড, এখানে অ্যাম্পলিটিউড অফ যেহেতু সিগন্যালের অ্যাম্পলিটিউড থাকে, আমরা পজিটিভ থেকে টুয়ার্ডস নেগেটিভে যাব। আর যদি আমাদের 1 হয়, মিউট করে না একটুখানি, যদি আমাদের 1 হয় তাহলে হবে নেগেটিভ থেকে আমরা পজিটিভে যাব, মানে নেগেটিভ এ থেকে আমরা পজিটিভে চলে যাব। এই হচ্ছে বেসিক আইডিয়াটা থাকবে। তো সেই সূত্রে এটাকে প্রথমে করলেই বুঝতে পারবো। প্রথমে আমাদের কি দিয়েছে, আমাদের জিরো দিয়েছে। জিরোর কথায় কি ছিলাম, কি এক্ষুনি বললাম যে আমরা পজিটিভ অ্যাম্পলিটিউড থেকে নেগেটিভ অ্যাম্পলিটিউডে যাব। তাহলে প্রথমে যখনই জিরো পাবো আমি একটা বেয়ার মিনিমাম ধরে রেখেছি যে প্লাস এ হচ্ছে হাই লেভেল অ্যাম্পলিটিউড আর মাইনাস এ হচ্ছে আমাদের লোয়ার লেভেল অফ অ্যাম্পলিটিউড, মানে পজিটিভ এবং নেগেটিভ। এই জন্য এটাকে আমরা বলি পোলার বলি, মানে দুটো পোল চেঞ্জ করছে, পজিটিভ নেগেটিভ আসছে। আর আমরা যে টোটাল এই যে জিরোর যে টাইম ফ্রেমটা দেখেছি এটা টোটাল টাইম ফ্রেম। আর যখনই আমরা এই ম্যানচেস্টার এবং ডিফারেন্সিয়াল ম্যানচেস্টারে যখন কথা বলি, এখানে আমরা 50% এখানে নিই, মানে হাফ হয়ে যায় সিগন্যালটা। সেই সূত্রে আমরা এখান থেকে কি করবো, যে আঁকাটা আমরা এক্স্যাক্টলি এঁকেছিলাম এরকম জিনিসটাকে আমরা হুবাহু দেখে দেখে, কিন্তু জিরো যেখানে থাকবে আমরা হুবাহু দেখে দেখে এইভাবে এঁকে দেবো। এখানে এরকম আঁকলাম। ওয়ানে কি ছিল, ওয়ানে ছিল আমাদের নেগেটিভ থেকে পজিটিভ, মানে নেগেটিভ এ থেকে আমাদের পজিটিভে যাবো। তাহলে আমাদের নেগেটিভ মানে এটা হবে, এখান থেকে আমরা এরকম চলে গেলাম। জিরো মানে আবার আমরা পজিটিভ থেকে এইভাবে আমরা নেগেটিভে আসবো। 1 মানে আবার নেগেটিভ থেকে জুড়ে জুড়ে করছি, পজিটিভে যাব। আমরা সিগন্যাল কানেক্ট করিনি কিন্তু এখনো, সেটা কানেকশন করব। এবার আমরা আবার জিরো পেয়েছি, জিরো মানে আবার পজিটিভ থেকে 50% নিয়ে আমরা নেগেটিভে আসছি। 1 মানে আবার চলে গেলাম এখানে, জিরো মানে আবার পজিটিভ থেকে নিয়ে আবার নেগেটিভে আসলাম। এবার দেখো ফের জিরো এসছে। তো ফের জিরো আসলে কি হবে, আমরা কিন্তু এখান থেকে না, আবার আমাদের সেম গল্প, পজিটিভ থেকে আবার আমরা নেগেটিভে আসলাম। 1 মানে কি, নেগেটিভ থেকে পজিটিভ, আবার 1 পাওয়া মানে নেগেটিভ থেকে পজিটিভ, যেরকম ছিল এরকম প্রথমে এঁকে নিলাম। এবার তারপর কানেকশনগুলো করবো। কানেকশন থেকে এর মুখোমুখি এক আছে বলে কানেকশন করে দিলাম, এর মুখোমুখি এক আছে বলে কানেকশন করবে, যেগুলো মুখে মুখে চলে এসেছে যেগুলো কানেকশন করে দেবো, করে দিয়েছি। এবার দেখো এই জায়গাটা, এই জিরো আর জিরোর জায়গাটা ভালো করে দেখো, এখানে কিন্তু মুখোমুখি নেই। তাহলে আমরা কি করবো, ডটেড লাইনের ভায়া আমরা কিন্তু এরকম একটা লাইন টেনে দেবো, এইভাবে কানেক্ট হয়ে গেল। এখানেও দেখো মুখোমুখি আছে বলে মোটামুটি কানেকশন করে দিলাম। এখানেও সেম দেখো, এখানে এখানে শেষ হচ্ছে আবার শুরু এখান থেকে হয়েছে, তাহলে ডটেড লাইনের ভায়া কিন্তু আমরা এরকম কানেকশন করে দেবো। তাহলে এখান থেকে একটা ওভারভিউ কি বুঝলাম, যখনই আমাদের ম্যানচেস্টারে কথা হবে, ফার্স্ট প্রশ্ন যেখান থেকে আসে, যেটা প্রশ্ন তলা একটা আছে ডাউটসের প্রশ্ন দেখাবো। তো ফার্স্ট যে কথাটা যেখান থেকে হবে যে আমরা 50% অফ দ্য টাইম ফ্রেম ইউজ করছি। সিগন্যাল কি হয়, যখন আমরা জিরো হয় তখন পজিটিভ থেকে নেগেটিভে আসে, নেগেটিভ থেকে পজিটিভে আসছে। এই হচ্ছে বেসিক আইডিয়া, যেখানে আমরা চেঞ্জ ইন ভোল্টেজ হচ্ছে, দেখো পজিটিভ নেগেটিভ মানে চেঞ্জ ইন ভোল্টেজ, আর জিরো মানে হচ্ছে হাই থেকে লো, মানে পজিটিভ থেকে নেগেটিভ মানে হচ্ছে হাই থেকে লো আমাদের, আর 1 মানে হচ্ছে লো থেকে হাই। যেটা বলা রয়েছে ওখানে আমি সিম্পল ভাষা সেটাই ইংলিশে লেখা রয়েছে। এটা ক্লক সিঙ্ক্রোনাইজড হয়ে যাচ্ছে, এটা ক্লক দিয়ে অবভিয়াসলি সিঙ্ক্রোনাইজ থাকবে, এটা নিয়ে বিকল্প জায়গা নেই। আর এখানে প্রত্যেকটা বিটের আমাদের a/2 অ্যাম্পলিটিউড করে কিন্তু সিগন্যাল চেঞ্জ হচ্ছে। এই হচ্ছে বেসিক হচ্ছে ম্যানচেস্টার এনকোডিং এর গল্প। এর থেকে প্রশ্ন যা দিয়েছে এর মধ্যে থেকেই দিয়েছে। প্রশ্ন হবে হচ্ছে আমাদের জিরো হলে কি হয়, 1 হলে কি হয়, 50% অফ দ্য টাইম ফ্রেম, এই কয়েকটা জায়গা থেকে প্রশ্ন দিতে পারে। কখনোই চিন্তা নেই এরকম বিট দিয়ে আমাদের আঁকতে দেবে না, এটা গল্প না। কিন্তু একে জিনিসটা বুঝলে জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। বাট নেক্সট হচ্ছে ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার কি হয়, ম্যানচেস্টার থেকেই ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার এসছে। সেই গল্পতে আমাদের সেম গল্প থাকবে যে আমরা সবসময় কি করবো, 50% অফ দ্য টাইম ফ্রেম, a/2 করা মানে অ্যাম্পলিটিউডকে ভাগ করে দিচ্ছি, এটা একটা পয়েন্ট মাথায় রাখবে। a/2 মানে অ্যাম্পলিটিউড ভাগ, মানে 50% অফ দ্য টাইম ফ্রেম ব্যবহার করব। নেক্সট যেখানে দুটো বিট, এখানে যেটা বলেছিলাম 0-1 কি হবে গল্প বলেছিলাম, এখানেও সেরকম 0-1 কি হবে লিখতে হবে। যখন বিট 1 পাবো তখন পোল পাল্টাবো না, একই পোলে থাকবো, যেই পোলেই ছিলাম সেই পোলেই থাকবো। যখন আমার জিরো পাবো তখন আমি পোল পাল্টাবো,
মানে যেটা আমার এক্সিস্টিং মানে প্রিভিয়াসে যা পোল ছিল সেই পোলটা চেঞ্জ করব, 0 পেলে 1 পেলে পোল চেঞ্জ করব না, ঠিক আছে। যখন আমরা শুরু করব ফর দ্য ফার্স্ট বিট, প্রথম যে বিটটা থাকবে, এই যে দেখতে পাচ্ছ প্রথম বিটটা আমি একই এক্সাম্পল পরে রেখেছি ওখানে, এই প্রথম বিটটার জন্য সবসময় মাথায় রাখবো যে অলওয়েজ ট্রানজিট ফ্রম দ্য নেগেটিভ টু পজিটিভ। প্রথমের জন্য, প্রথম ফার্স্ট এন্টায়ার বিটের জন্য সবসময় পজিটিভ থেকে নেগেটিভ থেকে পজিটিভ, এখানেও লেখা আছে অলওয়েজ স্টার্ট ফ্রম নেগেটিভ টু পজিটিভ, সেটাই আমরা এখানে ছোট করে লেখা রয়েছে। কোথায় ব্যবহার করি আমরা ল্যানের টোকেন রিং, পরবর্তীকালে টোকেন রিংও পড়বো আমরা। টোকেন রিংয়ে যখন আমাদের কনসেপ্ট হয় তখন আমরা ডিজিটাল ডেটা থেকে ডিজিটাল সিগন্যালে এই কনসেপ্টে ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার এনকোডিং স্কিম দিয়ে কিন্তু আমরা এনকোড করি। তো এই গল্পটা মাথায় রাখলাম যে 1-এ আমাদের পোল চেঞ্জ করবো না, 0-তে আমরা পোল চেঞ্জ করবো। আর শুরুটা কি করে হবে, সবসময় নেগেটিভ টু পজিটিভ। আর আমাদের সিগন্যাল কি থাকবে, সবসময় 50% যা সিগন্যালটা উপরে ড্র করেছি এরকম ধরনেরই সিগন্যাল কিন্তু আমাকে ড্র করতে হয়, মানে এরকম 50% জেড, আমি বলি উল্টো জেড আর সোজা জেড, এটা হচ্ছে ব্যাপার। চলে আসি, এইটাকেই আমি আরেকটা করে দেখালে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথম ফার্স্টের জন্য কি আছে দেখার দরকার নেই, সবসময় আমরা কি বললাম নেগেটিভ থেকে পজিটিভে ট্রাভার্স করব। এটা অলরেডি এখানে লেখা আছে অলওয়েজ স্টার্ট ফ্রম কি আছে দেখো, অলওয়েজ স্টার্ট ফ্রম নেগেটিভ টু পজিটিভ, 50% অফ দ্য টাইম ফ্রেম নেবো। তাহলে ঠিক আছে, করে দিয়েছি, বিকল্পর কোনো জায়গা নেই, করে নিলাম। 1 মানে পোল আমাদের কি ছিল, 1-এ আমাদের ছিল যে পোল চেঞ্জ করব না, দেখে নি। তাহলে 1-এ কি ছিল আমাদের, নো পোল চেঞ্জ, যা ছিল সেখান থেকেই আমরা কন্টিনিউ করব, যাই থাকুক না কেন। তাহলে পোল চেঞ্জ করলাম না, যা ছিল আমরা সেখান থেকেই কন্টিনিউ করলাম। কিন্তু এই নয় আমাকে এই জে ডাকতে হবে, মাথায় রাখবে, নয় আমাকে এই জে ডাকতে হবে, আর কোনো ব্যাপার নেই, চোখ বুঝে হয়ে গেল। 0 হলে পোল পাল্টাবো বলেছিলাম, দেখো পোলটা এখানে শেষ হয়েছে, বাট পোল পাল্টে আবার আমাকে সেম এই জেডটা আঁকবো, হয়ে গেল। 1 পেলে পোল পাল্টাবো না, যা ছিল তাই থাকবে। 0 পেলে আবার পোল পাল্টে দিয়ে দেখো এখান থেকে করে, যেখানে শেষ হয়েছিল এখানে শুরু হলো এখানে, ভালো কথা। 1 পেলে পোল পাল্টাবো না, একই রাখবো। 0 পেয়েছি মানে আবার কি পোল পাল্টে দেবো, মানে আবার এখান থেকে করে নেবো। আবার 0 পেয়েছি মানে পোল পাল্টে দেবো, মানে এখানে শেষ হয়েছিল মানে এখান থেকে শুরু হয়ে যাবে। 1 পেলে পোল পাল্টাবো না, যেখানে থেকে শেষ সেখান থেকে শুরু করব। 1 পেয়েছি, পোল পাল্টাবো না, যেখান থেকে শেষ সেখান থেকে শুরু করে করলাম। এবার কানেকশনগুলো করতে হবে, যেগুলো মুখোমুখি আছে কানেকশন করে দেবো, আর না হলে এইভাবে ডটেড লাইনের থ্রু থেকে আমরা এইভাবে টেনে দেবো। এই হচ্ছে শর্টকাট ট্রিক, এইভাবে কিন্তু আমরা করতে পারবো ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার স্কিম। এখানেও একটা গল্প এইভাবেই থাকবে যে আমরা 50% অফ দ্য টাইম ফ্রেমকে ইউজ করছি, নেগেটিভ থেকে পজিটিভে ট্রাভার্স করছি। এখানে 0 হলে পোল আমরা চেঞ্জ করছি, 1 হলে পোল চেঞ্জ করছি না। এইটুকু মাথায় রাখলে প্রশ্ন এখান থেকেই দিয়েছে, দেখো এই প্রশ্নটা রেখেছিলাম। In differential Manchester, what is a transition? When is a transition generate? কখন ট্রানজিশনটা জেনারেট হয়, দেখো প্রত্যেকটা ভেবে দেখো, আমরা ট্রানজিশনটা হচ্ছে কি মিডিল অফ দ্য বিট থেকে, তাই না? ভালো করে দেখো, এই 0-র মাঝখান থেকে হলো, এই 1-এর মাঝখান থেকে হচ্ছে, দেখো মিডিল অফ দ্য বিট থেকে কিন্তু ট্রানজিট হচ্ছে, যে কোনো ট্রানজিট। দেখো এইটুকু তো যাচ্ছে, এইটুকু যাওয়ার পর ট্রানজিশনটা এখান থেকে শুরু হলো, সব জায়গায় দেখো এইটুকু তো যাচ্ছে, যাওয়ার পর ট্রানজিশনটা এখান থেকে শুরু হলো। ভালো প্রশ্ন এটা ছিল যে সবসময় মিডিল অফ দ্য বিট থেকে কিন্তু চেঞ্জ হয়, এটাই হচ্ছে বেসিক আইডিয়া। কেন কি আমরা 50% অফ দ্য টাইম ফ্রেমকে ব্যবহার করে কিন্তু আমরা এই কাজটা, দুটোই একই গল্প। প্রশ্ন এইরকম ভাবে দিতে পারে, মিডিল অফ দ্য বিট হবে কি, আমরা আমাদের এ কি হবে, 0-তে হলে কি হবে, 1-এ হলে কি হবে, এর থেকে বেশি লাইন কোডিং থেকে কোনো প্রশ্ন কিন্তু আসার কোনো জায়গা নেই। এই হচ্ছে বেসিক আইডিয়া। এবার হচ্ছে আমাদের ম্যাথামেটিক পোর্শন, যেখান থেকে অঙ্ক অলরেডি 2016 সালে এসছে, জাস্ট তার ওভারভিউটা নিয়ে নিচ্ছি। এটা কিন্তু বেসিক আইডিয়াটা নয়েজ থেকে আসে। নয়েজের যদি একটু নর্মাল কথা বলি, আমরা যখন তার দিয়ে যখন অ্যানালগ সিগন্যাল যায়, এগুলো যা পড়লাম এগুলো কিন্তু কম্পিউটারের মধ্যে হচ্ছে, দিস আর অল ডিজিটাল সিগন্যাল, যেগুলো আমরা এক্ষুনি এঁকে দেখলাম। বাট আমাদের অ্যানালগ সিগন্যাল কিন্তু আমরা তারের মধ্যে দিয়ে আমাদের অ্যানালগ সিগন্যাল যায়। তো যখনই এরকম ঘটনা হয়েছে যে অনেক রকম প্যারামিটার্স রয়েছে, যেটা থ্রুতে কি হয়, আমাদের তারের মধ্যে এই যে সিগন্যালের মধ্যে অন্য কোনো সিগন্যাল ইনডিউস হয়ে যায়। সেটা অনেক রকম প্রপার্টিতে হতে পারে, এক হতে পারে তারের উপর তার চলে গেলে হতে পারে, এক হতে পারে থার্মাল কন্ডিশনের জন্য মানে হিটের জন্য হতে পারে। এরকম অনেক রকম প্রসেস কিন্তু হয়, থান্ডার লাইটিং, এই যে আমাদের যখন বাজ পড়ে তখন এরকম হয়। তো প্রশ্নটা কি হয়, যখনই একটা বাইরের সিগন্যাল তোমার নর্মাল ডেটা সিগন্যালের মধ্যে ঢুকে যায়, তখন তাকে বলা হয় আমাদের নয়েজ বলা হয়, মানে আমাদের সিগন্যালটাকে কোরাপ্ট করে দেয়, এটাকে নয়েজ গল্পতে আমরা বুঝি। বাইরের কোনো যদি সিগন্যাল এসে তোমার অরিজিনাল সিগন্যালের মধ্যে ইন্ডিউস কথাটার মানে যে ঢুকে যাওয়া, মিলে যাওয়া, তখন তাকে বলা হচ্ছে নয়েজ বলি আমরা, আমাদের সিগন্যাল কোরাপ্ট হয়ে গেছে। এই হচ্ছে বেসিক আইডিয়া ছিল। সেখান থেকে দাঁড়িয়ে দুটো বিখ্যাত সায়েন্টিস্ট দুটো থিওরেম দেয়। প্রথম থিওরেমের নাম হচ্ছে নারকুইস থিওরেম, যেটা নয়েজলেস, ধরে নিলাম আমার চ্যানেল মানে তারের মধ্যে কোনো নয়েজ নেই, মানে কোনো রকম এক্সটার্নাল সিগন্যাল ইন্ডিউস করেনি। এর পরের গল্পে দেখবো আমরা শ্যানন
থিওরেম বা শ্যানন ক্যাপাসিটি থিওরেমও বলা হয়, সেটা কিন্তু আমাদের নয়েজি চ্যানেলের জন্য। তো আমাদের আলটিমেটলি এই পড়াশোনার জন্য কি লাগবে, আমাদের দুটো ফর্মুলা মনে রাখতে হবে। আর প্রশ্ন যা দেওয়ার জায়গা আমি দেখলাম অলরেডি 2016-তে এসছে, মাদ্রাসায় এসছে, প্রশ্ন কিন্তু এখান থেকেই দিচ্ছে, নারকুইস থেকে। কেন, এখানে লগের গল্প চলে আসে, আর লগের ক্যালকুলেশন কিন্তু খুব কমপ্লেক্স হয়ে যায় উইদাউট ক্যালকুলেটর। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে অনেক স্টুডেন্টরা, অনেক ক্যান্ডিডেটরাই হয়তো পারবে না বলে, যা প্রশ্ন কিন্তু এখান থেকেই দিচ্ছে। হ্যাঁ, যদি দিতে পারো ওখান থেকে কিরম ভাবে দেবে সেটাও বলে দেবো। তো প্রথমে ফর্মুলাটা আমাদের কি মুখস্থ রাখতে হবে, ম্যাক্সিমাম ডেটা রেটের ফর্মুলা হচ্ছে 2 × b log base 2l। 2b-টা কি, বি হচ্ছে ব্যান্ডউইথ অফ দ্য চ্যানেল। ব্যান্ডউইথ কথাটার মানে কি, একটা চ্যানেলের মধ্যে কতটা অ্যামাউন্ট অফ ডেটা অ্যাট আ টাইম, মানে কতটা রেঞ্জ অফ সিগন্যাল যেতে পারে, এটাকে ব্যান্ডউইথ, যেটা আমরা ফ্রিকোয়েন্সি রেসপেক্টে ভাবি। কেন, অবভিয়াসলি এটা তো জানি আমরা, সিগন্যাল এটা আমাদের কি, এটা আমাদের ওয়েভ, ওয়েভ সবসময় আমরা ফ্রিকোয়েন্সিতে মাপি, তো সেই সূত্রে ব্যান্ডউইথ তো আমরা ফ্রিকোয়েন্সিতে মাপছি। এবং এল হচ্ছে কতগুলো লেভেল অফ ডিসক্রিট সিগন্যাল, এই যে সিগন্যালের লেভেল কত, 2, 4 এরকম ভাবে 2 এর পাওয়ারে তোমাকে বলে দেওয়া হবে। এখানে ঘাটাঘাটির ব্যাপার নেই, ডাইরেক্ট প্রশ্ন এসছে, এটা প্রশ্নই দেখাবো, 2016 সালেরই প্রশ্ন এখানে রেখেছি। এবার বলছি ইফ ইউ ইনক্রিজ দ্য ব্যান্ডউইথ অর দ্য লেভেল, তাহলে আমরা আরো বেশি রকম উই ক্যান ট্রান্সমিট মোর ডেটা করতে পারবো। মানে ব্যান্ডউইথ আর যদি লেভেল বাড়ে, আমরা কিন্তু মোর অ্যামাউন্ট অফ ডেটা কিন্তু অবভিয়াসলি, রাস্তা বড় হয়ে গেলে বেশি গাড়ি যাবে, জেনুইন ব্যাপার, এটা তো আর বিকল্প জায়গা নেই, ব্যাগ বেশি হয়ে গেলে জিনিস বেশি নিতে পারবো, এটা বেসিক আইডিয়া। তো এই প্রশ্নটাই এসেছিল আমাদের 2016 সালে। বলছে আর নয়েজলেস চ্যানেলের মধ্যে যেটা 3 কিলোহার্টজ এর একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ বলে দিয়েছে, আর লেভেল 4 বলে দিয়েছে। সবসময় কিলোহার্টজ থেকে হার্টজে নেওয়ার গল্প কি, 1000 দিয়ে মাল্টিপ্লাই, কিলো মানে হচ্ছে 1000, তো 3000 হার্টজ হয়ে গেল। তার সঙ্গে 2 গুণ করব, তার সঙ্গে আবার কি লগ বেস 2 4 করবো, এটা খুব সোজা হয়ে যায়। মানে লগ বেস 2 মানে হচ্ছে 2 এর পাওয়ারের গল্প চলে আসছে। তো সেই সূত্রে গেলে 2 টু দি পাওয়ার 2 হচ্ছে 4, তাহলে 2টা এখান থেকে অ্যান্সার হয়ে গেল। তাহলে অ্যান্সার কি হবে, 2 × 3000 × 2 করলে 12000 বিপিএস, বিট পার সেকেন্ড। চাইলে তুমি কেবিপিএস নিতে পারো, 12 কেবিপিএসও বলতে পারো, গল্প কিন্তু একই। এই প্রশ্নটাই 2016 সালে দিয়েছিল। তো প্রশ্ন যদি দেয় এরকম সোজা রকমই ম্যাথমেটিক্স বেস প্রশ্ন দেবে, মানে খুব একটা চাপ দেবে না। যদি তোমাদের শ্যাননের প্রশ্ন দেয়, এবার গল্পটা চলে আসি। শ্যানন কিন্তু আমাদের নয়েজি চ্যানেলের জন্য বলছে, নয়েজি। আর নয়েজি চ্যানেলের গল্পতে কি আসে, আমাদের একটা গল্প আসে এসএনআর রেশিও বলা, এসএনআর রেশিও, এটাকে বলছে সিগন্যাল টু নয়েজ রেশিও বলা হয়, ঠিক আছে। মানে একটা চ্যানেলের উপর চ্যানেলের পাওয়ার কত আর চ্যানেলের ক্যাপাসিটি কত, ওই ভিত্তিতে কিন্তু এসএনআর রেশিও কিন্তু আমরা ডিনোট করতে পারি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যদি এসএনআর রেশিওটা, আর রেশিওর কিন্তু কখনো কিন্তু কোনো ইয়ে হয় না, মানে আমাদের কোনো ইউনিট হয় না, দুটো ভ্যালু এসএনআর রেশিও আর শুধু এসএনআর হয়। যদি কোনোদিন এসএনআর এর নর্মাল ভ্যালু বলে, এটা কিন্তু ইউনিট হচ্ছে ডিবি, ডেসিবালে আমরা ক্যালকুলেট করি, ডেসিবাল। তো সেই দাঁড়িয়ে আমরা যদি এরকম বলে দেয় যে ধরো না 14 ডিবি 10 ডিবি, তখন কিন্তু খুব কমপ্লেক্স হয়ে যায়, তখন আমাদের এটা এসএনআর রেশিওতে কনভার্ট করতে হয়। কনভার্ট করার ফর্মুলা যে 10 × log base 10, আমরা সেটা যা দেবে 14 করলে আমরা সেটা কিন্তু আমরা এসএনআর রেশিওতে পাবো, S/N রেশিও। এসএনআর কিন্তু ডিবিতে আসে, আর S/N রেশিও কিন্তু গল্প আলাদা। তো কখনোই যদি প্রশ্ন দেয় শ্যানন থেকে এসএনআর রেশিও দিলে, তোমাদের কিন্তু এই লগ বেস 10 এই করে ফর্মুলায় ফেলে কাজটা করতে হবে। আর যদি তোমাকে S/N রেশিও দেয়, তাহলে তো কোনো অসুবিধা নেই, খুব সিম্পল গল্প। তো আমাদের গল্প ফর্মুলাটা কি দেখো, বি মানে সেই ব্যান্ডউইথ, লগ বেস টু 1 + S/N রেশিও, এটাই হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও, যেটা ইউনিটলেস হয়। যখনই তুমি দেখবে প্রশ্ন এখানে ইউনিট দেওয়া, তার মানে কিন্তু এসএনআর দেওয়া রয়েছে, এসএনআর রেশিও দেওয়া নেই, সেখান থেকে এসএনআর কে বার করতে হবে, কমপ্লেক্স প্রসিডিউরে চলে গেল, লগের গল্পে চলে গেল। যাই হোক, এরকম একটা প্রশ্ন এখান থেকে রেখেছি, যেখানে ব্যান্ডউইথ বলে দিয়েছে আর হচ্ছে আমাদের S/N রেশিও বলে দিয়েছে, তার খুব সোজা হয়ে গেল। সেখানে আমাদের 3000 ব্যান্ডউইথ আর লগ বেস টু 1 + করে যেটা হবে লগের ভ্যালু, যেটা করে নিয়ে এটা মোটামুটি রাফলি অ্যারাউন্ডে তোমার অ্যান্সার কিন্তু বার করতে পারবে। মানে এটা ক্যালকুলেট করে করতে হবে, লগ বেস টু 1000, মানে যাই দেবে মোটামুটি ভেবে নেবে যে ওরা 2 এর পাওয়ারেরই কোনো একটা গল্প দেবে, যাতে তো খুব একটা খাটতে না হয়, মানে ইজিলি বার করা যায়। আর না দিলে তোমাদের এরকম ভাবে পয়েন্টে এসে মাল্টিপ্লাই করে জিনিসটা বার করতে হবে। তো এই হচ্ছে বেসিক আইডিয়া ছিল, আমাদের দুরকম ধরনের অঙ্ক আসছে আর এসেছে, এটার ওভারভিউ দিয়ে দিলাম। নেক্সট প্রশ্নে চলে গেলাম আমাদের সুইচিং টেকনিকের ব্যাপারে। সুইচিং কথাটার মানে কি, সুইচিং একটা রকম আমাদের ডিভাইস সুইচ রয়েছে, এবং সুইচিং এর কাজ হচ্ছে আমাদের ডেটা প্যাকেটকে ফরওয়ার্ড করা, ঠিক আছে। সুইচিং প্রসেসটার ব্যাপারটাই বলছে যে ডেটা প্যাকেটটা আমাদের সোর্স থেকে ডেস্টিনের কিভাবে ফরওয়ার্ড হবে, তার পুরো গল্পর কথাটা বা এর পুরো ব্যাখ্যাটা কিন্তু সুইচিং দিয়ে আমরা বুঝতে পারি। সুইচিং এরই পরবর্তীকালের বড় ভাইয়ের নাম হচ্ছে রাউটিং।
সুইচ হচ্ছে ডিভাইস, রাউটার হচ্ছে ডিভাইস। সুইচ আমরা লোকালি ইউজ করি উইদিন আ ল্যান কানেকশন করলে, যেরকম যে কোনো রকম আমাদের কম্পিউটার, আমাদের ল্যাব ধরে নাও, কোনো একটা বিল্ডিং ধরে নাও, যখন আমরা লোকালি যখন কানেক্ট করি তখন কিন্তু আমরা সুইচ দিয়ে করি। যখনই এটা লোকালে মানে আমার ঘরের বাইরে হয়ে যায় তখন ওটা রাউটার হয়ে যায়। প্রশ্নটা এইভাবে পাল্টে যায়। দুজনেরই কাজ কিন্তু একই রকম, আমরা ফরওয়ার্ড করা ডেটা, হ্যাঁ ওয়ার্কিং প্রসিডিওর একটু আলাদা আছে কিন্তু কাজটা একই, প্যাকেট ডেটা ফরওয়ার্ড করবে সোর্স থেকে ডেস্টিনেশন। এদের কাজই হচ্ছে ডিসাইড দ্য বেস্ট পাথ মানে রাস্তা ফর ডেটা টু ট্রাভেল থ্রু দ্য নেটওয়ার্ক। নেটওয়ার্কের মধ্যে কোন রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছবে। দুজনেই কিন্তু একই কাজ করে, বাট সুইচের গল্পতে বলি এদের ওয়ার্কিং প্রিন্সিপালটা আলাদা। যে প্রিন্সিপালগুলো নিয়ে কথা বলবো টাইপস অফ সুইচিং এর ব্যাপারে বলছি না। লার্জ নেটওয়ার্ক ডাইরেক্ট কমিউনিকেশন বিটুইন অল ডিভাইস আর ইমপ্র্যাকটিক্যাল। অবভিয়াসলি সব ডিভাইসের সঙ্গে সব ডিভাইসের কানেকশন কি সবসময় করা যায়? পসিবল না। তাই জন্যই আমরা সুইচিং টেকনিক ব্যবহার করি, যেখানে মেক ডেটা ট্রান্সমিশন এফিসিয়েন্ট অ্যান্ড ম্যানেজেবল, যেখানে সুইচ এর দ্বারায় আমরা এই জিনিসটা পুরো ট্রান্সমিশনটাকে আমরা সুইটেবলি করতে পারি। এই হচ্ছে বেসিক আইডিয়া আমাদের সুইচিং এর আইডিয়াতে। করকম সুইচিং হয়? 3 রকম। সার্কিট সুইচিং হয়, প্যাকেট সুইচিং হয় এবং মেসেজ সুইচিং হয়। তিনটেরই আইডিয়া জানতে হবে, প্রশ্ন এখান থেকে দিতে পারে, কোনো বিকল্প জায়গা নেই। তো এবার হচ্ছে তোমার সার্কিট সুইচিং কি বলছে, একটা ডেডিকেটেড পাথ আমরা তৈরি করব বিফোর দ্য আমাদের ডেটা সেন্ড করার আগে। যখনই আমরা কানেকশন এস্টাবলিশ করব, যখন একটা সেন্ডার আর রিসিভার নিজেদের মধ্যে, আমি একটা ছবি এঁকে দেখাচ্ছি, যখন কথা বলতে চাইবে, ধরে নাও এরকম একটা সেন্ডার আছে, একটা রিসিভার আছে, মাঝখানে অনেকগুলো এরকম ধরে নাও সুইচেস দেওয়া রয়েছে, এবং অনেকগুলো সুইচ এভাবে দেওয়া রয়েছে। ধরে নাও এই সেন্ডার আর রিসিভার নিজেদের মধ্যে এটা সেন্ডার রিসিভার প্রথমে কাজ শুরু করার আগে প্রথমেই ও একটা পাথ ডিসিশন ধরে নাও নিল। সেই পাথটা আমি এঁকে দেখালাম যে এই পাথটা ডিসাইড করলো যে এই পাথের দ্বারাই আমরা কমিউনিকেশন করব। তাহলে একটা সার্কিটকে এস্টাবলিশ করা হলো, ভার্চুয়াল সার্কিট বলতে পারি, ঠিক আছে? একটা সার্কিট এস্টাবলিশ হলো, বা একটা পাথ প্রথমেই এস্টাবলিশ হয়ে বললো যে আমরা এই পাথ দিয়েই কিন্তু কমিউনিকেশন করব। এই ধরনের যখন গল্প রেডি হয় তখন তাকে বলা হয় সার্কিট সুইচিং বলা হয়। বিফোর যে আমরা ডেটা ট্রান্সমিশনের আগে সার্কিট এস্টাবলিশ হয়ে কাজটা হয়। তো আমাদের ফেস কি, প্রথমে সার্কিটকে এস্টাবলিশ করা, তারপর ডেটাকে ট্রান্সফার করব, তারপর কিন্তু সার্কিটকে আমরা টার্মিনেট করে দেবো, ঠিক আছে? এখানে কিন্তু একটা ফিক্সড পাথ হয়ে যাচ্ছে, যেই জন্য কনসিস্টেন্সি, আমাদের কোয়ালিটিটা কিন্তু কনসিস্টেন্ট থাকবে। মানে এরকম না যে আমাদের প্রত্যেকটা হয় না যে আমাদের দিনের যদি পাথ সেট না হয় তাহলে কি হবে, আমাদের কোয়ালিটিটা খুব একটা ভালো হবে না, আমাদের কমিউনিকেশনটা খুব ভালো কোয়ালিটির হবে না। তো এটা তা হয় না, এখানে ডিলেও কোনো গল্প নেই। কেন কি, যখনই সার্কিট রেডি হয়ে যায় তখন আর কোনো ডিলের গল্প নেই, কারণ ফিক্সড হয়ে গেল ওই যত পর্যন্ত ওই কমিউনিকেশনটা চলবে ওই রাস্তা দিয়েই যাবে। এবার ডিসঅ্যাডভান্টেজও নিশ্চয়ই থাকবে, ভালো থাকলে খারাপ থাকবে। কি থাকবে? ওয়েস্ট ব্যান্ডউইথ ইফ নো ডেটা ইজ ট্রান্সমিট। তো হতেই পারে যে আমি সার্কিটটা এস্টাবলিশ করেছি বাট ডেটা ট্রান্সফার করছি না কোনো কারণে, তাহলে আমাদের কি হলো, সেটা অন্য কেউ ব্যবহার করতে পারতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অনেকটা আমাদের ডেটা ট্রান্সমিশন, আমাদের ব্যান্ডউইথ কিন্তু ওয়েস্ট হচ্ছে, মানে অন্য কেউ ইউজ করতে পারতো। টেক্স টাইম টু এস্টাবলিশ এ সার্কিট। অবভিয়াসলি সার্কিট এস্টাবলিশ না করলে কিন্তু সময় তুমি ডেটা ট্রান্সফার করতে পারবো না, তাই জন্য প্রতি একটু সময় লাগবে, সার্কিটকে এস্টাবলিশ করার জন্য সময়টা লাগবে। নেক্সট হচ্ছে প্যাকেট সুইচিং। প্যাকেট সুইচিং এ কি বলছে, ডেটাগুলোকে আমরা প্যাকেটসে ডিভাইড করছি এবং প্রত্যেকটি প্যাকেট ইন্ডিপেন্ডেন্ট রাস্তা দিয়ে কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি। মানে যে গল্পটা আমি ওপরে দেখালাম, মানে এরকম কোনো পাথ কারে ক্রিয়েশন হচ্ছে না। আমরা কি করলাম, একটা ডেটা ধরে নেওয়া ছিল, এটাকে আমি ভাগ করলাম, প্যাকেটসে ভাগ করলাম। এই জন্য প্যাকেট বলে প্যাকেট নাম্বার 1 2 3 নাম্বারিং করলাম, সিকোয়েন্স নাম্বারিং করলাম করে ইন্ডিভিজুয়াল প্যাকেটগুলোকে সব রাস্তায় ছেড়ে দিলাম, যে যেরকম পাচ্ছে সেখান দিয়েই যাচ্ছে। এরকম কোনো ফিক্সড ব্যাপার নেই যে সে একটা রাস্তা দিয়েই যাবে, যে যেরকম রাস্তা খালি পাচ্ছে সেই রাস্তা দিয়ে কিন্তু ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছে। এই কনসেপ্টটাকে বলা হচ্ছে আমাদের প্যাকেট সুইচিং বলা হয়, ঠিক আছে? যেখানে টাইপ দু ধরনের হয়, একটা বলছে কানেকশন লেস বলা হয়, যা ডেটাগ্রাম পরবর্তীকালে পড়বো ইউডিপি প্রোটোকল মেনটেন করে। প্যাকেটস মে ফ্লো ডিফারেন্ট পাথ, মেনলি যে প্যাকেট সুইচিং এর গল্পতে আমরা প্যাকেট ডিফারেন্ট পাথ দিয়ে আমরা চলে যাচ্ছে। আরেকটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড ভার্সন হয়, যেটাকে ভার্চুয়াল সার্কিট সুইচিংও বলা হয় অনেক সময়, যেখানে লজিক্যাল পাথ এস্টাবলিশ করছে বিফোর সেন্ডিং। যেটা টিসিপি যদি প্রোটোকল ইউজ করি তখন আমরা একটা কানেকশন এস্টাবলিশ করি, বাট সার্কিট সুইচিং এর উপর ডিপেন্ড করবে এটা কোন ওয়েতে করছে। যদি ইউডিপি প্রোটোকল পরবর্তীকালে গিয়ে দেখবো কাকে বলে, ইউডিপি প্রোটোকল, ইউজার ডেটাগ্রাম প্রোটোকল ইউজ করে, তাহলে যে কোনো রাস্তা দিয়ে যাবে। যদি তা না করে যদি টিসিপি প্রোটোকল, সেটাও পরবর্তীকালে দেখবো টিসিপি প্রোটোকল কি বলে, তো সেটা দিয়ে যদি কাজ করে তাহলে কিন্তু একটা প্রথমেই একটা
ফিক্সড পাথ, ভার্চুয়াল পাথ তৈরি হবে, সেই পাথ দিয়ে যাবে। এই হচ্ছে বেসিক, দুরকম ভাবে করতে পারি, কিন্তু জেনারেল আমরা বলি যে কোনো রাস্তা দিয়ে। এখানে আমাদের প্যাকেট সুইচিং নর্মালি ইউজ করা হচ্ছে ইউডিপি প্রোটোকলের মারফতেই জেনারেট করা। এবার কেউ যদি ইউজ করে টিসিপি তখন জিনিসটা একটু আলাদা হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। অ্যাডভান্টেজের মধ্যে কি হচ্ছে, এফিসিয়েন্ট ইউজ অফ ব্যান্ডউইথ, যেখানে ব্যান্ডউইথের কোনো প্রবলেম নেই, যেটা ছিল হচ্ছে সার্কিট সুইচিং এ। আর বেটার ফর বাস্টি ডেটা লাইক ইন্টারনেট ইউজ। বাস্টি মানে হিউজ অ্যামাউন্ট অফ ডেটার জন্য কিন্তু এটা খুবই ভালোভাবে কাজ করে। না নর্মালি কেউ যদি টরেন্টে ডাউনলোড করাটা কিভাবে হয় যদি কখনো দেখে থাকো, টরেন্ট খুলে, ইউ টরেন্ট, বিট টরেন্ট খুলে দেখবে আমাদের পুরো যে সিনেমা ডাউনলোড করছি পুরো সিনেমাটাকে না ছোট ছোট ভাগে করে দিই, ছোট ছোট ভাগে ভাগ করা আছে। ওই ভাগগুলোকে মানে হাইলাইট হয়, যখন যে জিনিসটা আসে সেই জিনিসটাকে হাইলাইট হয়ে যায়, মানে এই প্যাকেটটা আমি রিসিভ হয়ে গেছে। যেভাবে আসে তার মানে কি, এই যে ভাগ করলাম এই সবকিছু সিরিয়াল অর্ডারে আসবে না। কখনো ধরো না দুইটা আগে এসছে, পাঁচটা তারপরে এসছে, তারপরে আগে এসছে, এরকম ভাবে ডিস্টিং অর্ডারে আসবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। এইভাবে জিনিসগুলো রিসিভ করে পরে ওটাকে অ্যাসেম্বল করে আবার জুড়ে দেওয়া হয়। এইভাবেই কাজগুলো হয়। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ কি বলছে, মে সাফার ফ্রম ডিলে অর প্যাকেট লস। অবভিয়াসলি তো এক হতে পারে যে কোনো প্যাকেট রাস্তায় হারিয়ে যেতে পারে, কেউ আসলো না, এরকমও হতে পারে, এরকম সমস্যা দেখা গেছে, তখনই বলে কোরাপ, ডাউনলোড ফেল, এসব জিনিস দেখায়। আর প্যাকেট মে অ্যারাইভ আউট অফ অর্ডার, মানে কোনো অর্ডারে আসবে না, যে একই আসবে প্রথমে তা ব্যাপার না, প্রথমে 10 আসতে পারে, তারপর আবার 12 আসতে পারে, তারপর 5 আসতে পারে, এইভাবে আউট অফ অর্ডারে কিন্তু আমরা পেতে থাকি। এক্সাম্পল কি আছে, ইন্টারনেটে আমরা ব্যবহার করি ইমেল, ফাইল ট্রান্সফার, যেটা মেনলি হিউজ অ্যামাউন্ট অফ ফাইল ট্রান্সফারে কিন্তু এরকম ধরনের প্যাকেট সুইচিং কিন্তু ব্যবহার করা হয়। পরের গল্পে চলে আসলাম মেসেজ সুইচিং। এই কনসেপ্টটা কিভাবে কাজ করে, আমাদের প্রত্যেকটি যে সুইচগুলোকে, সুইচের মধ্যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মেমোরি কিন্তু আমরা ইনস্টল করে দিলাম, প্রত্যেকটা সুইচ যা রয়েছে নেটওয়ার্কে। প্রথমের গল্প হচ্ছে ও যেই প্যাকেটটা বা মেসেজটা ওর কাছে আসলো, সেই মেসেজটা এই মেমোরির মধ্যে কিন্তু স্টোর করানো হলো। ঠিক আছে, স্টোর করার পর সেই মেমোরিটার পুরো ইনডেপথ দেখা হলো, যে কোথায় কি রাস্তা দিয়ে যাবে, কিভাবে গেলে তাড়াতাড়ি হবে। তারপর স্টোর করার পর ও কিন্তু ফার্দার আগের রাউটারকে ও কিন্তু পাঠাবে। এই কনসেপ্টটাকে বলে মেসেজ সুইচিং। এন্টার মেসেজ আর স্টোর অ্যান্ড ফরওয়ার্ডেড ফ্রম ওয়ান নোড টু অ্যানাদার, যাকে বলে স্টোর অ্যান্ড ফরওয়ার্ড টেকনিক বলা হয়। প্রথমে স্টোর করা হয়, পুরো ক্যালকুলেশন করা হয় যে কোন রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছাবে, কোন ইউনিটটা এখন অ্যাক্টিভ আছে, কোন ইউনিটটা অ্যাক্টিভ নেই, সব অবজার্ভ করে তারপর কিন্তু রাস্তায় ছাড়া হয়। এই হচ্ছে বেসিক আইডিয়া হচ্ছে মেসেজ সুইচিং এ, যেখানে বলছে নো পাথ আর রিজার্ভ, যেখানে পাথ রিজার্ভের ব্যাপার নেই। নো ইচ নোড স্টোর দ্য হোল মেসেজ বিফোর ফরওয়ার্ডিং। আগে মানে অবভিয়াসলি এটা তো একটা সুইচ থাকে না, রাস্তায় আমাদের আমাদের অন দ্য নেটওয়ার্কের মধ্যে অনেকগুলো সুইচ থাকে, এবং প্রত্যেকটি সুইচের ভায়া ভায়া গিয়ে কিন্তু ডেস্টিনেশনে পৌঁছায়। তো প্রথমে সে আগের সুইচকে ফরওয়ার্ড করার আগে সে নিজে স্টোর করবে, স্টোর করে রাখার পর তারপর সে পুরো ডিসিশন নিয়ে সেটা পরবর্তীকালে ফরওয়ার্ড করবে। অ্যাডভান্টেজ কি বলছে, নো নিড ফর ডেডিকেটেড সার্কিট। ডেডিকেটেড সার্কিটের কোনো গল্প দরকার পড়ে না, কোনো সার্কিট মানে পাথ ক্রিয়েশনের দরকার পড়ে না। ক্যান হ্যান্ডেল লার্জ মেসেজগুলো হ্যান্ডেল করতে পারবো। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে কি বলছে, হাই ল্যাটেন্সি ডিউ টু স্টোর অ্যান্ড ফরওয়ার্ড টেকনিক। ল্যাটেন্সি কথাটার মানে কি, দেখো আমাকে একটা সময় কিন্তু এখানে ব্যয় করছে, আমি স্টোর করছি, দেখছি, আমাদের মেমোরি লাগছে, তো এক্সট্রা বিট অফ আমাদের কিন্তু একটা ওভারলোড কিন্তু পড়ে যাচ্ছে। আর এবং নেক্সট কথাই বলছি যে লার্জ অ্যামাউন্ট অফ মেমোরি কিন্তু দরকার হতেই পারে, মেসেজ সাইজ বাড়লে কিন্তু মেমোরির সাইজ আমাদের বাড়তে হবে। তো দিস আর দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য আমাদের মেসেজ সুইচিং টেকনিক। তো এই গেল আমাদের সুইচিং টেকনিকের ইনডেপথ কথা বললাম। এবার আমরা নেক্সট চলে যাবো হচ্ছে আমাদের অ্যাড্রেসিং, যাকে প্রথম অ্যাড্রেসিং পড়বো আমরা লজিক্যাল অ্যাড্রেসিং কি জিনিস সেটাকে আমরা ইনডেপথ দেখবো। লজিক্যাল অ্যাড্রেসিং মানেই হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেসের গল্প কিন্তু বলি। আইপির ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসের কথা বলে, যেটা কিন্তু একটা লজিক্যাল অ্যাড্রেস, যেখানে ইউনিকলি একটা ডিভাইসকে অন দ্য নেটওয়ার্কে আইডেন্টিফাই করতে সাহায্য করে। ইউনিক মানে ওরকম যখনই আমি নেটে কোনো ডিভাইসকে কানেক্ট করছি তাকে একটা ইউনিক লজিক্যাল অ্যাড্রেস প্রোভাইড করা হয়, তার মানে সে কিন্তু সেই জায়গাটা ইউনিক হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। তা আমাদের এবার এর অনেকগুলো ভার্সন আছে, অনেক ক্যাটাগরি, সেগুলো একটা দেখবো। কোথায় হেল্প করছে, আইডেন্টিফাইং দ্য সোর্স অ্যান্ড ডেস্টিনেশন ডেটা। এটা মেনলি যখন আমরা কোনো নেটওয়ার্ক লেয়ারের মেনলি কাজ হয় আইপি অ্যাড্রেসিং এ, যখনই আমরা ডেটা পাঠাই অন দ্য নেটওয়ার্ক তখন আমাদের কিন্তু ওই ইউনিকলি ওটাকে, ওই ডেটাটাকে বা প্যাকেটটাকে আইডেন্টিফাই করার জন্য কিন্তু আমরা আইপি অ্যাড্রেস দিয়ে বুঝি। রাউটিংও কিন্তু হেল্প করে, রাউটিং ডেটা বিটুইন দেম ওভার দ্য ইন্টারনেট। তাহলে আমাদের আইপি অ্যাড্রেসিং হেল্প কোথায় কোথায় করছে, এই দুটো পয়েন্টে এখানে লেখা হয়েছে। এক হচ্ছে তাকে চেনার জন্য, দ্বিতীয় হচ্ছে রাউট মানে কোন রাস্তা দিয়ে পাঠাবো। এখানে কিন্তু উইদিন দ্য নেটওয়ার্ক আর হয় না, এবার হচ্ছে দুটো নেটওয়ার্কের মধ্যে, দুটো ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে গল্প কিন্তু হচ্ছে। যখনই আমরা আইপি অ্যাড্রেসে চলে যাই তখন কিন্তু উইদিন আর নেটওয়ার্ক, এটা কথা বলে দিই, একটা নেটওয়ার্কের মধ্যে ধরুন একটা নেটওয়ার্ক এরকম রয়েছে, একটা নেটওয়ার্কের মধ্যে অজস্র ডিভাইস রয়েছে। নেটওয়ার্ক ধরুন আমি বাড়িতে বানিয়েছি একটা নেটওয়ার্ক, তো এই নেটওয়ার্কের মধ্যে প্রত্যেকটি
ডিভাইসকে বা প্রত্যেকটি ডিভাইস তার প্যাকেটকে আইডেন্টিফাই করার জন্য কিন্তু আইপি অ্যাড্রেস লাগে না। এটা আমরা ম্যাক অ্যাড্রেস দিয়েও করতে পারি। ম্যাক মানে মিডিয়া অ্যাড্রেস, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস। এটা হচ্ছে আমাদের যে ল্যান কার্ডটা থাকে বা আমাদের যে ইথারনেট পোর্টটা যেটা মাদারবোর্ডে লাগানো থাকে তার একটা ইউনিক 48 বিটের অ্যাড্রেস থাকে, 48 বিটের অ্যাড্রেস। এটাকে আমরা ওয়ান কাইন্ড অফ ফিজিক্যাল অ্যাড্রেসও বলা হয়, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস বলি আমরা। এটা দিয়ে আমাদের ডিভাইসটা, মানে আমি আলটিমেটলি আমার আইপি কিন্তু প্রত্যেক সময় পাল্টাবে। আমার আজ যে মেশিনে আমি যখন ইন্টারনেটে লাগিয়েছি আমার এখন আইপি একটা কিছু রয়েছে, আমি আবার অফ করে আবার লাগালে আবার আবার চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ম্যাক অ্যাড্রেস কখনো চেঞ্জ হবে না। আর উইদিন আ নেটওয়ার্ক কিন্তু আমরা ম্যাক অ্যাড্রেস দিয়ে আইডেন্টিফাই করতে পারি। যখনই একটা নেটওয়ার্কের বাইরে বেরিয়ে গেলাম, মানে অন্য নেটওয়ার্কে যাচ্ছি, তখন কিন্তু সেই প্যাকেটটাকে চিনতে গেলে তখন তার আইপি অ্যাড্রেসিং কিন্তু লাগবে। যে তলায় লেখাই রয়েছে অ্যাড্রেস দুটো টাইপ হয়, ফিজিক্যাল যেটা হার্ডওয়্যার অ্যাড্রেসকে বলা আমাদের ম্যাক অ্যাড্রেস, আর লজিক্যাল অ্যাড্রেস মানে হচ্ছে সফটওয়্যার বা আইপি অ্যাড্রেস বলতে পারি। তো আমাদের প্রথমে যে আইপি কে আমরা লজিক্যাল অ্যাড্রেস বলতে পারি, তাহলে ইট ক্যান বি চেঞ্জ বাই দ্য সফটওয়্যার অ্যাসাইন ডাইনামিক্যালি। এক হচ্ছে তুমি চেঞ্জ করতেও পারো, যেরকম আমরা যখন ইউজ করি, আমরা ভিপিএন ইউজ করা মানেই হচ্ছে আমাদের আইপি কে আমাদের কিন্তু ডিফারেন্ট আইপি আমরা পেয়ে যাই, মানে অন্য লোকেশনে চলে গেলাম আমরা টরেন্ট অ্যাক্সেস করার জন্য বা কোনো ওয়েবসাইট করার জন্য আমরা ভিপিএন ইউজ করি, এরকম ঘটনা কিন্তু আমরা করি। তো তখন আমরা চেঞ্জ হয় আইপি বা আমাদের আইপি গুলো আমাদের ডাইনামিক্যালি অ্যাসাইন হয়। তো ফরম্যাট অফ আইপি যেটা IP4 ভার্সন হচ্ছে 32 বিটে হয়, চারটে আমাদের 8 বিট করে ভাগ করা হয়, যেখানে আমাদের 0 থেকে 255 যেরকম এক্সাম্পল এরকম দেওয়া রয়েছে। তো এইভাবে আমরা মোটামুটি 5টা ক্লাস আইপি দেখবো জাস্ট ওভারভিউ হিসাবে। আর V6 হচ্ছে 128 বিটের কিন্তু আইপি হয়, যেটা আমাদের 16, এই একটা কিন্তু এই চারটে মিলিয়ে একটা 16 বিটকে ভাগ করা হয়। 16 ইন্টু 8 করলে আমরা নর্মালি দেখবে 128 কিন্তু পেয়ে যাবো, ঠিক আছে। করে দেখলে বুঝতে পারবে 128 বিট হয়ে গেলে মানে 16 খানা 8 খানা এই 16, এটা 16 বিট এইভাবে আমাদের 8টা সেগমেন্ট এইভাবে থাকবে। এইভাবে আমাদের IPv6 কে বলা হয়, মানে স্ট্রাকচারিং করা হয়। প্রত্যেকটা IPv4 অ্যাড্রেসের মধ্যে দুটো পার্ট থাকে, একটাকে বলা হয় নেটওয়ার্ক আইডি, একটাকে বলে হোস্ট আইডি। নেটওয়ার্ক দিয়ে আমরা নেটওয়ার্ককে আইডেন্টিফাই করি কোন নেটওয়ার্কে রয়েছে, আর হোস্ট দিয়ে আমরা ডিভাইসকে আইডেন্টিফাই করি, ঠিক আছে। যেমন এক্সাম্পলের মধ্যে যদি এটা এরকম একটা আইপি দেওয়া রয়েছে 192.198.1.10, এগুলো সবই কিন্তু 8 বিটের, 8 বিট দিয়ে রিপ্রেজেন্ট হচ্ছে মানে ব্যাক এন্ডে। তো নেটওয়ার্ক আইডি সবসময় আমরা ভাববো, বা ডিপেন্ড করবে কোন ক্লাস থেকে বিলং করছে। মানে বলতে চাইছে যে এইটা প্রথম যে দেখতে পাচ্ছ 192.168.1 দিয়ে নেটওয়ার্ক আইডি, আর 10 হচ্ছে হোস্ট আইডি। এইভাবে নর্মালি জেনারেল বলা হয়েছে, বাট ডিপেন্ড করবে কোন ক্লাসে বিলং করছে, সেই হিসাবে কিন্তু নেটওয়ার্ক আইডি চেঞ্জ হবে। ক্লাসিফিকেশন অফ আইপি অ্যাড্রেস, যেটা আমরা ইউনিকাস্ট করতে পারি 1 to 1 কমিউনিকেশন, যেটা একটা সেন্ডার একটা রিসিভার। ব্রডকাস্ট মানে 1 to all কমিউনিকেশন, মানে উইদিন আ নেটওয়ার্ক তুমি সবাইকে প্যাকেটস পাঠাচ্ছ বা কথা বলছো এরকম ব্যাপার। মাল্টিকাস্ট মানে 1 to গ্রুপ কমিউনিকেশন, মানে আমি একজনের থেকে একটা গ্রুপে কমিউনিকেশন করার জন্য মাল্টিকাস্টিং ইউজ করি। আর এনিকাস্ট মানে 1 to দ্য নিয়ারেস্ট নোড ইন আ গ্রুপ। নিয়ারেস্ট নোডকে আমরা যখন ইউজ করি তখন IPv6 নর্মালি ব্যবহার করি। আইপিও দু রকম হয়, একটাকে বলা হয় প্রাইভেট আইপি, একটাকে বলা হয় পাবলিক আইপি। প্রাইভেট আইপি তোমার লোকাল, তুমি যারা নেটওয়ার্কের কথা বললাম, নেটওয়ার্কের মধ্যে অনেকগুলো ডিভাইস রয়েছে, তোমার যে প্রাইভেট আইপি অ্যাড্রেস এটা উইদিন আর নেটওয়ার্কের লোকেরা জানবে শুধু, আর কেউ জানবে না। আর আর পাবলিক আইপি যেটা কেন আলটিমেটলি তোমার গ্লোবাল, মানে ডিফারেন্ট যত রকম এরকম নেটওয়ার্ক আছে সবাই তোমাকে চিনবে ওই তোমার গ্লোবাল বা তোমাদের পাবলিক আইপি দিয়ে চিনবে, ঠিক আছে। এটা তোমার ISP, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তোমাকে যে প্রোভাইড করে সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আ পাবলিক আইপি অ্যাড্রেস, যেটা তোমাকে ডিফারেন্ট, এই নেটওয়ার্কটা দেখো ডিফারেন্ট নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড রয়েছে। তো সেরকম দাঁড়িয়ে তোমার যতগুলো নেটওয়ার্ক এখানে রয়েছে তারা যদি তোমাকে চিনতে হয় তখন তোমার পাবলিক আইপি দিয়ে চিনবে। বাট তোমার নেটওয়ার্কের মধ্যে যতগুলো ডিভাইস রয়েছে তারা কিন্তু তোমাকে শুধু প্রাইভেট দিয়েই তারা চিনতে পারবে, মানে তারা শুধু তোমার প্রাইভেট আইপিটাই জানতে পারবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। আইপিও দু রকম হয়, একটা স্ট্যাটিক হয়, একটা ডাইনামিক হয়। স্ট্যাটিক মানে যেটা ম্যানুয়ালি সেট করা হয়, ডাইনামিক মানে যেটা অটোমেটিক সেটকে করে DHCP সার্ভার, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। পরবর্তীকালে গিয়ে পড়বো প্রোটোকলটা আমরা। তো এই প্রোটোকলটা আমাদের অপারেটিং সিস্টেমের মধ্যে বাই ডিফল্ট ইনবিল্ট রয়েছে। তো ওটাই এরা এই যে প্রোটোকলের সাহায্যে কিন্তু ডাইনামিক্যালি আইপি অ্যাড্রেস আমাদের সময়ের সাথে চেঞ্জ হয়, যেটা আমরা দেখবো আগে গিয়ে কিভাবে কি কাজ হয় সে বৃত্তান্ত। এই হচ্ছে বেসিক আইডিয়া। তো প্রথমে আমাদের ক্লাসে অ্যাড্রেসিং করবো, এখান থেকে প্রশ্ন কিরকম ধরনের আসতে পারে তার একটা আইডিয়া দেবো, যেটা তোমাদের আইডিয়া নিলেই মিস মোর দ্যান এনাফ। তো আমরা টোটাল আমাদের আইপি অ্যাড্রেসের যে ভাগটা আমাদের টোটাল ক্লাস ফুল আইপি অ্যাড্রেস বলা হয়, 5টা ক্লাসে ভাগ করেছি, ক্লাস A, ক্লাস B, ক্লাস C, ক্লাস D আর ক্লাস E, ঠিক আছে। এখানে ভাগ কি রেসপেক্টে করেছি, আমরা ব্লকিং করিয়েছি, এটা ফিক্স সাইজ ব্লকিং এর রেসপেক্টে আমরা নেটওয়ার্ক এবং হোস্টের ডিভিশন করেছি। মানে আলটিমেটলি একটা নেটওয়ার্কের একটা মানুষ যখন একটা আইপি কেনে, এই যে GoDaddy দিয়ে আমরা যখন ডোমেন কিনি তার মানে একটা আইপি কিনতে হয়। তো আমি আইপি কেনার পর আমাকে বুঝতে হবে আমার আন্ডারে কতগুলো মেশিন রয়েছে যাকে আমি ওই আইপি অ্যাড্রেসে অ্যাসাইন করবো।
তো আমাকে সেটা জানতে হবে আমি এটা একটা আইপি কিনলাম, সেটা কোন ক্লাসের আইপি, তার বিনিময়ে আমরা এটুকু বুঝতে পারি যে আমার ওই আইপিতে কতগুলো আমার হোস্ট হতে পারে। হোস্ট মানে আমি কত লোককে দিতে পারি ওই আইপি, আমার সাব বিলঙ্গিংস কত লোক হতে পারে। মানে আমি একটা যদি আইপি অ্যাড্রেস কিনলাম, সেই আইপি অ্যাড্রেসের আন্ডারে অনেকগুলো এরকম আমি মেশিনকে আমি অ্যালোকেট বা মানুষকে দিতে পারি। হ্যাঁ, সেটা কতগুলো মানুষকে দিতে পারবো সেই রেসপেক্টে কিন্তু একটা আইপি কে আমাকে কিনতে হয়। এই হচ্ছে বেসিক আইডিয়া। একটা যেরকম ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যারা আমাদের ইন্টারনেট দেয় বাড়িতে বাড়িতে লাইন কালেকশন, তারা কিন্তু একটা আইপি কিনে রেখেছে, বেশ পয়সা খরচা করে কিনে রেখে, এবার সেখান থেকে আমাদের কিন্তু একটা আইপি আমার মেশিনকে দিচ্ছে, মানে আমি কিন্তু ওদের হোস্ট। এই হচ্ছে বেসিক আইডিয়া। একটা নেটওয়ার্ক ও ফরমেশন করেছে, ওর আন্ডারে যতগুলো মেশিন থাকবে, যতগুলো বাড়িতে তার তার গিয়ে ঢোকানো হবে, তারা হচ্ছে তাদের হোস্ট। তাদেরকে একটা ওর আন্ডার থেকে মেশিন নিয়ে কিন্তু একটা আইপি তারা প্রোভাইড করবে। এবার সেটা দিয়ে বিলং করবে তুমি কোন ক্লাসের আইপি কে কিনবে, এটাই বেসিক আইডিয়া। তো প্রথমে কি করে বুঝবে, এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমাদের বলা হচ্ছে যে ক্লাসে আইপি শুরু করা থেকে হয়। দেখো আমরা জানি যে 32খানা বিট মানে 2^32খানা অ্যাড্রেস আছে, মানে আমাদের সেই 32 বিটের ট্রুথ টেবিলটাকে ভাবো, 2^32 মানে 32খানা বিটের ট্রুথ টেবিল। তাহলে স্টার্টিং সব 0 এরকম হতে পারে, আর এন্ডিং হতে পারে, গল্প বলছে ক্লাস এ যে আইপি অ্যাড্রেসটা এন কোথায় গিয়ে হবে 127.255.255 এখানে শেষ হবে। তার মানে আমাদের আলটিমেটলি যে প্রথম যে অক্টেটটা রয়েছে, এই 8 বিট, এই 8 বিট দিয়ে আমি চেক করবো এটা কোন ক্লাসে বিলং করে। সবসময় যে কোনো আমাদের আইপি দিলে, কোনোটা আইপি আমার চোখের সামনে যখন পড়লো, আমি দেখে কি করে বুঝবো এটা কোন ক্লাসে। আমরা প্রথম যে অক্টেটটা, 4টে অক্টেট হয় এরকম ভাবে, প্রথম অক্টেটটাকে আমি দেখবো, ফার্স্ট অক্টেটটাকে দেখবো, এটা এর মধ্যে ভ্যালু কি লেখা আছে, হেক্সাডেসিমাল ভ্যালু। সেটা যদি আমরা 0 থেকে 127 এর মধ্যে থাকে, তখন আমরা বলবো এটা কিন্তু আমাদের একদম তার আইপি, এটা হচ্ছে আমাদের ক্লাস এর আইপি। আর প্রশ্ন তোমাদের দিলে এখান থেকেই দেবে, এর বাইরে দেবে না, এটা কোন ক্লাসের আইপি ব্যাস। হয় খুব বেশি সাবনেট মার্কস জিজ্ঞেস করতে পারে, মানে মার্কস জিজ্ঞেস করতে পারে, আর এক জিজ্ঞেস করতে পারে তোমার হচ্ছে এই যে রেঞ্জটা জিজ্ঞেস করতে পারে, এবং জিজ্ঞেস করতে পারে কত বিট দিয়ে তুমি নেটওয়ার্ক আইডিকে ডিনোট করো, আর কত বিট দিয়ে তুমি হোস্ট আইডিকে ডিনোট করো। আর সবসময় মাথায় রাখবে যে 127 থেকে শুরু, অবভিয়াসলি 0 থেকে 127 এটা যে ক্লাস এর আইপি অ্যাড্রেসের রেঞ্জ। আর 127 স্টার্টিং দিয়ে শুরুর পর যাই হোক না কেন, এটাকে আমাদের লুপ ব্যাক অ্যাড্রেস হিসাবে কিন্তু রিজার্ভ করে রাখা রয়েছে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি ইউজেবল রেঞ্জ কি আছে, 0টা আমরা ইউজ করি না, 000টাকে ইউজ করি না। তাহলে 1.000 থেকে শুরু করে আমরা 126.256.255 এই রেঞ্জটাকে শুধু কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি। অ্যাক্সেসেবল রেঞ্জ হচ্ছে এইটা। 00 স্টার্টিংটাকে বলা হয় নেটওয়ার্ক আইডি বলা হয়, লাস্টেরটাকে বলা হয় লুপ ব্যাক বা ব্রডকাস্ট আইডি বলা হয়। এই হচ্ছে বেসিক আইডিয়া। তো এখানে গল্পতে কি আসছে, যে আমরা সবসময় ক্লাস এ যে আইপি গুলো, তার প্রথম অক্টেটের 8টা বিট দিয়ে আমি নেটওয়ার্ক আইডিকে বুঝি, আর বাদ বাকি যে পড়ে রইলো যে 24টা বিট দিয়ে আমি হোস্ট আইডি। তার মানে এবার গল্পতে ভাবো যে কতগুলো হোস্ট আমি একটা নেটওয়ার্কে থাকতে পারে। বলবে 2^24 যেটা কিনা এরকম একটা নাম্বার অফ ডিভাইস একটা নেটওয়ার্ক, কেউ যদি একটা ক্লাসের আইপি যদি কেনে, তাহলে এতগুলো, মানে ভেবে নাও এটা অ্যাপ্রক্সিমেটলি মানে 1,67,00,000 এতগুলো ডিভাইসকে সে এই আইপিটা বিক্রি করতে পারবে বা অ্যাড্রেস করতে পারবে, দিতে পারবে। দেখ গল্পতে -2 কেন করছি, কেন কি একটা আমাদের অবভিয়াসলি হচ্ছে আমাদের নেটওয়ার্কের জন্য রিজার্ভ থাকে, আর হচ্ছে ব্রডকাস্ট জন্য রিজার্ভ থাকে, লিখেছে সাবট্র্যাক্ট 2 কেন, একটা নেটওয়ার্ক আইডি একটা ব্রডকাস্ট অ্যাড্রেস হিসেবে রিজার্ভ করে রাখি বলে করি না। আর অবভিয়াসলি নেটওয়ার্ক কতগুলো হতে পারে, এই যে আমাদের যে ক্লাস এ হিসাবে কতগুলো নেটওয়ার্ককে প্রোভাইড করা যেতে পারে, 128খানা নেটওয়ার্ক। কেন 2^7 মানে 128, ঠিক আছে। যেটা বা ইউজেবল বলা হয়, যেটা 126ই হচ্ছে ইউজেবল, কেন একটা তো রিজার্ভ রাখছি আমি লাস্টেরটা। তো এই হচ্ছে বেসিক আইডিয়া। তো এখান থেকে এইটুকু ক্লিয়ার হয়ে গেল যে আমাদের কতগুলো আমরা নেটওয়ার্ক তৈরি করতে পারি, আর কতগুলো আমরা হোস্ট আমরা এখান থেকে হতে পারি। তো প্রশ্ন এখান থেকে আসলে এক দিতে পারে এটা কোন ক্লাসের আইপি, আর ধরে নেবো যে ক্লাস বি এর আমাদের আলটিমেটলি কতগুলো নেটওয়ার্ক আইডি হতে পারে, কতগুলো বিট দিয়ে নেটওয়ার্ক আইডি বুঝি, কতগুলো বিট দিয়ে আমরা হোস্ট আইডি বুঝি। এবং নেক্সট কথা হচ্ছে আমাদের ডিফল্ট সাবমার্কস কি আছে, 255.0.0.0, এটা দিয়ে আমরা আলটিমেটলি সাবমার্কস হচ্ছে আমাদের কার, ক্লাস এর আইপি অ্যাড্রেস। এটা হচ্ছে তার বেসিক আইডিয়াটা বললাম, এর ম্যাথামেটিক্যাল নোটেশনও রয়েছে যে আমরা যখন এই যে 0 থেকে 127 কেন আসছে, কেন প্রথম যে আমার যে ফার্স্ট অক্টেট রয়েছে, তার প্রথম বিটটা 0 আমি ফিক্স করে দিয়েছি, তারপরে যা হচ্ছে হতে পারে। তারপরে আমরা শুরু করতে পারি সবগুলো 0 দিয়ে, আমাদের 7টা 0 এরকম হতে পারে, আর তারপরে এন্ডে গিয়ে কি হলে 7টা 1 হতে পারে। তাহলে 7টা 0 মানে 120, মানে সবগুলো 0 মানে হচ্ছে 0, আর 7টা 1 মানে 127, ঠিক আছে। তাহলে 127 হয়ে গেল। তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম যে 0 থেকে আমাদের 127 রেঞ্জটা এইভাবেই আসছে, কেন প্রথম জায়গাটা আমি 1 আমি হোল্ড করে দিয়েছি, মানে রিজার্ভটা ফিক্সড করে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের
মোটামুটি রেঞ্জ বলে দিলাম। ক্লাস এর কিছু এখানে এক্সাম্পল রয়েছে দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে 10.0.0 বাই 8টা লেখা মানে হচ্ছে 8টা বিট দিয়ে নেটওয়ার্ক আইডিকে ডিনোট করছি। তো সেই সূত্রে আমাদের 10.10 করে এটা কিন্তু আমাদের আলটিমেটলি হয়ে গেল হচ্ছে আমাদের প্রাইভেট আইপি বলে আমরা বিলং করাই। এবার নেক্সট হচ্ছে ক্লাস বি। একটা যদি ভালো করে বুঝে যাও পরেরগুলো বুঝতে খুব অসুবিধা হবে না, বোঝার এখানে কোনো ব্যাপার নেই, পুরোটাই মনে রাখতে হবে যে কোন কোথা থেকে শুরু হচ্ছে কোথায় গিয়ে শেষ হচ্ছে এটা মনে রাখবো। ডিফল্ট মার্কসটা মনে রাখতে হবে একদম মুখস্থর মধ্যে, কারণ ডিফল্ট মার্কস বুঝবে কি করে, দেখো আমাদের প্রথম 8টা বিট দিয়ে তো নেটওয়ার্ক আইডি, তাহলে 8খানা 1 মানে কি 255ই হয় কিন্তু, তাহলে এই হচ্ছে আমাদের ডিফল্ট মার্কস। মুখস্থ করা দরকার নেই, মনে রাখলেই হবে। যদি 8টা বিট দিয়ে নেটওয়ার্ক হয় 2^8, যা রেজাল্ট পাবে সেটা তো 2^7 হচ্ছে, এখানে এক কম কমিয়ে দেবো কারণ কি একটা জিরো এখানে রিজার্ভ রয়েছে বলে 2^7 দিয়ে করবো। 2^7 মানে হচ্ছে 128। আর আমরা বলেছিলাম দুটো জিনিসকে ছেড়ে দেবো, এই এইটাকে এখানটাকে ছেড়ে দেবো, 0 ছেড়ে দেবো আর লাস্টেরটা ছেড়ে দেবো। ছেড়ে দিলে পড়ে রাখলো হচ্ছে 126 খানা, -2 করলে 126 খানা নেটওয়ার্ক পাচ্ছি। আর হচ্ছে লাস্টে হোস্ট হচ্ছে 24টা বিট, 2^24। এটা তোমাকে দেবে না এই জিনিসটা লিখতে, বা 2^24 -2 করলে পেয়ে যাবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। নেক্সট হচ্ছে ক্লাস বি। এবার ক্লাস বি একদম ডাইরেক্ট চলে যাই আমরা মেন গল্পে। তো ক্লাস বিতে কি হয়, আমাদের 8টা বিট দিয়ে আমরা নেটওয়ার্ক আইডি ডিনোট করি, 16টা বিট, 16 খানা বিট দিয়ে নেটওয়ার্ক আইডি আর 16টা বিট দিয়ে হোস্ট আইডি। ব্যাস এটা ফার্স্ট। রেঞ্জ কি আছে, রেঞ্জ বোঝার জন্য শর্টকাট টেকনিক কি আছে, প্রথম যে অক্টেটটা সেই অক্টেটটার প্রথম যে ফার্স্ট দুটো বিটকে রিজার্ভ করে দিয়ে 10 করে দিয়েছি। তার মানে পড়ে রইল কথা, পড়ে রইল হচ্ছে 2 চলে গেলে 6, তাহলে 6টা 0 করে নাও। তো 6টা 0 করলে কি হবে, দেখো এটা 128 হচ্ছে যখন তুমি এটা ডেসিমালে কনভার্ট করবে। শুরু হচ্ছে 128 থেকে, তাহলে শেষটা কি হবে, আবার এখানে 10টা ফিক্সড হবে, এখানে তোমার 6টা 1 দিয়ে দিলাম। এটা যখন করবে ভেবে 191 পাবে। তাহলে 128 থেকে 191 কি হয়ে গেল, এটা হচ্ছে আমাদের রেঞ্জ, মানে এর মধ্যে পড়লে বলে দেবো ক্লাস বি। তাহলে 16খানা দিয়ে আমার নেটওয়ার্ক আইডি, 16খানা দিয়ে হোস্ট আইডি, সাবনেট মার্কস কি হবে দেখো, 16টা মানে কি হবে, প্রথমে 8টা 1 8টা 1, তাহলে 8টা 1 মানে 255 0.0, আর 22 মানে কি 16টা বিট দিয়ে নেটওয়ার্ক আইডিকে বোঝাচ্ছি। ব্যাস এটার মানে হচ্ছে এইটা। এবার এই ক্যালকুলেশনগুলো তোমাদের দেখতে পারো, বাট এরকম ক্যালকুলেশনের রেজাল্ট তোমাদের হয়তো দেবে না, বাট এইটুকু আইডিয়া হয়ে গেলে কতগুলো নেটওয়ার্ক হবে। দুটো বিট রিজার্ভ হয়ে গেছে, তাহলে রয়েছে কতগুলো বিট, 16-র মধ্যে দুটো বিট রিজার্ভ হলে 14, তার মানে 2^14 কোনো নেটওয়ার্ক পসিবল, যেটা কিনা এতটা। এবং আমাদের হোস্ট কতগুলো হবে, 2^16 -2 করলে আমরা পেয়ে গেলাম এতগুলো হোস্ট হবে। প্রাইভেট আইপির কি আছে, এটা হচ্ছে তোমার প্রাইভেট, এই রেঞ্জের মধ্যে প্রাইভেট আইপিটা হচ্ছে এইটা 170.16.5.10, এটা হচ্ছে প্রাইভেট আইপি। আর রেঞ্জটাও বলে দিয়েছে, এই রেঞ্জের মধ্যে যেগুলো থাকবে সেগুলো সবই প্রাইভেট আইপি রেঞ্জ। এই যে এইখানকার যে রেঞ্জে কোন কোনগুলো প্রাইভেট আইপি আছে, এইগুলো প্রাইভেট আইপি। এটা হয়তো মনে রাখতে হবে না, জাস্ট ফর দ্য ইনফরমেশন পারপাস বলেছি, বাট এই যেগুলো বললাম সেগুলো মনে রাখতে হবে। সাবনেট মার্কস কি আছে, কতগুলো বিট দিয়ে নেটওয়ার্ক আইডি, কতগুলো বিট দিয়ে হোস্ট আইডি। প্রশ্ন যদি কমপ্লেক্স দেয় আর যদি প্রশ্ন সোজা দেয়, তাহলে এখান থেকেই প্রশ্ন আসবে, এইটা দিয়ে দেওয়া হবে, এখান থেকে বলবে এটা কোন রেঞ্জের পড়ছে। কোনো আইপি দিয়ে দেবে, তোমাকে দেখে বলতে হবে তোমার এটা কোন ক্লাসে বিলং করে, ব্যাস এইটুকু। সেম চলে গেলাম হচ্ছে আমাদের ক্লাস সি। এবার তো মোটামুটি বুঝে গেছো। সেম এবার ক্লাস সি এর কোন 3টে বিট রিজার্ভ হবে, যদি বলি প্রথম 3টে বিট মানে 110 রিজার্ভ করে দিয়েছি আমি, তারপর তাহলে 5টা 0 হবে। তাহলে এটা যখন তুমি কনভার্ট করবে তাহলে পাবে 192 পাবে। সেম 110 যখন করবো, এখানে 5টা 1 করে দেবো, তখন আমি কি পাবো, 223 কিন্তু এখান থেকে পেয়ে যাবো। মানে এটা তাহলে বুঝলাম এই রেঞ্জের মধ্যে পড়া মানে এটা কিন্তু আমাদের আলটিমেটলি ক্লাস সি এর আইপি অ্যাড্রেস। এখানে এবার হিসাব করে বলবো যে কতগুলো বিট দিয়ে নেটওয়ার্ক আইডি, এখানে 16 তো আগে ছিল, প্লাস 8 করলে 24খানা বিট দিয়ে নেটওয়ার্ক আইডি, আর 8টা বিট দিয়ে হোস্ট আইডি। 24টা বিট দিয়ে নেটওয়ার্ক আইডিকে ডিনোট করবো, আর 8টা বিট দিয়ে আমরা হোস্ট আইডি ডিনোট করছি। তো সেই সূত্রে গেলে কতগুলো কি হতে পারে যদি ভাবো, তাহলে 24টা বিট মানে 8 8 তারপরে যা হোক না, 24টা বিট দিয়ে নেটওয়ার্ক আইডি, 8 মানে 255, এটাও 255, মানে অতগুলো 1 দিয়ে দাও। তাহলে সাবনেট মার্কস কি হয়ে গেল, মানে ডিফল্ট সাবনেট মার্কস কি হবে, এটা হচ্ছে আমাদের সাবনেট মার্কস, মানে 255.255.2.0। আর 24 খানা লিখেছি, 24টা বিট দিয়ে নেটওয়ার্ক আইডিকে বোঝাচ্ছি। এবার তুমি 2^21 মানে দুটো মাইনাস করে দিয়েছো, সেখান থেকে তোমার এতগুলো নেটওয়ার্ক আসবে, দুটো মাইনাস করে 3টে মাইনাস করেছে, কারণ 3টে বিট রিজার্ভ করে দিয়েছি 110 যেহেতু। তাহলে আমাদের কতগুলো বিট পড়ে থাকলো, 24 থেকে আমাদের 3 বিট চলে 21, তা 2^21 এতগুলো নেটওয়ার্ক হতে পারে। আর হোস্ট এখানে খুবই কম, তো এটাই নর্মালি আমাদের লোকেরা নেয়, যারা মোটামুটি যখন কোনো অর্গানাইজেশন নেয়, মানে অতগুলো যাদের স্মল অর্গানাইজেশন সেটাই কিন্তু নেয়, এটাই নেয়। ঠিক আছে, প্রাইভেট আইপি কি আছে এখান থেকে দেখে নিলে, এটা হচ্ছে প্রাইভেট আইপি, আর রেঞ্জটাও বলেছে প্রাইভেট আইপি, বাট এটা আমাদের দরকার নেই, হয়তো মুখস্থ করতে হবে না, বাট যেগুলো বললাম সেগুলো একটু মাথায় রাখতে হবে যে কতগুলো বিট কি আছে। এবার ক্লাস ডি এর অবভিয়াসলি রেঞ্জটা মাথায় রাখতে হবে। এখানে কি হয়, প্রথম 4টে বিটকে ফিক্স করে দেওয়া হচ্ছে 110,
এইভাবে ফিক্স করে তারপরে যা হতে পারে, এখানে দেখো 000 লিখলাম, পরে দেখবে 224 পাবে, আর এখানে এটা তো ফিক্স রয়েছে, আর লাস্টেরটা হবে 1111, মানে এখানে মাঝখানে কিন্তু রয়েছে, মানে কম্বিনেশন ট্রুথ টেবিলে রয়েছে, আর এই সামনের গুলো ফিক্সড আছে, মানে এদের মধ্যে কম্বিনেশনটা চেঞ্জ হচ্ছে। তাহলে হলো 239, তাহলে এই রেঞ্জের মধ্যে পড়লে ক্লাস ডি হয়ে গেল। আর এই ব্যাপার, আর এই ডিফল্ট সাবনেট মার্কস কি আছে, তো অবভিয়াসলি ডিফল্ট সাবনেট মার্কস আমরা আলাদা করে করি না, করতে পারো, কোনো অসুবিধার বিষয় নেই, কেন কি এখানে আলাদা করে ওরকম ভাগ করে বলা নেই, কেন এটা আমরা নর্মালি ব্যবহার করি না, এটা মাল্টিকাস্ট গ্রুপের জন্য ইউজ করে, এই জন্য এর কোনো নেটওয়ার্ক আইডি আর কোনো এর জন্য আমরা রাখি না, মানে আলাদা করে কোনো নেটওয়ার্ক আইডি হয় না, কোনো হোস্ট আইডি হয় না। তো আলটিমেটলি আমরা সব কিছুই মাথায় রাখি, এখানে যে ফার্স্ট অক্টেটটা মাল্টিকাস্ট গ্রুপ অ্যাড্রেস জন্য ব্যবহার করা হয়, এইভাবে আলাদা করে এই আইপি গুলো বিক্রি হয় না, যেরকম ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি গুলো বিক্রি হচ্ছে, এই আইপি গুলো আলাদা করে বিক্রি করা হয় না। কেন বিক্রি করে না, লোকেরা অ্যাসাইন করে না, কারণ এটা স্পেশালি কিছু কাজের জন্য অ্যালোকেট করে রাখা আছে। সেরকম আমাদের ইটাও তাই, যেটাকে আমরা পরবর্তীকালে মিলিটারি পারপাস বা অ্যাডভান্স রিসার্চ জন্য এটাকে মানে হোল্ড করে রেখেছি, এটাকে নর্মালি দেওয়া হয় না। এটা লাস্ট হয়ে গেল, যেরকম আইপির জন্য স্টার্টিংটা যেটা 240 থেকে 255 এর মধ্যে বিলং করা, মানে এটা হচ্ছে ক্লাস ই। আর এটা চার্টিং প্রথমে 4টে কি আছে, 4টে 1 এরকম হবে, তারপর তোমার এখানে 4টে 0 দাও, এই কম্বিনেশনে গেলে আবার 4টে 1 দাও, যতগুলো কম্বিনেশন হতে পারে। এই হচ্ছে বেসিক গল্প। এটাও কিন্তু আমরা এক্সপেরিমেন্টাল পারপাসে রেখে দিয়েছি, এটা পরবর্তীকালে আমরা ব্যবহার করি না, মানে আমাদের নিজস্ব কাজে কোনোভাবে এটাকে ব্যবহার করা হয় না। এই হচ্ছে বেসিক আইডিয়া। এবার আমরা চলে গেলাম এখানে, যে ক্লাস ফুলে দেখা গেছিল অনেকগুলো আইপি অ্যাড্রেস এরকম ঘটনা হয়েছে, অনেক নষ্ট হচ্ছে, যেমন মানে কথা বলি, কেউ ধরো একটা নেটওয়ার্ক এর কেউ একটা মানে ক্লাস এর কোনো কেউ একটা মানে আইপি কিনেছে, বাট দেখা গেছে যে এরকম সমস্যার মধ্যে যে ও মানুষটা অতগুলো যে হোস্ট দেওয়া যায়, যেটা মিলিয়নস অফ মানে 1 কোটির ওপর হোস্টকে অ্যালোকেট করা যায়, সেখান থেকে সে কিছু হোস্টকেই মাত্র দিতে পেরেছে। তো তার তো দরকার নেই, বাট তার পয়সা সে কিনে নিয়েছে, কি করবে, তার তো দরকার, তার তো কাজে লাগছে না। তো এই জায়গায় অনেকগুলো আইপিগুলো ওয়েস্টেজ হতো। তো সেই ওয়েস্টেজটা বন্ধ করার জন্য, যেখানে যেটুকু দরকার সেটুকু আমি ইউজ করবো, সেই ওয়েস্টেজটা বন্ধ করার জন্যই পরবর্তীকালে যে কনসেপ্টটা আছে তাকে বলা হয় ক্লাসলেস আইপি অ্যাড্রেস। এটা কিন্তু আইপি অ্যাড্রেসের ভিপোরের মধ্যে দুটো ভাগ, একটা ক্লাসফুল, একটা ক্লাসলেস, যেখানে আমি আমার মতন ফ্লেক্সিবল ব্লকিং করতে পারবো, মানে ব্লক করা মানে আমার কতগুলো হোস্ট দরকার সেই হিসাবে আমি ফ্লেক্সিবিলিটিটা পাচ্ছি, এখানে কিন্তু পাওয়া যাচ্ছিল না। এখানে নয় তুমি আইপি ক্লাস এ নাও, ক্লাস বি নাও, বা ক্লাস নিও, তিনটে ক্লাস বিক্রি হয়। তো এই 3টে ক্লাসের আইপি তুমি কিনতে পারো। এবার আমার তো হয় কম দরকার, হয় বেশি দরকার, মানে ওরকম ওইটুকানেই দরকার, আমি তো ফিক্স কিছু করতে পারছি না। তো সেই কারণের জন্যই এই জায়গাটার একটা নতুন স্কিম আসলো, যেটাকে বলে ক্লাসলেস, যেখানে ক্লাসের গল্প নেই। এখানে আমি আমার মতন যত রকম আমার হোস্ট আছে, বা আমি মনে মনে ভাবলাম যে আমার মোটামুটি 1 লাখ হোস্ট আছে, তাহলে 1 লাখ তো অবভিয়াসলি 1 লাখ ওইভাবে তো হয় না, আমরা 2 এর পাওয়ারে দেখতে হবে। তো 2 এর পাওয়ারে যা 1 লাখ কাছাকাছি আছে, অতগুলো আমার বিট দিয়ে আমি আমার হোস্ট আইডিকে ডিনোট করবো, মানে হোস্ট আইডিটা ফ্লেক্সিবল হয়ে গেল। আগে যেরকম ফিক্স ছিল যে প্রথমে হচ্ছে 24টা বিট দিয়ে হোস্ট আইডি, তারপরে হলো 16টা, তারপরে হচ্ছে 8টা, এখানে ওরকম ব্যাপার না, এখানে আমি আমার মতন ভাবে কতগুলো বিটের হোস্ট আইডি বা দিয়ে আমি ফ্লেক্সিবিলিটি এখান থেকে পেয়ে গেলাম। এটাকে বলে ক্লাসলেস আইপি অ্যাড্রেস, বা একে বলে ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং ও বলা হয় এখানে, যেখানে আমরা ক্লাসের কোনো গল্প নেই। এখানে ভেরিয়েবল লেন্থের সাবনেট মার্কস হতে পারে, ডিপেন্ড করবে তুমি কত বিটের করছো। এক্সাম্পল রয়েছে, দেখো যখনই কোনো আইপি এরকম দেওয়া হবে, বাই দিয়ে যেটা লিখবো সেটা ডিনোট করবে যে অতগুলো বিট দিয়ে আমি নেটওয়ার্ক আইডিকে ডিনোট করছি। ধরে নাও কথা বলছি যে আমি যদি মোটামুটি ভাবি যে 2^10 হয় 1024, ধরে নাও আমার 900 কোনা ডিভাইস রয়েছে, 900 ডিভাইস আমার কাছে রয়েছে, যেটা দিয়ে আমি কোনোভাবে পরবর্তীকালে তাকে দেবো, আমি মানে আইপি আমি কিনে ওদেরকে দেবো। তো তাহলে আমি এইটুকু বুঝলাম 900 কোনা মানে আমি 900 মানে কাছাকাছিতে কি আছে 1024, 2 এর পাওয়ারে রয়েছে, তাহলে 2^10 মানে হচ্ছে 1024। তার মানে আমি এমন একটি আইপি কিনবো, যেটা ধরে নাও কিনলাম 192.168.10.0, এই আইপিটা কিনবো। বাট আমি এবার ডিসাইড করবো আমার 10টা বিট দিয়ে আমি হোস্টকে ডিনাইট করবো। তার মানে আমি এখানে কি লিখবো, টোটাল 32 বিট থাকে, -10 করলে আমার তাহলে নেটওয়ার্ক আইডি হবে 22টা বিট দিয়ে। এটা দেখাচ্ছে যে নেটওয়ার্ক আইডি ডিনোট করছে, নেটওয়ার্ক আইডি কতগুলো বিটের নেটওয়ার্ক আইডি হয় সেটা বিট, এটা হিসাব মতন বোঝাচ্ছে। তাহলে আমার এই আইপির মধ্যে 22টা বিট দিয়ে আমি নেটওয়ার্ক আইডিকে ডিনোট করছি, আর বাদ বাকি 10টা বিট দিয়ে হোস্ট আইডি। তার মানে গল্পটাই কি হলো, 22টা, তাহলে আমাদের সাবনেট মার্কস তো ফিক্স হলো না। সাবনেট মার্কস মানে যেটা আমাদের ডিফল্ট সাবনেট মার্কস বলে, যেটা উপরে ছিল 255.255 ছিল, এখানে না, এখানে 22টা বিট, মানে এখানে 8 গেল, এখানে 8 গেলে 16, আর এখানে তোমার কিছুটা যাবে, 22 বলতে গেলে তোমার যাবে 6টা যাবে। তাহলে এখানে হিসাব করে নাও, তাহলে এটা 255 হবে, এখানে 8টা 1 মানে 255, এখানে 8টা 1 মানে 255, এখানে 6টা 1 হবে।
তো প্রথম থেকে যদি 6টা এরকম 1 লেখো আর বাদ বাকি দুটো 0 লিখে দাও, কেন কি অবভিয়াসলি তারপর থেকে সব 0 হবে। তাহলে এবার সেখান থেকে ক্যালকুলেট করে নাও, 8টা 1 মানে এখানে তোমার 128, এটা 64, এটা হচ্ছে তোমার 32, এটা হচ্ছে তোমার 16, এটা 8, এটা হচ্ছে তোমার 4। এবার যোগ করলে যা হবে সেটাই হচ্ছে তোমার এখানে লিখতে হবে, ঠিক আছে। 255 এটা যোগ করলে যা হচ্ছে মোটামুটি 200 পার করেই বেরিয়ে যাচ্ছে। তো যা হলো এখানে 2 আর একটা 1, তো যা হবে সেটা এখানে লিখে দেবে, তাহলে এটা ডিফল্ট মার্কস হয়ে যাবে। তো এইভাবে ডিফল্ট মার্কসগুলো এখানে সেট হয়, এটা ফিক্স কিছু ব্যাপার নেই, ঠিক আছে। এটা মুখস্থ করার ব্যাপার নেই যে ডিফল্ট মার্কস কি, যেটা এখানে রয়েছে। যদি তোমার 8 হয় তাহলে তোমার যদি 8টা বিট দিয়ে আমি নেটওয়ার্ক অ্যাড্রেসকে ডিনোট করছি 8টা, তার মানে আমাদের টোটাল ওখানে কতগুলো বিট দিয়ে হোস্ট, তো হোস্ট হচ্ছে তোমার ওখানে বাদ বাকি, সেক্ষেত্রে আমার ডিফল্ট মার্কস এটা হবে আর হোস্ট এতগুলো হবে, ঠিক আছে। যেখানে 16 হওয়া মানে কি, তাহলে 16টা বিট দিয়ে নেটওয়ার্ক আইডি, তার মানে 16টা বিট দিয়ে হোস্ট আইডি, তাহলে এতগুলো হোস্ট আর এই যে ডিফল্ট মার্কস। এই ডিফল্ট মার্কসটা ফিক্সড না, যেরকম এখানে 30টা বিট দিয়ে, 30টা মানে লাস্টে তাহলে কি হবে 252 হবে, এখানে দুটো আমরা ইউজ করতে পারি। এটা কোনো এটা প্রিফিক্স কোনো লেন্থের কোনো গল্প নেই, আগে যেরকম ছিল এখানে আমার মতন ফ্লেক্সিবিলিটি পাচ্ছি আমি, যতটা আমার অ্যামাউন্ট দরকার আমি ততটা অ্যামাউন্টের আমি নিজস্ব হোস্টকে আমি ডিনোট করতে পারবো, এই হচ্ছে বেনিফিট। যেখানে আমাদের আলটিমেটলি কি বললাম ওয়েস্টেজটা খুবই কম হয়, যেটা আমাদের আগের জায়গায় খুব বেশি হতো। এই হচ্ছে বেসিক ওভারভিউ বললাম, এটাকে ভেরিয়েবল লেন্থ সাবনেট স্কিমও বলা হচ্ছে এখানে। তো এখান থেকে প্রশ্ন যদি দেয় বাই দিয়ে যদি বলে দেয় যে অ্যামাউন্টটা সেটা দিয়ে কি হবে, এটা দিয়ে হয়তো প্রশ্ন করবে নেটওয়ার্ক আইডি। এখানে কোনো আলাদা কোনো স্পেসিফিক কোনো কত গল্প নেই, এখানে কোনো ব্লকিং হয় না, কোনো রকম ক্লাসেস ডিভাইড হয় না, কোনো ব্লকে ডিভাইড হয় না, এটা ফ্লেক্সিবল ব্লকিং করতে পারি। আর সাবনেট মার্কসও কোনো ফিক্সড হয় না, ডিপেন্ড করবে। হ্যাঁ হয়তো প্রশ্ন একটু যদি টাফ দেয় দিতে পারে, যেরকম কোনো একটা আইপি দিয়ে বাই 30 দিয়ে দিল, তা তোমার সেখান থেকে হয়তো সাবনেট মার্কসটা তোমাকে ফাইন্ড করে বলতে হবে। যদি প্রশ্ন টাফ দেয় এরকম প্রশ্নও কিন্তু আসতে পারে, মানে একটা আইপি দিয়ে তোমাকে বাই 30 লেখা আছে, তোমার সাবনেট মার্কস কি হবে সেটা আমি দেখিয়ে দিলাম কিভাবে করবে। মানে ততগুলো 1 যতগুলো এখানে মানে নেটওয়ার্ক আইডি মানে ততগুলো 1 মানে 30টা 1 হবে। 30টা 1কে তুমি ভাগ করে নাও, প্রথমে 8, তারপরে 8, তারপরে 8, তারপরে কি হবে, তারপরে তোমার 6 হয়ে যাবে, মানে 6টা। তাহলে এখানে 8টা 1 মানে 255 হয়ে গেল, এখানে 8টা 1 মানে 255 হয়ে গেল, এখানে 8টা 1 মানে 255, আর লাস্টে 6টা মানে 252 হয়ে গেল। এইভাবে তোমাকে করে করে হয়তো সাবনেট মার্কসটা বার করতে দিলেও দিতে পারে, এরকম প্রশ্ন আসতে পারে, না আসার কোনো ব্যাপার নেই। এরপরে হচ্ছে আইপি ভার্সন 6। কেন আইপি ভার্সন 6 আসলো, কেন কি আইপি অ্যাড্রেস যেটা আমাদের এসেছিল যেখানে হয়তো সার্টেন অ্যামাউন্ট মানে 2 to the power 32 খানা ডিভাইস কিন্তু আমি কোনোভাবে এটাকে অ্যালোকেট করতে পারি, 2 to the 30 খানা ডিভাইসকে আমি ইয়ে করতে পারি। কিন্তু আলটিমেটলি এরকম জায়গায় দেখা গেছে যে আমাদের সিস্টেমে আমাদের যেরকমভাবে আমাদের মানে গ্রো করেছে ইন্টারনেট, এখন প্রচুর ডিভাইস চলে এসছে, এখন আইওটি ফাইওটি চলে এসছে, এখন স্মার্ট টিভি বেরিয়ে গেছে, স্মার্ট লাইট, স্মার্ট ফ্যান, স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট এসি, সব স্মার্ট হয়ে গেছে। স্মার্ট এসে আসা মানেই সেটা কোনো না কোনোভাবে নেটওয়ার্ক কানেক্ট হচ্ছে, বাই ওয়াইফাই কানেক্ট হচ্ছে, তো হওয়া মানে তাকেও একটা অ্যাড্রেসিং করতে হবে। তখন ডিভাইস অনেক বেড়ে গেছে, তাহলে আমাদের 2 to the power 32 খানা অ্যাড্রেসে কুলাতে পারছি না আমরা, খোলাতে পারছি না বলেই তার নতুন ভার্সন বার করা হলো 2 to the power আমাদের 128, মানে এটা IPv6 যেটা 128 বিটের অ্যাড্রেসিং হয়, আর 2 to the power 128 খানা আমরা করতে পারি। এই হচ্ছে বেসিক আইডিয়া। তো টোটাল লেন্থ সাইজ এখানে দেওয়া রয়েছে, এটা অ্যাপ্রক্সিমেটলি যেটা মুখে বলা ইম্পসিবল 3.4 ইন্টু 10 to the power 38। হ্যাঁ 3 ইন্টু 10 to the power 9 হচ্ছে 9 হচ্ছে লাইটের স্পিড, তার থেকেও 3-4 গুণ 10 গুণ বড়। আর এটা আমরা বললাম আমরা হেক্সাডেসিমাল নোটেশনে আমরা 8খানা এতে সেগমেন্টে ভাগ করি। এই 8খানা সেগমেন্টের 8টা সেগমেন্ট আছে, একটা সেগমেন্ট হচ্ছে আমাদের 16 মানে 4 16 খানা করে 16 বিটের সেগমেন্ট। তো 16 ইন্টু 8 করলে মানে 128 হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। কিন্তু এখানে একটা গল্প আছে, এই অ্যাড্রেসটাকে যখন আমরা লিখি এটাকে শর্ট করা যেতে পারে। যখন কনজিকিউটিভ 0 হয় সেটাকে আমরা রিপ্লেস করতে পারি, একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবে, তলায় রয়েছে, পরের পেজে রয়েছে। তার আগে অ্যাডভান্টেজগুলো দেখে নিই। এক তো প্রথমত বিলিয়নস অফ ডিভাইস সাপোর্ট করতে হবে, আইওটি মোবাইলস A to Z। এখানে কোনো NAT ইউজ করা হয় না, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। এটা আমরা প্রোটোকলটা পরে গিয়ে পড়বো, এটার অ্যাকচুয়াল মানেটা কি, এই গল্পটা কি বলে। অ্যাকচুয়ালি ওভারভিউ বলে দিই যে আমরা NAT গল্প হচ্ছে প্রাইভেট আইপি থেকে পাবলিক আইপিতে কনভার্ট করা, মানে তোমার নেটওয়ার্কে তোমাকে সবাই প্রাইভেট দিয়ে চেনে, তুমি যখন নেটওয়ার্কের বাইরে বেরাবে তখন তোমার নামকরণটা চেঞ্জ হয়ে যাবে, তোমার পাবলিক নাম দেওয়া হবে। তো সেটাকেই গল্পটা যেরকম আমরা বাড়িতে উল্টো করি, আমাদের বাড়ির লোকজন আমাদের নিজের ডাক নামে ডাকে, মানে বাড়ির নামে ডাকে, যখন বাড়ি থেকে বেরোয় তখন আমাদের ভালো নামে ডাকে। কিন্তু প্যাকেটের ক্ষেত্রে উল্টো হয়ে যায়, যে আমাদের নেটওয়ার্কের মধ্যে প্রাইভেট আইপি নামে সবাই চেনে, নেটওয়ার্কের বাইরে বেরোলে পাবলিকে হয়ে যায়। তো এই জিনিসটা করে কে NAT, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, এই কাজটা করে প্রাইভেট থেকে পাবলিক, পাবলিক থেকে প্রাইভেট। এই হচ্ছে বেসিক। এর অলরেডি এটা সিকিউরিটি বাই ডিফল্ট ইনপেস করাই থাকে, যেটা IPsec বলে, অথেন্টিকেশন এনক্রিপশন অলরেডি এই IPv6 ভার্সনের মধ্যে পাওয়া যায়। আর এটা দিয়ে রাউটিংটা আমরা এফিসিয়েন্টলি করতে পারি, অটো কনফিগারেশন করতে পারি, এবং কোয়ালিটি অফ সার্ভিসও পরবর্তীকালে
এটা দিয়ে যখন আমাদের অ্যাড্রেসিং অনেকটা ভালো হয়ে যায়। এবার কি করে শর্ট করতে হয় তার একটা আইডিয়া এখান থেকে নেবো। এখান থেকে প্রশ্ন জায়গার যেই প্রশ্ন আসতে পারে তার ওভারভিউ, একদম এক্সট্রিম লেভেল প্রশ্ন হচ্ছে এটা কত বিটের হয়, এখানে তুমি অন্য কোনো প্রশ্ন দেবে না। আর এটা আমাদের কতগুলো সেগমেন্টে ডিভাইড হয়, যে 16খানা আমাদের 8খানা সেগমেন্টে ডিভাইড হয়, আমি মাল্টিপ্লাই করলে 128 হয়। এর থেকে বেশি কিন্তু এখানে কোনো প্রশ্ন আসার জায়গায় নেই। IPv6 থেকে কোথাও কোনো প্রশ্ন আসে না, জাস্ট ফর দ্য নলেজ পারপাস IPv6টা আমরা দেখে নিই, ঠিক আছে। এবার শর্টিং এর গল্পটা যেটা বললাম, শর্ট বলতে গেলে ছোট করা যেতে পারে। তার আগে টাইপস অফ IPv6 দেখে নাও। একটা হচ্ছে ইউনিকাস্টের জন্য ইউজ করি সিঙ্গেল ডিভাইসে, মাল্টিকাস্ট মানে গ্রুপ অফ ডিভাইস, আর এনিকাস্ট মানে নিয়ারেস্ট ডিভাইস, এটা আগেও দেখলাম আমরা ইউজ করতে পারি। এবার দেখো কি করে ছোট করলো, দেখো এখানে প্রত্যেকটি কতগুলো বিট আছে, দেখো এখানে যদি হিসাব করে দেখো আমাদের এক একটাতে 4 করে আছে, তাহলে 4 × 16 যদি করো তা 4×16 যেটা অ্যান্সারটা আসবে 16 4 যা 64 খানা এখানে থেকে দেখো আমাদের সংখ্যা আছে। দেখো এখানে 4 4 8 4 12 4 16 এই করতে করতে দেখো 64 খানা আছে, 4 4 24, হ্যাঁ 64 খানা এখানে হিসাব মতন আছে। 4 করে আছে, সরি 4 করে আছে আমাদের 16 বিট 8 মানে 8টা, সরি ভুল বললাম, 8 × 8 মানে 6 8 8 64, ঠিকই তো আছে। হ্যাঁ না, এখানে 4টে করে রয়েছে, 8টা ভাগে ভাগ করা হয়েছে, মানে 8 × 4 মানে 32 খানা, 32 খানা আছে। আর 4 4 করে এখানে যদি করে দাও এরকম ভাবে, মানে 32 খানা সংখ্যা লেখা আছে, কথাটা 2 একটা সংখ্যা, 0 একটা সংখ্যা। এবার এটা অনেক বড় লিখতে হচ্ছে। এবার গল্পটা কি আসলাম, এটাকে কি করে শর্ট করবো, যে শর্টিং টেকনিকটা একটু দেখে নিলে বুঝতে পারবে যে এভাবে লেখা যায়। এটা শর্টিং টেকনিকটা বলছে, দেখো সামনে 0 থাকলে এটাকে ডিসকার্ড করে দিতে পারো। দেখো সামনে 0, তাহলে এখানে দেখো ডিসকার্ড করে DB8 লেখা আছে। এবার দেখো কনজিকিউটিভ 0 আছে 3 সেগমেন্টে, তো এগুলোকে অফ করে আমরা ডবল কোলন ব্যবহার করেছি। ডবল কোলন দেখা মানেই আমি বুঝবো যেগুলো মিসিং বিট, তার মানে এখানে অতগুলো 4টে 4টে করে 0 আছে। হ্যাঁ দেখো এখানে দেখলে বুঝতে পারো, দেখো এই সেগমেন্টে আমার 3, আমি বুঝে নেবো ওখানে একটা 0 এক্সট্রা আছে। ভালো করে দেখো, এবার দেখো আর কি কি আছে, দেখো 0042, দেখো এখানে 42 লেখা আছে, তার মানে এখানে দুটো মিসিং, মানে আমি দুটো 0 আগে ঢোকাবো। আর এবার আমি যখন গোনার পর যেটা ঢোকানোর পর যে রিমেনিং যেটা পড়ে থাকলো 12খানা, এখানে 12খানার সংখ্যা কম পড়বে, তাহলে মানে বুঝে যাবো 12টা 0 আছে। তাহলে এরকম করতে পারি আমরা, মাল্টিপল সেগমেন্ট অফ যখন 0 থাকে আমরা ওটাকে কমিয়ে কোলন কোলন লেখা, মানে এর মাঝখানে আমাদের অজস্র খানা ইনফাইনাইট 0 কিন্তু হতে পারে। মানে আমাদের অ্যাকাউন্ট কাউন্ট যদি আমরা করি, মানে যতগুলো ডিফিসিট ততগুলো 0 কিন্তু আমাদের হতে পারে। এই হচ্ছে বেসিক, এভাবে শর্ট করেও লেখা যেতে পারে আমাদের IPv6 এর গল্পতে। নেক্সট হচ্ছে আমাদের রাউটিং টেকনিক, আমরা কাকে বলা হয়, আমরা বলেছিলাম সুইচিং টেকনিকের, যেটা আমাদের উইদিন দ্য নেটওয়ার্ক যেটা করি সুইচিং, আর আউট অফ সাব নেটওয়ার্ক তখন বলা হয় আমাদের রাউটিং বলা। তার মানে গল্পটা কি হচ্ছে, মানে ছোট ছোট করে এগুলো বুঝতে পারবে। এই ধরনের নেটওয়ার্ক একটা ধরে নাও, এখানে নেটওয়ার্ক নিয়ে কথা বলি, নেটওয়ার্ক A রয়েছে, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক B রয়েছে। তো এদের মধ্যে কমিউনিকেশন করার জন্য রাস্তায় অনেকগুলো এরকম রাউটার লাগানো হয়েছে, ঠিক আছে, দিস আর দ্য রাউটার্স। হ্যাঁ দেখতে কিছুটা কালো কালো দেখতে হয়, স্কোয়ার স্কোয়ার বাক্স হয়, দেখবে ল্যাম্প পোস্টে লাগানো থাকে, এগুলো হচ্ছে রাউটার, ঠিক আছে। এই রাউটার এর নিজেদের মধ্যে কানেকশন করে এইভাবে লাগানো রয়েছে, এই হচ্ছে বেসিক, দিস আর দ্য রাউটার্স। এবার প্রশ্ন হচ্ছে রাউটিং টেকনিক কি বলা হয়, যে তোমার যখন একটা নেটওয়ার্ক থেকে কোনো একটি প্যাকেট বা ডেটা যখন বেরাবে, তোমার নেটওয়ার্ক একটা ইন্ডিভিজুয়াল যখন এখান থেকে ডিভাইস থেকে, আর এই নেটওয়ার্ক B যেটা এর ডিভাইসে কানেকশন, মানে আমরা আলটিমেট ডেটা পাঠাতে চাইছি, তো এই নেটওয়ার্কটা যে বেরালো সে তার নিয়ারেস্ট রাউটারের কাছে যাবে, মানে সে নেটওয়ার্ক থেকে বেরিয়ে যে রাউটারের কাছে পৌঁছাবে। তো এবার সেই রাউটার ডিসিশন নেবে সে কোন কোন রাস্তা দিয়ে সিলেক্ট করে সেটা তার ডেস্টিনেশনে গিয়ে পৌঁছাবে। এই জন্য এটাকে বলা হয় নোড টু নোড ডেলিভারি। আমরা কিন্তু এখানে আমরা মেনটেন করি, মানে একদম আমার মেশিন থেকে বেরাবে, রাউটারের দায়িত্ব, বা এটা নেটওয়ার্ক লেয়ারে কাজ হয়। রাউটার কোথায় ইউজ হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, OSI নেটওয়ার্ক লেয়ারে কিন্তু আমরা ব্যবহার করি। তাহলে আমরা এখান থেকে যখন একটা ডেটা বেরালো, মানে একটা প্যাকেট বলতে পারো বা ডেটা বোঝাই বলো না কেন, যে মেসেজটা বেরালো সেটা কোন রাস্তা দিয়ে একদম সুইটেবলি তার জায়গায় গিয়ে পৌঁছাবে, সেটা কে ডিসাইড করে, রাউটিং। এবং তাড়াতাড়ি, এটাও মাথায় রাখতে হবে, দেরি করে গেলে হবে না, একটা আলটিমেট কম জায়গা থেকে, মানে আমাদের কম জায়গা বলতে গেলে যেখানে আমাদের শর্টেস্ট ডিস্টেন্স থেকে পৌঁছাতে হবে, মানে ফাইন্ড দ্য বেস্ট পাথ, এটা কিন্তু সিলেক্ট করে দেবে একটা কম্পিউটার থেকে আরেকটা, মানে একটা যেখান থেকে বেরাচ্ছে, যেটা একটা কম্পিউটার বা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে, সেই পার্টিকুলার ডিভাইস যখন পৌঁছাবে, এইভাবে জিনিসটাকে রেডি করা। এটাই হচ্ছে রাউটিং এর বেসিক আইডিয়া বলতে পারো, রাউটিং করে। রাউটিং কিন্তু টাইপস অফ রাউটিং টেকনিকের মধ্যে হচ্ছে বেসড অন পাথ সিলেকশন, যেটা কোন পাথ সিলেক্ট করবো। প্রথমে ইউনিকাস্ট কি বলে, ডেটা গোস ফ্রম ওয়ান সেন্ডার টু অ্যানাদার রিসিভার, একটা সেন্ডার থেকে একটা রিসিভারে পৌঁছাচ্ছে, যেটা নর্মাল ইন্টারনেট ব্রাউজিং, এটা হচ্ছে আমাদের ইউনিকাস্ট রাউটিং বলা হয়। ব্রডকাস্ট রাউটিং মানে ডেটা গোস ফ্রম ওয়ান সেন্ডার টু অল ডিভাইস, মানে এইখান থেকে একটা বেরালো যে সবগুলো ডিভাইসের মধ্যে যাবে, এটা হচ্ছে আমাদের ব্রডকাস্টিং বলা হয়। যেটা ARP রিকোয়েস্ট হয়, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল রিকোয়েস্ট বলা হয়, পরবর্তীকালে ওটাও দেখবো আমরা, চিন্তা নেই ARP কি জিনিস।
মাল্টিকাস্ট কি বলছে, ডেটা গোজ ফ্রম ওয়ান সেন্ডার টু আ সিলেক্টেড গ্রুপ অফ রিসিভার, একটা সেন্ডার থেকে একটা সিলেক্টেড গ্রুপ অফ রিসিভারে পাঠানো লাগছে, লাইক ভিডিও স্ট্রিমিং, এটা হচ্ছে মাল্টিকাস্ট রাউটিং বলা। এনিকাস্ট মানে ডেটা গোজ ফ্রম ওয়ান সেন্ডার টু দ্য নিয়ারেস্ট রিসিভার, ওয়ান সেন্ডার থেকে একটা নিয়ারেস্ট রিসিভারে পৌঁছানো, মানে এটা হচ্ছে লাইক এক্সাম্পল ডিএনএস সার্ভার। ডিএনএস কি করে কাজ করে সেটাও দেখবো। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমরা যখন ডিএনএস একটা রিকোয়েস্ট করলো, পেলো না, সেখান থেকে আরেকটা রিকোয়েস্টে গেল, এইভাবে জিনিসগুলো রেডি হয়, ঠিক আছে। বেসড অন রাউটিং ডিসিশন কি বলছে, প্রথমে দু রকম হতে পারে, একটা স্ট্যাটিক রাউটিং আর একটা ডাইনামিক রাউটিং। স্ট্যাটিক হচ্ছে যে আমাদের যে রয়েছে অ্যাডমিনিস্ট্রেটর, যে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, সে ম্যানুয়ালি রাউটিং এর পাথের ডিস্টেন্স গুলো সেট করে দিচ্ছে, মানে তুমি এই রাস্তা দিয়েই যাবে, এখান থেকে এখানে গেলে এই রাস্তা দিয়েই যাবে, এই সবগুলো যদি ম্যানুয়ালি সেট করা হয় বাই সাম অ্যাডমিনিস্ট্রেটর, তখন তাকে কি বলা হয়, স্ট্যাটিক রাউটিং বলা হয়। ডাইনামিক রাউটিং কি বলা হয়, যেখানে এটা কোনো মানুষ এটা করবে না, কোনো অ্যাডমিনিস্ট্রেটর করবে না, এটা রাউটাররা নিজেদের মধ্যে কথাবার্তা বলে বলে তারা তাদের পাথ ডিসিশন নেবে যে কোন রাস্তা দিয়ে করব। এই ডাইনামিক রাউটিং এর জন্যই কিন্তু আমাদের এতগুলো রাউটিং প্রোটোকল আমরা পরবর্তীকালে অ্যালগোরিদমগুলো পড়ি, হ্যাঁ, যেখানে আমরা রাউটাররা নিজে থেকে ম্যানুয়ালি না ডাইনামিক্যালি যখনই নেটওয়ার্ক অন হয় তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলে তাদের যে অপটিমাল পাথগুলো, সেই পাথ টেবিলটাকে বলা হয় রাউটিং টেবিল বলা হয়, যেখানে সে প্রত্যেকটি তার নেটওয়ার্কে মানে ওই নেটওয়ার্কের মধ্যে বা ওই রাস্তায় যত রকম রাউটার্স রয়েছে তাদের মধ্যে যে ডিস্টেন্সগুলো সে কিন্তু তার রাউটিং টেবিলে লিখে রাখে, এবং লিখে রাখে কার ভায়া পাঠালে কিন্তু ওখানে গিয়ে ঠিকঠাক পৌঁছাবে। এটাই রাউটিং টেবিলের মেন ইনফরমেশন রাউটিং টেবিলে থাকে। এই হচ্ছে বেসিক গল্প। তো সেই ভিত্তিতে যে যে অ্যালগোরিদম গুলো ব্যবহার করা সেটা হচ্ছে, সেই অ্যালগোরিদম গুলো হচ্ছে প্রথম হচ্ছে ডিস্টেন্স ভেক্টর রাউটিং অ্যালগোরিদম। এটা নর্মালি ইউজ করা আরআইপি প্রোটোকল, মানে রাউটিং ইনফরমেশন ফার্স্ট, এটা পরে দেখবো আমরা। ওই প্রোটোকল দিয়ে কিন্তু এই ডিস্টেন্স ভেক্টর রাউটিং অ্যালগোরিদমকে ডিজাইন করা হয়েছে। এই অ্যালগোরিদম কিভাবে কাজ করে, যেখানে প্রত্যেকটি রাউটার তার নেবার রাউটারের ডিস্টেন্স গুলো বলে দেয় যে কতটা ডিস্টেন্সে রয়েছে। মানে যদি আমি নর্মাল কথা বলি, একটা ধরে নাও রাউটার রয়েছে, সে এখানে কানেক্টেড আছে, এখানে কানেক্টেড, এখানে কানেক্টেড রয়েছে, এরকম তোমার দু তিনটে কানেকশন রয়েছে। ধরে না এই রাউটারটা সে জানবে যে এর সঙ্গে ডাইরেক্ট কানেকশন আছে আর এর সঙ্গে ডাইরেক্ট কানেকশন, ও কিন্তু জানে না যে এ আছে, এক্সিস্ট করে। সেই সূত্রে দাঁড়িয়ে আলটিমেটলি এখান থেকে এ এ কিন্তু জানে এ এক্সিস্ট করে। তাহলে এই যে নেবার রাউটার মানে এ কিন্তু একে জানিয়ে দেবে যে ভাই আমি কিন্তু এর সঙ্গে কানেক্টেড রয়েছি, এবং কত হপে রয়েছি। হপ বলতে গেলে একটা ওয়ান ডিস্টেন্স, এখানে হপ কতটার মানে হচ্ছে ওয়ান ডিস্টেন্সে রয়েছে। তাহলে এ নিজের রাউটিং টেবিল কি করে আপডেট করবে, এর থেকে যেতে ওয়ান আর এর থেকে যেতে ওয়ান, তাহলে আলটিমেটলি এই রাউটার থেকে এই রাউটারে যেতে আমাদের টু হপ বা টু ডিস্টেন্স আমাদের ট্রাভেল করতে হবে। তো ডিস্টেন্স ভেক্টর রাউটিং অ্যালগোরিদম এইভাবেই কাজ করে, যার নেবার রাউটাররা বলে দেয় তাদের মধ্যে যে ডিস্টেন্সগুলো বা তারা কার সঙ্গে কানেক্টেড রয়েছে তার ডিস্টেন্সগুলো ইউজ করে এটা আলটিমেটলি ডিস্টেন্সগুলো একটা রাউটারকে জানিয়ে দেয়। এইভাবে ওরা নিজেদের মধ্যেই কাজটা করে। আর লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল যেটা রয়েছে, এটা ওএসপিএফ অ্যালগোরিদম দিয়ে মানে কনসেপ্ট দিয়ে ডিন, এটা ওটাও পরে পড়বো এর পরে। তো সেখানে আলটিমেটলি কি হয়, একটা রাউটার তার নেটওয়ার্কের মধ্যে যতগুলো রাউটার একটা ম্যাপ তৈরি করে নেয়। মানে সে প্রথমে আগে দেখে নেয় যে তার নেটওয়ার্কে কতগুলো রাউটার রয়েছে। দেখো ডিস্টেন্স ভেক্টরে কিন্তু এরকম হয় না, এ নিজে জানে না, এ নিজে শুধু জানে যে ওর সঙ্গে কে কে আছে, এর সঙ্গে এ আছে আর এ আছে, এ জানেই না এখানে কে কে আছে। এই হচ্ছে বেসিক আইডিয়া। তো সেই জায়গায় দাঁড়িয়ে আলটিমেটলি কি কি হয় ব্যাপারে, এখান থেকে ডিসিশন নেওয়া হয় যে আলটিমেটলি যেহেতু এ জানেই না এখানে, তো ও ওকে জিজ্ঞেস করছে, ও বলছে আদৌ আছে কিনা, কে আছে কে নেই, এগুলো কারোর উপর ডিপেন্ডেন্সি পড়ে যাচ্ছে। বাট লিঙ্ক স্টেট তা করে না, ওর অ্যালগোরিদম এভাবেই সুন্দর করে সাজানো রয়েছে। সেখানে সে একটা নেটওয়ার্কে দাঁড়িয়ে ও প্রথমে আগে জানবে আগে নেটওয়ার্কে কতগুলো রাউটার আছে, সেই ভিত্তিতে ও ডিস্টেন্স ভেক্টর অ্যালগোরিদম সরি ডিজেক্সট্রা অ্যালগোরিদম লাগিয়ে, ডিজেক্সট্রা অ্যালগোরিদম হচ্ছে শর্টেস্ট পেয়ার আমাদের ডিস্টেন্সের পাথ বার করে। মানে শর্টেস্ট পেয়ার পাথ যখন আমরা ডিস্টেন্স করি, সিঙ্গেল সোর্স শর্টেস্ট পেয়ার ডিস্টেন্স যখন বার করি, তখন ডিজেক্সট্রা অ্যালগোরিদম ইউজ করে সেই কাজটা ওরা করে নেয়, মানে টেবিলটাকে তৈরি করে নেয়। প্রথমে দেখে নেয় প্রথমে নেটওয়ার্কে কি কি আছে, কি কে আছে, কত দূরে আছে, সেগুলো দেখে নিয়ে সেখান থেকে যে অপটিমাল পাথগুলো সেটা সে ডিজেক্সট্রা অ্যালগোরিদম ইউজ করে সেটাকে ফাইন্ড আউট করে নেয়। এবার এরপরে হচ্ছে আমাদের হাইব্রিড রাউটিং, যে কিনা মিক্সড দুটোই ইউজ করা হয়। এই ডিস্টেন্স ভেক্টর আর লিঙ্ক স্টেট তার যে ডিসঅ্যাডভান্টেজগুলো আছে সেগুলোকে সরিয়ে দিলেই অ্যাডভান্টেজ পরিণত হয়ে যাচ্ছে। তো সেটাকে ইউজ করে আমাদের হাইব্রিড রাউটিং প্রোটোকল কিন্তু ব্যবহার করা হয়।
রাউটিং প্রোটোকলের মধ্যে কি কি রয়েছে, যেটা আইজিপি যাকে বলে ইন্টিরিয়ার গেটওয়ে প্রোটোকল, সেটা আমরা আলটিমেটলি একটা অর্গানাইজেশন সিঙ্গেল অর্গানাইজেশনের মধ্যে যখন ইউজ করা সেটাকে বলে ইন্টিরিয়ার গেটওয়ে প্রোটোকল, যেটা পরবর্তীকালে পড়বো আরআইপি, ওএসপিএফ, ইআই, জিআরপি, এগুলো হচ্ছে একটা নিজস্ব অর্গানাইজেশন বা একটা নেট মানে একটা অর্গানাইজেশন মানে যেখানে কালেকশন অফ নেটওয়ার্ক নিয়ে একটা অর্গানাইজেশন বিল্ড আপ হচ্ছে। তো নিজেদের মধ্যে যখন কাজ হয় তখন কিন্তু আমরা ইন্টিরিয়ার গেটওয়ে প্রোটোকল কিন্তু ব্যবহার করি। যখনই এটা দুটো আলাদা আলাদা অর্গানাইজেশন হয়ে গেল, যেরকম একটা এক্সাম্পল, অর্গানাইজেশন মানে কি, দেখো আমাদের জিও সিম রয়েছে, তো জিও একটা অর্গানাইজেশন আর ভোদাফোন একটা অর্গানাইজেশন ধরে নাও। তো ভোদাফোনের মধ্যে ভোদাফোন যখন কমিউনিকেশন হয় তখন আমরা ওই প্রোটোকলগুলো ব্যবহার করি, আর যখন জিও আর ভোদাফোনের মধ্যে কমিউনিকেশন হয় তখন আমরা এক্সটিরিয়ার গেটওয়ে প্রোটোকল ব্যবহার করবো, মানে যেটা দুটো ডিফারেন্ট অর্গানাইজেশনের মধ্যে যখন আমাদের কানেকশন করতে হয় সেটা কিন্তু আমাদের এক্সটিরিয়ার গেটওয়ে প্রোটোকল ইউজ করি। এরপরে হচ্ছে আমরা আরআইপি রাউটিং, যেটা বললাম ডিস্টেন্স ভেক্টর ব্যবহার করে এটাকে। এর কাজটা কি করে হয় সেটাও বললাম, রাউটার শেয়ার ইনফরমেশন উইথ নেবার ইউজিং হপ কাউন্ট। ও নেবার বলতে গেলে একটা রাউটার তার যে নেবার রাউটার রয়েছে তাদের মধ্যে ইনফরমেশন এক্সচেঞ্জ কি দিয়ে করে, হপ কাউন্ট দিয়ে করে, মানে নাম্বার অফ রাউটার টু রিচ দ্য ডেস্টিনেশন। মানে আমরা একটা রাউটার রয়েছে, সে তার পরের রাউটার গুলো একটা হপে কেউ গেলাম, এখান থেকে এটা 2 নম্বর হপে গেলাম, তাহলে এই হপ কাউন্টিং গুলো করছে, মানে এখানে পৌঁছতে গেলে তার দুটো হপ লাগবে, মানে এখানেও এক রয়েছে, তাহলে 1+1 2 লাগবে এখানে পৌঁছাতে। ধরুন এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে এ থেকে বি ধরে নাও, এটা সি ধরলাম, তো এস বি থেকে সি, তাহলে আমাদের এ থেকে সিতে যেতে কতগুলো আমাদের হপ নিতে হবে, আমাদের দুটো হপ বা দুটো আমাদের ডিস্টেন্স ক্রস করতে হবে, এইভাবে করে। এটা নর্মালি 15টা হপ, মানে ম্যাক্সিমাম এরকম দেখা গেছে 14খানা রাউটার দিয়ে ওরা করতে পারে, মানে ম্যাক্সিমাম 15খানা হপে কিন্তু নেটওয়ার্ক তো হতে হবে, মানে এর থেকে বড় হলে হবে না। এটা তাহলে স্মল নেটওয়ার্কের জন্য এই অ্যালগোরিদম কাজ করে। যখন এর পরেরটা চলে আসলাম, যেটা ওএসপিএফ বলা, ওপেন শর্টেজ পাথ ফার্স্ট, এই ফুল ফর্মগুলো কিন্তু জেনে রাখবে, প্রশ্ন হয়তো এত ডেপথে না দিলে এই ফুল ফর্ম থেকে দিতে পারে। এটা কিন্তু পরবর্তীকালে লিঙ্ক স্টেট প্রোটোকল ব্যবহার করে। এ কি করে কাজ করে, পুরো প্রথমে হোল যে নেটওয়ার্কের একটা আন্ডারস্ট্যান্ডিং নেয়, তার ডিস্টেন্স গুলো নিয়ে নেয়, তারপর ডিজেক্সট্রা অ্যালগোরিদম লাগিয়ে শর্টেস্ট পাথ কিন্তু ওরা ফাইন্ড আউট করে। তাহলে অবভিয়াসলি এটা কভারেজটা অনেকটাই ফাস্ট হয়ে যায়, কুইকলি অ্যাডাপ্ট টু চেঞ্জেস, মানে কোনো প্রবলেম হলে সেই অ্যাডাপ্ট মানে সেই চেঞ্জেস গুলো সে খুব কুইকলি অ্যাডাপ্ট করতে পারে। এটা লার্জ এন্টারপ্রাইজ নেটওয়ার্ক কিন্তু ওএসপিবি ব্যবহার করা হয়। এবার হচ্ছে ইআই জিআরপি, বলছে এনহ্যান্স ইন্টিরিয়ার গেটওয়ে রাউটিং প্রোটোকল, এগুলো সব ফুল ফর্ম খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা টাইপ কি আছে, হাইব্রিড প্রোটোকল, যেখানে আমরা বললাম ডিস্টেন্স ভেক্টর এবং লিঙ্ক স্টেট দুটোই ব্যবহার করছি। এখানে ডুয়েল অ্যালগোরিদম ইউজ করে এফিসিয়েন্ট পাথ সিলেকশন হয়, ওখানে যখন ডিজেক্সট্রা ইউজ করা হয়, এখানে ডুয়েল অ্যালগোরিদম, এক ধরনের নেটওয়ার্ক বেস অ্যালগোরিদম, সেখানে ঢোকার দরকার নেই আমাদের, ইউজ করে এটা সেট করা হয়। অ্যাডভান্টেজ কি বলছে, অবভিয়াসলি ফাস্ট, লেস ব্যান্ডউইথ ইউজ করছে, এবং সাপোর্ট মাল্টিপল নেটওয়ার্ক সাপোর্ট করে, যেটা IPv4 IPv6 ইউজ করে। এটা মেনলি সিসকো বেস নেটওয়ার্কে খুবই প্রপারেটলি কিন্তু ইউজ করা হয় বলতে পারি। এরপরে হচ্ছে লাস্ট হচ্ছে প্রোটোকল, যেটাকে বিজেপি প্রোটোকল বলা হয়, বর্ডার গেটওয়ে প্রোটোকল। এটাকে বলেছিলাম এক্সটিরিয়ার আমাদের যেটা এই ওপরে প্রথমে বললাম, এক্সটিরিয়ার গেটওয়ে প্রোটোকলের মধ্যে যেটা বিজেপি ইউজ করা হয়। বিজেপি কিভাবে কাজ করে বললাম, দুটো ডিফারেন্ট আমাদের নেটওয়ার্কের মধ্যে বা অর্গানাইজেশন বলতে পারি, যেরকম জিও, আমাদের এখানে ভোদাফোন, যে আমরা হতে পারি আমরা এখান থেকে কোনো মেসেজ পাঠাচ্ছি, ধরে নাও এটা কোনো কারণে আমাদের ইউটিউব সার্ভারে যাচ্ছে, ইউটিউব কোথায় আছে হয়তো ভারতবর্ষের বাইরে রয়েছে, তো এই যে আমাদের প্রত্যেকটা নেটওয়ার্ককে অতিক্রম করে করে যাবে যে ইউটিউব সার্ভারে, কথার কথা বলছি, একটা নেটওয়ার্ক যখন চেঞ্জ হয় তখন সেটা কিন্তু আমাদের এই বর্ডার গেটওয়ে প্রোটোকল রাউটিং অ্যালগোরিদমের মারফতে হয়, যেটাকে কিন্তু এখানে কি ইন্টারনাল প্রোটোকল ব্যবহার হয়, পাথ ভেক্টর প্রোটোকল, যে কিনা চুজ দ্য রুট বেসড অন লিস্ট বা পাথ অফ নেটওয়ার্ক দ্য ডেটা মাস পাস থ্রু। মানে এই যে ধরে না যে পাথটা, অনেকগুলো আমাদের পাথ রয়েছে, তো আমাকে এই পাথ ভেক্টর প্রোটোকল কি মানে কিভাবে কাজ করে, ওই পাথটাকে ডিসিশন নেবে যে কোন নেটওয়ার্কের ভায়া গিয়ে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবে। এখানে কিন্তু কোনো উইদিন আ নেটওয়ার্ক নেই, এটা কিন্তু একটা অর্গানাইজেশন বলতে পারো, পুরো একটা গ্রুপ অফ নেটওয়ার্ক, মানে একটা ভোদাফোনের পুরো গ্রুপ একটা অফ নেটওয়ার্ক, মানে ভোদাফোনের ভায়া যাব না জিওর ভায়া যাব না আমরা গুগলের ভায়া যাব না অ্যামাজনের ভায়া যাবো, এটা আমার গল্পটা, মানে কোন নেটওয়ার্কের ভায়া আমরা পৌঁছাবো ওখানে। হ্যাঁ, কোথায় ব্যবহার করা হয়, যে ইনসাইড দ্য ইন্টারনেট ব্যাকবোন, দ্যাট মিনস ইট কানেক্ট দ্য বিগ নেটওয়ার্ক আইএসপি ডেটা সেন্টার এবং লার্জ কোম্পানি টুগেদার, মানে যারা বড় বড় নেটওয়ার্ক গুলো কানেক্ট করে। তো ইন্টারনেট মানে কি, নেটওয়ার্কস অফ নেটওয়ার্কস, এইটা বলা হয়। তাহলে এখানে একটা গল্প আছে যাকে বলা এস বা অটোনমাস সিস্টেম। থিঙ্ক অফ অ্যান এস অ্যাজ আ বিগ ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক লাইক এয়ারটেল, জিও, গুগল, অ্যামাজন, এরকম নেটওয়ার্কের কথা ভাবো, একটা অটোনমাস সিস্টেমের কথা ভাবো, যেটা বিশাল বড় নেটওয়ার্ক হোল্ড করে আছে। সেখানে প্রত্যেকটি অটোনোমাস নেটওয়ার্কে একটা ইউনিক নাম্বার অ্যাসাইন করা, যাকে বলা হয় এএসএন বলা হয়। এবং এই বিজেপি প্রোটোকল এই এএসএনটা মানে ইউনিক নাম্বারটাকে ইউজ করে, সে ডিসাইড না করে যে কোন পাথ দিয়ে
এই নেটওয়ার্কটাই পৌঁছাও, মানে ওই নাম্বারটা ইউজ করে ডিসাইড করে কোন পাথটা ওর কাছে সুইটেবল হবে সেই জায়গায় পৌঁছাতে। কিভাবে কাজ করে সেটা সিম্পল এটা বোঝাবো। সাপোজ উই আর ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ান্ট টু ভিজিট আ ওয়েবসাইট ইন ইউএসএ, ইউএস বেস কোনো ওয়েবসাইটকে আমি ভিজিট করতে চাই। গল্প কি হবে, আমার রিকোয়েস্টটা প্রথম আমাদের আইএসপি কাছে যাবে, যেটাকে ধরো নাম্বারটা হচ্ছে AS1, ধরে না নাম্বার দিলাম AS1। সেখান থেকে আমাদের কোথায় যাচ্ছে, কোন একটি আদার্স ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কাছে যাচ্ছে, যেটা AS2-তে গেল। সেখান থেকে আমাদের ইউএস এর যে ব্যাকবোন প্রোভাইডার AS3, সেখান থেকে আমার ডেস্টিনেশন সার্ভার। এইভাবে জিনিসটা মানে প্রত্যেকটা আমাদের পুরো নেটওয়ার্ক ভায়া ভায়া যাচ্ছে। নেটওয়ার্ক বলতে গেলে সেই এক একটা অর্গানাইজেশন বলতে পারো, বা এক একটা পুরো একটা অটোনোমাস সিস্টেম, যেটাকে বললাম জিও, ভোদাফোন, এরকম পুরো একটা বেস অন সিস্টেমের মধ্যে দিয়ে যায়। এটাই কিন্তু আলটিমেটলি বিজেপি কিন্তু ইউজ করে। তাহলে আলটিমেটলি কি করে, হেল্প উইচ আইএসপি পাথ ইজ বেস্ট টু রিচ দ্য ডেস্টিনেশন, কোন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার পাথ দিয়ে গেলে আমি ইজিলি পৌঁছাতে পারবো। তাহলে উইদাউট বিজেপি দ্য ইন্টারনেট ক্যান নট ফাংশন, মানে আলটিমেটলি বিজেপি হচ্ছে মেইন জায়গা যেটার সাহায্যে পুরো ইন্টারনেট কিন্তু কাজ করছে। ইটস আ পোস্টাল সার্ভিস অফ দ্য ইন্টারনেট দ্যাট ডেলিভার ডেটা বিটুইন কান্ট্রিজ, আইএসপি অ্যান্ড বিগ কোম্পানিজ। তাহলে এটা ওয়ান কাইন্ড অফ পোস্টাল সার্ভিসও বলতে পারি, মানে আমাদের পোস্ট হয়, ইন্ডিয়া পোস্ট হয়, সেরকম পোস্টাল সার্ভিস তার সাহায্যে পুরো কাজ হচ্ছে। এই হচ্ছে বেসিক আইডিয়া গেল আমাদের পুরো রাউটিং টেকনিকের ওপর, রাউটিং অ্যালগোরিদমস বললো। নেক্সট আমরা দেখবো টোকেন রিং কথাটা কি বলছে। তো টোকেন রিংকে বলা, হোয়াট ইজ আ টোকেন রিং, এটা আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্কের প্রোটোকল একটা, যেটা আমাদের IBM ডেভেলপ করেছিল। আমরা প্রথমে ভেবে নিই এটা লজিক্যাল রিং এর কথা ভাবো, ফিজিক্যাল রিং ভাববেন, লজিক্যাল রিং ধরে নাও এটা একটা রিং এর গল্প রয়েছে, লজিক্যালি ভাবো একটা রিং রয়েছে, কম্পিউটার এবার রিং এ কানেক্ট আছে, ভালো কথা। এবার এটা এই অ্যালগোরিদমটা কেন ইউজ করা হয়, কোলিশনকে অ্যাভয়েডেন্স করার জন্য। কোলিশন কথাটা মানে কি, ধরুন একটা রাস্তা রয়েছে, এখানে একটা লোক হাঁটছে, আর লোকটা এদিকে হাঁটছে, আর একটা লোক এখান থেকে আসছে, সেও কিন্তু আমার এদিকে হাঁটছে, তো দুজন যদি চোখ বুঝে হাঁটে ধাক্কাধাক্কি হয়ে যাবে। তো এই ধাক্কাধাক্কিটা যদি হয় সেম যদি ইন্টারনেটে বা তারের মধ্যে, এটাকে 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 কি হয়ে যাবে, এটাকে মানে কোরাপ্ট বলবো, মানে ডেটাকে কোরাপ্ট হয়ে যাবে। পলিউশন হওয়া মানে ডেটা কোরাপ্ট হয়ে যাবে, এটা কিন্তু করলে হবে না। তো এইটাকে এইসব কোরাপশনগুলোকে বন্ধ করার জন্য, কোরাপ্ট যাতে না হয়, তো আমরা অনেক রকম অ্যালগোরিদম ইউজ করি। তার মধ্যে একটা অ্যালগোরিদম হচ্ছে আমাদের টোকেন রিং অ্যালগোরিদম, যেখানে ধরে না কম্পিউটারগুলো একটা রিং এর মারফতে কানেক্টেড রয়েছে, আর এখানে একটা টোকেন অন দ্য রিং ঘুরে বেড়ায়। টোকেন মানে ওয়ান কাইন্ড অফ নাম্বার ধরতে পারো, স্মল নাম্বার বলতে পারো, এই যে কোনো কিছু একটা ধরতে পারো যেটা এই মধ্যে ঘুরছে, কোনোভাবে এরকমভাবে ঘুরছে। যেই ডিভাইসটা তার ডেটা কোনোভাবে তাকে পাঠাতে হবে, ধরো না এই ডিভাইসটা এই ডিভাইসকে পাঠাবে, ও ও দেখবে আগে এই টোকেনটা খালি আছে কিনা। যদি টোকেনটা খালি থাকে তাহলে সে কি করবে, ডেটার সঙ্গে টোকেনটাকে অ্যাটাচ করে দেবে, করে অন নেটওয়ার্কে পাঠিয়ে দেবে। যাকে পাঠাবে তার অ্যাড্রেসও থাকবে, রিসিভার অ্যাড্রেস, তাহলে সেখানে পৌঁছে যাবে, তাহলে আলটিমেটলি সে পেয়ে যাবে। এবার তার মানে কি, যে কোনো ডিভাইস যখন তার ডেটা পাঠাতে হবে অন নেটওয়ার্কে, সে দেখবে টোকেনটা খালি আছে কিনা। যদি টোকেনটা খালি থাকে তো খুব ভালো কথা, সে ডেটা পাঠাতে পারবে, তার মানে এখন কেউ ব্যবহার করছে না, কেউ পাঠায়নি। তার মানে আলটিমেটলি এখানে এখানে যে অ্যালগোরিদমটা কিভাবে কাজ করছে, যে কোনো ডিভাইস যাতে ডেটা যাতে পাঠানোর সময় সে একবার চেক করবে আদৌ সেই টোকেনটা খালি আছে কিনা, টোকেন এখন খালি ঘুরছে কিনা। টোকেন খালি ঘোরা মানে কেউ পাঠাচ্ছে না, এখন আমি পাঠাতে পারি। আমি একবার যদি ডেটার সঙ্গে টোকেন নিয়ে অ্যাটাচ করে দিই, তার মানে আর অন্য কেউ পাঠাতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার কাজ শেষ না হবে। তো এইভাবে কি করলো ওরা, আলটিমেটলি কিন্তু ওরা এই যে কোলিশন গল্পটাকে কিন্তু অ্যাভয়েডেন্স করে ফেলে। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কোলিশন ডিটেকশন অ্যালগোরিদম, বাট ইন স্মল নেটওয়ার্কে গল্পটা কাজ করে। সেটাই এখানে গল্পটা লেখা আছে, সেটা স্মল পিস অফ ফ্রেম বলতে পারো, ওয়ান কাইন্ড অফ প্যাকেটস বলতে পারো, যেটা কম্পিউটারকে ডেটা পাঠাবে কিনা সেটা কন্ট্রোল করে। কিভাবে কাজ করে যেটা বললাম সেটাই লেখা রয়েছে। টোকেন আমাদের রিং এর মধ্যে ঘুরছে, যখন কোনো লোক পাঠাতে চাইবে সে দেখবে টোকেনটা খালি আছে কিনা, খালি থাকলে সেটা অ্যাটাচ করে পাঠিয়ে দেবে, কম্পিউটার পেয়ে যাবে। এইভাবেই গল্প বলেছে। বাট এটা যে বললাম লজিক্যালি রিং এর একটা গল্প বললাম, বাট ফিজিক্যালি কিন্তু রিং হয় না, ফিজিক্যালি এটা স্টার নেটওয়ার্ক হয়। স্টার নেটওয়ার্ক বলতে গেলে মাঝখানে এরকম থাকবে, একটা হাব থাকবে, এখানে এরকম কানেকশন থাকবে, ঠিক আছে। ইট ইজ ফিজিক্যালি কিন্তু স্টার নেটওয়ার্কের মধ্যে কাজ করে, যেখানে সেন্ট্রাল হাবকে বলা হয় MAU বলা হয়, মাল্টি স্টেশন অ্যাক্সেস ইউনিট বলা হয়, ঠিক আছে। এই নামগুলো কিন্তু একটু মাথায় রাখবে। এটাই অবভিয়াসলি এখানে কোনো পলিউশন হয় না, জাস্ট লাইক CDMA CD, এটাও কিন্তু পলিউশন আমাদের ডিটেকশন অ্যালগোরিদম, আর পরবর্তীকালে এটা একটা ভার্সন আছে পলিউশন অ্যাভয়েডেন্সও অ্যালগোরিদম। তো এইগুলো নর্মালি এই দুটো অ্যালগোরিদম দিয়ে পরবর্তীকালে এই কাজগুলো আরো ইনডেপথ অনেক বড় নেটওয়ার্কে হয়েছে। এটা কিন্তু খুব ছোট নেটওয়ার্কের জন্য হয়, এটা এক্সপেন্সিভ এবং লেস পপুলার এখনকার দিনে ইউজ হয় না, এটা স্লোয়ার দ্যান মডার্ন ইন্টারনেট। মডার্ন ইন্টারনেটে কিন্তু আমাদের এইটা ইউজ হয়, CDMA CD কিন্তু আমাদের ইউজ হয়। এই হচ্ছে বেসিক আইডিয়া। নেক্সট হচ্ছে ইন্টারনেট স্ট্যান্ডার্ড যেটা রয়েছে, যেটাকে বলা হয় IEEE 802.3 ফ্যামিলিজ। এখান থেকে কয়েকটা প্রশ্ন এসেছিল ডাউটস, সেই জন্য আইডিয়াটা একটু ক্লিয়ার করে নাও।
এখনকার দিনে যে ইথারনেটের কথা বলি, ইথারনেট, ইন্টারনেট না, ইথারনেট ইজ দ্য মোস্ট কমন ওয়ে কম্পিউটার কানেক্টিং ল্যান, ল্যানের যে আমরা কানেকশনগুলো করি যেটা ইথারনেট কেবিল দিয়ে বলি না, ইথারনেটকে কানেক্ট করি। তো ইথারনেট কেবিলের একটা ফ্যামিলি আছে, ফ্যামিলি বলতে গেলে ক্লাস অফ ইথারনেট কেবিল কত রকম সেটাকে আমরা দেখবো। বলছে IEEE 802 যে স্ট্যান্ডার্ড যেটা ডিফাইন দ্য ইন্টারনেট রুল, যেটা স্পিড, কেবিলিং অ্যান্ড সিগন্যালিং, মানে একটা যে রুলসটা ডিনোট করেছে একটা যে কোনো ইথারনেটের যে স্ট্যান্ডার্ড রুলস সেটা 3 ভাগে রয়েছে, একটা স্পিড, কেবিল এবং সিগন্যালের রেসপেক্টে কিছু রুলস। IEEE একটা যে অর্গানাইজেশন যারা কিছু রিসার্চ করে কিছু স্ট্যান্ডার্ডাইজেশন করে দিয়ে যায়। তো ইথারনেটের নিয়মের জন্য, রুলসের জন্য কিছু স্ট্যান্ডার্ডাইজেশন দিয়ে গেছে, সেটা কি স্ট্যান্ডার্ড সেটা দেখলে বুঝতে পারবে। এটা দিয়ে অনেক প্রশ্ন দিতে পারে, খুব ভালো টপিক এটা। এ বলেছে এইভাবে আমরা পড়বো, প্রথমে স্পিড, তারপরে বেস, তারপরে টি, তারপরে লেটার। কি বলছে? স্পিড হচ্ছে আমাদের ডেটা রেট, যেটা 10 হতে পারে MBPS, 100 MBPS, 1000 MBPS, 10 GBPS এরকম হতে পারে। বেস হচ্ছে তোমার বেস ব্যান্ড ট্রান্সমিশন, যেখানে 1 সিগন্যাল পার 1 চ্যানেল, ব্রডব্যান্ড আর বেস ব্যান্ড দু রকম হয়। যেখানে আমাদের 1 সিগন্যাল 1 যদি হয় চ্যানেল হয় তখন সেটাকে বলা হয় বেস ব্যান্ড ট্রান্সমিশন হবে। আর লেটারে দিয়ে আমরা টাইপ অফ কেবিল, কিরকম ধরনের কেবিল ব্যবহার করছি, যেমন এক্সাম্পল দেখলে নর্মাল দেখলে বুঝতে পারবে না, প্রশ্ন করে দেখলে বুঝতে পারবে। যদি দেয় 10 MBPS এরকম দিয়েছে, ওল্ড ইথারনেটে যে আগেকার দিনে ইউজ করতো তখন আমরা লিখতাম 10 বেস টি লিখতাম। এই কথাটার মানে কি অ্যাকচুয়ালি যখন এটা দেখি না, 10 বেস ড্যাশ টি, দেখো টি মানে হচ্ছে, ভালো করে ভাববে, দেখো বলে ইউটিপি বলা, ইউটিপি মানে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবিল। আমরা যখন গাইডেড আনগাইডেড মিডিয়া পড়েছিলাম, টুইস্টেড কেয়ার কেবিল দু রকমের হয়, একটা শিল্ডেড হয় এসটিপি বলা হয়, আর আনশিল্ডেডকে আমাদের বলা হয় ইউটিপি বলা হয়। ভালো কথা, কেবিল ব্যবহার করছে, এখান থেকে কেবিলের নামটা জেনে গেলে কিন্তু এখানে টি মানেই হচ্ছে বলবে আনটুইস্টেড, এই আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবিল। আর মাথায় রাখবে যে আগেকার দিনে যে 10 MBPS এর যে এই 10 বেসটি ব্যবহার হতো, এটা আগে এখন ইউজ হয় না, এখন এটা ক্যাটাগরি 3 কনসেপ্টে বিলং করা হতো। আর এর রেঞ্জ ছিল 100 মিটার লিমিট ছিল, ঠিক আছে। আর 10 কথাটার মানে 10 MBPS দেখো লেখা, 10 MBPS ওল্ড ইথারনেট তলাও লিখে রেখেছে। তাহলে 100 মানে কি, 100 MBPS, এটুকু তো ক্লিয়ার হলো। তার মানে এর দুটো ভ্যারাইটি আছে, একটা হচ্ছে বেস TX এর রয়েছে, একটা বেস FX এর রয়েছে। এফ মানেই ভাববে ফাইবার অপটিক্যাল কেবিলের বলছে, যেটা 2 কিলোমিটার অব্দি যাবে। আর এগুলো কিন্তু যখনই 100 হলো তখন এটা ক্যাটাগরি 5-এ চলে আসলো। এই ক্যাটাগরিটাও তোমাদের মনে রাখতে হবে, কিন্তু ইম্পর্টেন্ট কথা, প্রশ্ন আসতে পারে। ক্যাটাগরি 3 মাথায় লাগলে 10 বেসটি ক্যাটাগরি 3 হয়, আর যখনই 100 আসে তখন এটা ক্যাটাগরি 5-এ চলে আসে, ঠিক আছে। ক্যাটাগরি 5 যেটা কিনা TX মানে হচ্ছে টুইস্টেড পেয়ার কেবিল, টি মানে হচ্ছে টুইস্টেড বলেই দিয়েছি, 100 মিটার হবে আর মোস্ট কমনলি ব্যবহার করা এটা। আর নেক্সট হচ্ছে এফএক্স যেটা রয়েছে, এটা ফাইবার অপটিক্যাল কেবিল, 2 কিলোমিটার অব্দি চলবে, হয়ে গেল। এবার দেখ 1000 MBPS বা 1 GBPS যদি এরকম গল্প হয়, যেটা স্ট্যান্ডার্ডাইজ করা আছে, যেখানে হচ্ছে 1000, একটু সব জায়গায় 1000 থাকবে, এটুকু তো ক্লিয়ার হয়ে গেল। বেসে বেস, সব জায়গায় বেস রয়েছে, কোনো ব্যাপার না। টি মানে হচ্ছে কি হলো, টি মানে হচ্ছে ইউটিপি, এটা জানি। এসএক্স মানে হচ্ছে ফাইবার কিন্তু শর্ট ডিস্টেন্স, এস দেখলেই তুমি কি ভাববে, এক্স মানেই হচ্ছে কিন্তু ফাইবার। এটা মাথায় রাখবে, এক্স যখন থাকবে ফাইবার অপটিক্যাল কেবিল থাকবে, ফাইবার মানে ফাইবার অপটিক্যাল কেবিলের কথা বলছে, এটা কেবিলের টাইপটা বলছে। এস মানে শর্ট, আর এখানে এল মানে লং, দুটোই ফাইবার রয়েছে এখানে। আর এটা কিন্তু আমাদের ক্যাটাগরি 5.E বা 6 দুটো, মানে 5-এর উপরে হয়ে গেল। যখনই আমাদের 1000 কমপ্লিট হয় তখনই কিন্তু আমাদের ক্যাটাগরি বেড়ে কি হয়ে গেল, 5E বা 6 ক্যাটাগরি চলে গেল। ভালো কথা। এবার যখন 10 GBPS দেখো, এখানে ক্যাটাগরি চেঞ্জ হয়ে কি হলো, 6A, 6-এর ওপর উঠে গেল বা 7 হয়ে গেল। অবভিয়াসলি এখানেও টি আছে, এখানে এসআর বা এলআর, এসআর মানে হচ্ছে ফাইবারের শর্ট লং, আর টি মানে হচ্ছে তোমার আনশিল্ডেড বা টুইস্টেড পেয়ার কেবিল। তাহলে এখান থেকে আমাদের এই পয়েন্টগুলোকে মনে রাখতে হবে যে গল্পটা কি বলছে। তাহলে আমরা দেখলাম যে 10 ছিল হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরিটা মনে রাখতে হবে, ক্যাটাগরি 3, 100 হয়ে গেল ক্যাটাগরি 5 হয়ে গেল, হাজারগুলো হয়ে গেল হচ্ছে তোমার ক্যাটাগরি 5E বা 6 হয়ে গেল, আর 10 অবভিয়াসলি 1000 মানে 10 GBPS হয়ে গেল। 10 GBPS গুলো কি হয়ে গেল আমাদের ক্যাটাগরি, আমাদের 6A বা 7। কেন এটা বললাম, কেন পরবর্তীকালে প্রশ্ন ক্যাটাগরি দিয়ে দিয়েছে, তাই জন্য তোমাদের বুঝতে হবে। যেমন প্রথম প্রশ্ন দেখলে বুঝতে পারবে কি বলেছে, ড্যাশ ইজ আ প্রিডমিনেন্ট ফর্ম অফ ফাস্ট ইন্টারনেট। দেখো ফাস্ট কোথায়, এটা মাথায় রাখতে হবে, ফাস্ট কোনটা। তো এখানে লিখে দিয়ে ফাস্ট হচ্ছে আমাদের এই যে ওল্ড যে ইন্টারনেটগুলো রয়েছে, এই সরি আমাদের যে 100টাকে বলা আমাদের ফাস্ট, কিন্তু আমাদের কমনলি ফাস্ট স্ট্যান্ডার্ড ইথারনেট কিন্তু আমরা বলা হয়, ঠিক আছে। এই হচ্ছে বেশি, দেখো লেখা রয়েছে এখানে ফাস্ট ইথারনেট 100 BSK, ঠিক আছে। তো ভালো কথা। অ্যান্ড রান ওভার 2 পেয়ার অফ ক্যাটাগরি 5 অর অ্যাবভ কেবিল, ক্যাটাগরি 5 বা তার উপরে। তাহলে আমাদের গল্পতে কি ছিল, আমাদের 100-এ কি ছিল, ক্যাটাগরি 5 বা তার উপরে হতে পারে, অসুবিধা নেই। তো ক্যাটাগরি 5 হচ্ছে আমাদের আলটিমেটলি কি 100 BX। তাহলে আলটিমেট অ্যান্সার কি হয়ে যাবে, 100 BTX।
এখানে দেখো ছিল ক্যাটাগরি 5-এ কি ছিল 100 BTX 100 বেস ড্যাশ টিএক্স, এবং এটা ফাস্ট ইথারনেট মানে হচ্ছে 100 বেস টিএক্স বলা হয়, এটা আছে লেখা রয়েছে, এটা মাথায় রাখবে। এটা হাই স্পিডগুলোকে বলা হয় 10 বেস টি, এটা হাই স্পিড, আর এটা জিজাবাইট, এটা ইথারনেট রয়েছে, অ্যান্সার লেখা রয়েছে এখানে। আরেকটা এখান থেকে পাবে যে 100 বেস T4, এবার টিএক্স, এবার 2 পেয়ার বলেছে মানে কি আমাদের চারটে, আমাদের একটা টুইস্টেড পেয়ার কেবলে চারটে তার থাকে একটা কেবিলের মধ্যে, যেখানে দুটো ইউজ হচ্ছে দুটো আনইউজ হচ্ছে আউট অফ 4, বাট এখানে T4 মানে এখানে চারটে ইউজ হবে। হ্যাঁ, এরকম গল্প বলেছে। তো এটা যেহেতু অ্যান্সার না, কেন চারটে করবে না, এখানে বলেছে টু, এখানে গল্প বলেছে যে এখানে লেখা আছে কি যে রান ওভার 2 পেয়ার অফ ক্যাটে, 2 পেয়ার মানে আমাদের একটা কেবিলের মধ্যে চারটে আমাদের এরকম তার থাকে, সেখান থেকে দুটো ব্যবহার করছে না, তাহলে দুটো ব্যবহার করছে না, ওটা 100 বেস টিএক্স কিন্তু হয়, ঠিক আছে। এই প্রশ্নগুলো এইভাবে একটু দেখতে হবে। আর নেক্সট এখানে রয়েছে যে IEEE স্ট্যান্ডার্ডাইজ করে দিয়েছে এখানে জিজাবাইট ইথারনেট ট্রান্সমিশন ওভার আনশিল্ডেড বলেছে ইউটিপি ক্যাটাগরি 5 আর 5E or 6 কেবলিং নোন অ্যাজ। তো অবভিয়াসলি আমরা জানি যে 5E যেগুলো কোথায় থাকে, 5 এর ই বলতে পারো, 6 বলতে পারো, ঠিক আছে। মানে এখানে আমরা 5ও চলবে 6, দেখো এইটুকু শেষ যে আমরা যেটা 6-এ চলছে সেটা 5এও আমরা আলটিমেটলি 5-এর মালও মানে ওটা ওখানে অ্যাপ্রিসিয়েট করতে পারবো, কিন্তু আমি যদি 100 বেস নিই তাহলে তো আমি তো 5E চলবে না, 6ও চলবে না, তাহলে আমাকে এই তিনটেই ক্যাটাগরি রাখতে হতো। তার মানে কি হবে 1000-এ নিয়ে যাও, 1000 বেসটি এর বলে দিয়েছে, দেখো আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবিল বলেছে, তাহলে আমার টিটাই থাকবে, আমার কোনো অসুবিধা নেই, অপশন তাই ছিল আমাদের। এই হচ্ছে ব্যাপার, এইভাবে প্রশ্নগুলো করবে। নেক্সট প্রশ্ন যে ডাউটসটা এসেছিল যে টিসিবি কানেকশন এস্টাবলিশমেন্ট নিয়ে এসেছিল। টিসিবি যখন দুটো ডিভাইসের মধ্যে যখন টিসিবি প্রোটোকল মারফতে যখন আমাদের কানেকশন হয় সেটাকে বলা হয় 3-ওয়ে হ্যান্ডশেকিং প্রোটোকল বলা হয়। তো 3-ওয়ে হ্যান্ডশেকিং প্রোটোকলে কি হয়, এটা রিলায়েবল প্রোটোকল যেখানে প্রথমে কানেকশন সেট আপ হয় তারপরে কাজ হয়, ঠিক আছে। তো প্রথমে যে স্টেপকে প্রথমে সিঙ্ক মেসেজ কে পাঠায়, ক্লায়েন্ট পাঠায় কানেকশন শুরু করার জন্য সার্ভারকে, এবার সার্ভার সেটা পাওয়ার পর সিঙ্ক প্লাস অ্যাকনোলেজমেন্ট পাঠায়, সার্ভার বলে যে হ্যাঁ ঠিক আছে আমি তোমার রিকোয়েস্টটা নিলাম, এবার আমি কানেক্ট হতে রেডি আছি। তারপর আবার ক্লায়েন্ট অ্যাকনোলেজ পাঠানো মানে তার মানে চলো এবার কথাবার্তা শুরু করি। এই তিনটে ফেজে কাজ হয়। তো সেখান থেকে কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো ডাউটে এসছে যে হুইচ প্রোটোকল ইউজ 3-ওয়ে হ্যান্ডশেকিং প্রোটোকল। তো বুঝতেই পারলে টিসিবি প্রোটোকল ব্যবহার করা, টিসিবি প্রোটোকল একটা মেন কাজ 3-ওয়ে হ্যান্ডশেকিং করা, তার সেটাই লেখা রয়েছে। তারপর হচ্ছে টিসিপি প্রথম প্যাকেট কি পাঠায় হ্যান্ডশেকিং এ, তো বুঝে গেলে প্রথমেই সিঙ্ক পাঠায়, তাই তো, ফার্স্ট সিঙ্ক প্যাসে পাঠাচ্ছে, ক্লায়েন্ট পাঠাচ্ছে, সার্ভারকে পাঠাচ্ছে, হয়ে গেল, ক্লিয়ার। এগুলো ইজি প্রশ্ন এগুলো কিন্তু। তারপর হচ্ছে নেক্সট, তারপর প্রশ্ন বলছে অ্যান্ড টিসিপি সেগমেন্ট উইথ বোথ সিঙ্ক অ্যান্ড অ্যাকনোলেজমেন্ট। যেখানে টিসিবি সেগমেন্টের মধ্যে কোন একটা সেগমেন্টে যেখানে বলছে সিঙ্ক অ্যাকনোলেজমেন্ট দুটো একই সাথে রয়েছে, যেটা গল্প ছিল দেখেছি আমরা, যেখানে সার্ভার থেকে আমাদের কি আছে সিঙ্ক প্লাস আমাদের অ্যাকনোলেজমেন্ট একসাথে আছে। তার মানে কি এখন কানেকশনটা শুরু করো, কারণ বলছে হ্যাঁ ঠিক আছে তুমি এবার আমার সঙ্গে কথা বলতে পারো। তারপরে ক্লায়েন্ট অ্যাকনোলেজমেন্ট করে বললো হ্যাঁ ঠিক আছে চলো আমরা শুরু করি। এইটা হচ্ছে স্টার্ট অফ কানেকশন বলা, যে আমরা কানেকশনটা শুরু করতে পারি। এই হচ্ছিল বেসিক আইডিয়া, এখানে ডাউটসগুলো ক্লিয়ার করলাম। এবার আমরা চলে আসবো হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল যেগুলো রয়েছে। তো প্রথম হচ্ছে ডোমেন নেম সিস্টেম। গল্পটা কি, যে ডোমেন নেম সিস্টেম কি বলে, আমরা যে ইমেল আইডি আমরা যে ওয়েবসাইটগুলো লিখি যেরকম google.com youtube.com, এগুলো কিন্তু ইন্টারনেট বোঝে না। তার বিনিময়ে কি রয়েছে, তার বিনিময়ে একটা আইপি অ্যাড্রেস, আমরা তার প্রত্যেকটি এই যে ইউআরএল এর এগেনস্টে বা ডোমেন, এগুলোকে ডোমেন বলা হয় বা ওয়েবসাইট নেমও বলতে পারো, এগুলোর এগেনস্টে একটা আইপি অ্যাড্রেসের একটা ম্যাপিং কোনো একটা জায়গায় আছে, যেখানে থাকে সেটার নাম হচ্ছে ডিএনএস সার্ভার। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা ডিএনএস সার্ভারের মধ্যে আমাদের প্রত্যেকটি যে নামগুলো রয়েছে, যে কোনো আমাদের ওয়েবসাইটের নাম বলতে পারো, মানে আমাদের ডোমেন যেগুলোকে বলা হয়, তার এগেনস্টে কিন্তু একটা তার ইউনিক আইপি অ্যাড্রেস ওখানে লেখা রয়েছে। তো আমরা যখনই কোনো কিছু চাই, কোনো কিছু ওয়েবসাইট খুঁজতে চাই, তো প্রথমে আমাদের রিকোয়েস্টটা ডিএনএস সার্ভারে যায়, সেখান থেকে তার আইপিকে তুলে আনা হয়, তারপর সেভাবে আমরা প্যাকেট বিল্ডিং হয়, বিল্ডিং মানে ডেটা ইনফরমেশন বিল্ডিং হয়ে সেটা কিন্তু আমাদের সার্ভারের কাছে যাই, হচ্ছে বেসিক আইডিয়া। তাহলে কি বলছে, এটাকে ওয়ান কাইন্ড অফ ফোন বুক অফ ইন্টারনেটও বলা হয়, যেখানে পিওপিলরা কি রিমেম্বার করছে যে facebook.com, বাট অ্যাকচুয়ালি তার আইপি হচ্ছে ধরে নাও এটা, হ্যাঁ, যেখানে ডিএনএস এর মারফতে এই দুটোকে আমরা ডোমেন নেম সার্ভার এটাকে মেনটেন করে রেখেছে। কিভাবে কাজ করায় সিম্পল, আমরা কোনো ওয়েবসাইটের নাম টাইপ করলেই তাহলে যে আমাদের আইএসপি প্রোভাইডাররা কি করে, সে ডিএনএস সার্ভারে গিয়ে চেক করে তার আইপিটা, হ্যাঁ, যদি সেখানে না পায় সেখান থেকে টিএলডিতে যায়, তারপর অথেন্টিকেট সার্ভারে যায়, অথরিটিভ সার্ভারে যায়, সেখান থেকে গিয়ে তার আইপি অ্যাড্রেস তুলে সেইভাবে ব্রাউজিং করা হয়। এই হচ্ছে বেসিক আইডিয়া। অ্যাডভান্টেজ কি বলছে, ইজি টু রিমেম্বার দ্য ওয়েবসাইট। এখানে দেখো আমরা অবভিয়াসলি আইপি অ্যাড্রেস মনে রাখতে পারবো না, আমরা সবসময় নামগুলো মনে রাখতে পারি, ভালো কথা। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে ইউজ করায়,
ক্যান শেয়ার ট্রাফিক, লোড ব্যালেন্সিং, আপডেট অটোমেটিক্যালি আপডেট হতে পারে, আমরা ট্রাফিক ব্যালেন্সিং করা যায়। কমন টুল কি ব্যবহার করা হচ্ছে, এনএস লুপ আপ, ডিএনএস এর রেকর্ড চেক করার জন্য, ডিগ দিয়ে ডিএনএস এর ইনফরমেশন চেক করার জন্য, হুইজ দিয়ে ডোমেনের ওনার কে সেটা চেক করা যায়, এগুলো আমরা করা যেতে পারে। নেক্সট হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। ডেফিনেশন কি বলছে, প্রোটোকল ইউজ টু সেন্ড ইমেল নট রিসিভ, মানে শুধু ইমেল পাঠানোর জন্য, ইমেল সার্ভার টু সার্ভার। গল্পটা হচ্ছে, ধরো না আমি ইয়াহু ইমেল ইউজ করি বা আমি জিমেল ইউজ করি, কেউ ইয়াহু ইউজ করে বা কেউ হটমেল ইউজ করে, তো এটা হচ্ছে ডিফারেন্ট সার্ভারের। তো যখন দুটো ডিফারেন্ট সার্ভারের মধ্যে যখন আমাদের ইমেল পাঠাতে হয় বা নিজের সার্ভারের মধ্যেও পাঠাতে হয়, তখন আমরা এসএমটিপি প্রোটোকল ব্যবহার করি, মানে এরা সার্ভার টু সার্ভার কিন্তু কমিউনিকেট করে। এটাকে পুশ প্রোটোকল বলে। যেখানে পুশ কথাটা, প্রোটোকল মানে পুশ ইমেল টু দ্য মেল সার্ভার, মানে একটা মেল সার্ভারের কাছে পাঠিয়ে দেয়, রিসিপ্টেন্টের কাছে পাঠায় না, কিন্তু সার্ভারে পাঠাচ্ছে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো গল্পতে কি আসলে, প্রথমে কি ফাংশন কি, সেন্ড ইমেল ফ্রম ক্লায়েন্ট থেকে সার্ভারে যাচ্ছে, ট্রান্সফার ইমেল বিটুইন সার্ভার, ক্লায়েন্ট থেকে সার্ভারে আলটিমেটলি যে ইমেল যে পাঠানোর জন্য এই প্রোটোকলটা দায়িত্ব রেখেছে, এটা আলটিমেটলি ইমেল থেকে সার্ভারে, মানে ইমেলটা সার্ভারের মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে, একটা সার্ভার থেকে একটা সার্ভারে কিন্তু পাঠিয়ে দিচ্ছে। ডেলিভারি টু ওয়ান অর মোর রিসিপ্টে, না এরকম হতে পারে যে একটা শুধু ইয়াহুতে পাঠাচ্ছে এরকম ব্যাপার না, রেডিফও পাঠাতে পারে, হটমেলে পাঠাতে পারে, মানে একটা সার্ভার থেকে ডিফারেন্ট সার্ভারেও পাঠানো যেতে পারে, ঠিক আছে। ওয়ার্কফ্লো কি করে হয়, ইউ রাইট এ ইমেল ইন ইমেল ক্লায়েন্ট, তুমি যে ক্লায়েন্টকে ইউজ করো, তুমি সেখানে ইমেল লেখো, এসএমটিপি কি করবে, কানেক্ট টু দ্য মেল সার্ভার, সেই মেল সার্ভারে কানেক্ট করবে, আর ইমেল গোস টু দ্য ক্লায়েন্ট সার্ভারের কাছে চলে যাবে। আর পরবর্তীকালে ক্লায়েন্টের কাছে কি হয়ে যাবে, রিসিভার কি করে পাবে, POP3 বা IMAP, পরবর্তীকালে প্রোটোকল দেখবো, এই যে কোনো একটা প্রোটোকল ব্যবহার করে, খুব পপুলার হচ্ছে POP3 প্রোটোকল, সেটা ব্যবহার করে সেটা তার কাছে আসতে পারে। কি পোর্ট ব্যবহার হচ্ছে, 25 যেটা সার্ভার টু সার্ভার ডিফল্ট, 578 হচ্ছে ক্লায়েন্ট টু সার্ভার সিকিউর, 465 হচ্ছে SLS, যেটাকে বলা হয় ওল্ড বা স্টিল ইউজ, এখনো ব্যবহার করা হচ্ছে। অ্যাডভান্টেজের মধ্যে কি আছে, সিম্পল, এটা রিলায়েবল বলতে পারি, সাপোর্ট মাল্টিপল সার্ভারকে সাপোর্ট করছে, ওয়ার্ক অন অল নেটওয়ার্ক, ইউনিভার্সালি অ্যাডাপ্ট এটা করে নিয়েছে। কি কমান্ড আমরা ব্যবহার করি, যেরকম হ্যালো ইন্ট্রোডিউস করার জন্য, মেল ফ্রম ইউজ করি হচ্ছে সেন্ডারের অ্যাড্রেস পাওয়ার জন্য, রিসিভ টু মানে রিসিভারের অ্যাড্রেস, ডেটা দিয়ে আমরা বডি লিখি, আর কুইট দিয়ে সেশনটাকে এন্ড করি, এগুলো কিছু বেসিক কমান্ড এখানে ব্যবহার করে থাকি। কিন্তু এটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট তার একটা ওভারভিউ রেখে দেবে, এরকম ধরনের জাস্ট আমাদের প্রশ্ন কিন্তু ওভারভিউ আসবে যে এসএমটিপি কি জিনিস, ব্যাস এইটুকুর ওপর প্রশ্ন। ইমেলের জন্য ট্রান্সফার করতে গেলে আমাদের সার্ভার টু সার্ভার কমিউনিকেশন করার জন্য এসএমটিপি ব্যবহার করি। লিমিটেশনস কি আছে, অনলি প্লেন টেক্সট যেটা আমরা ইউজ করতে পারি, কেন কি প্লেন টেক্সটের মধ্যে এই কাজ হয়, কেন কি যখনই আমাদের অ্যাটাচমেন্ট ইউজ করা হয় তখন মাইন প্রোটোকল ইউজ করতে হয়। এখানে কোনো নো ডিফল্ট এনক্রিপশন, কোনো এনক্রিপশন এখানে আলাদা করে নেই। ক্যানট রিসিভ, এটা রিসিভ করা যায় না, জাস্ট ওটা সেন্ড করছি আমরা সার্ভার টু সার্ভারের মধ্যে, রিসিভ করতে গেলে তখন কিন্তু আমাদের POP3 প্রোটোকল, যেটা পরেই লেখা রয়েছে, এটা কাজে লাগে। ডেফিনেশনে বুঝতে পারছি যে ইউজ টু রিসিভ মেল বাই ডাউনলোডিং ফ্রম দ্য ইমেল সার্ভার টু ইউর ডিভাইস, ইমেল সার্ভার থেকে আমাকে যদি কোনো মেল পাঠানো হয়েছে, আর ইমেল সার্ভার থেকে আমার সার্ভার অব্দি আসলে হচ্ছে এসএমটিপি, বা সেখান থেকে আমার ডিভাইসে আসবে হচ্ছে আমাদের POP3 প্রোটোকলের দ্বারা, এটাকে পুল বলা, জাস্ট পুল করা হচ্ছে। কি ফিচার্স কি আছে, ইমেল ক্যান ডাউনলোড অফেন ডিলিট ফ্রম সার্ভার, হ্যাঁ, যখন ডিলিট আমরা ডাউনলোড করতে পারি সার্ভার থেকে, ঠিক আছে, যেটা ডিলিট করার পর হয়তো সার্ভার থেকে ডিলিট করে দেওয়া, ওয়ান্স ডাউনলোড তুমি এটা অফলাইনে পড়তে পারো, ডাউনলোড বলতে গেলে আমার ডিভাইসে চলে আসলো, আমরা অফলাইনে দেখতে পারি। বেস্ট সুটেড ফর সিঙ্গেল ডিভাইস অনলি, এটা ব্যাপার। পোর্ট কি ব্যাপার হয়েছে, 110 যেটাকে বলে ডিফল্ট POP3 প্রোটোকল, মানে পোর্ট বলতে পারি, আর 955 পোর্ট হচ্ছে যদি আমরা কোনো সিকিউরিটি কোনো রাখি। SSL মানে হচ্ছে সিকিউর সকেট লেয়ার, বা TSL মানে আমাদের তার SSL এর হায়ার ভার্সন, সেটা যদি আমি যদি সিকিউর করতে হয় তখন আমরা এই পোর্টটাকে ব্যবহার করি। ওয়ার্কফ্লো কিভাবে কাজ করে, ইমেল সেন্ড করলো, ইমেল সেন্ড করা মানে রিসিপ্টেন্ট ইমেল সার্ভারে আমরা চলে গেল, যেখানে পৌঁছানো দরকার তার সার্ভারে গেল হচ্ছে এসএমটিপির সাহায্যে, সার্ভার ওটাকে স্টোর করে রেখেছে, খুব ভালো কথা। যখনই ইমেল রিসিপ্টেন্ট যখনই তার ইমেল ক্লায়েন্টকে খুললো, যেমন আউটলুক বা আমি যখন খুলি, যখন গুগল মেল জিমেল খুলি, সঙ্গে সঙ্গে POP3 কানেক্ট করে সেটাকে ডাউনলোড করে তোমাকে দিয়ে দিই, এইভাবে কাজটা হয়। ইউজার রিডস ইমেল লোকাল, তখন সে এটা আলাদা করে লোকালি পড়তে পারে। এই হচ্ছে গল্প। নেক্সট এখানে চলে আসতে অ্যাডভান্টেজ কি আছে, যে ফাস্ট অ্যাক্সেস আফটার ডাউনলোড, অবভিয়াসলি ফাস্ট অ্যাক্সেস করতে পারছি, সেভ সার্ভার স্পেস সেভ হয়ে যাচ্ছে। ওয়ার্ক অফলাইন, গুড ফর লো ব্যান্ডউইথ, অফলাইনে করতে পারছি, ব্যান্ডউইথ কমে যাচ্ছে। ডিসঅ্যাডভান্টেজ কি, কোনো সিঙ্ক্রোনাইজেশন নেই, নো সিঙ্ক্রোনাইজেশন অ্যাক্রস ডিভাইস, মোবাইল প্লাস পিসি, কখনো ওখানে আগে আসছে ওখানে পরে আসছে, এরকম ব্যাপার। ইমেল লস্ট ইফ ডিভাইস ক্র্যাশেস, নট স্টোর অনলাইন, মানে অনলাইনে থাকে, সার্ভারে থাকে না বলে যদি বাই চান্স কোনোভাবে ক্র্যাশ হয়ে যায় ওটা কিন্তু উড়ে যাবে। নো ফোল্ডার স্ট্রাকচার অন সার্ভার, কোনো ফোল্ডার ভাই ওটাকে চেক করা হয় না, মানে রাখা হয় না ফোল্ডারে।
এরপরের প্রোটোকল বলছে এফটিপি প্রোটোকল, যেটা বলে ফাইল ট্রান্সফার প্রোটোকল। সার্ভার এবং ক্লায়েন্টের মাঝখানে আমরা এফটিপির সাহায্যে কিন্তু কোনো ফাইলকে ট্রান্সফার করি, আমরা বড় ফাইলকে আপলোড করতে পারি, ডাউনলোড করতে পারি, রিনেম করতে পারি, ডিলিট করতে পারি, মুভ, কপি, এগুলো সবই করতে পারি। কীভাবে এফটিপি কাজ করায়, প্রথমে আমাদের ক্লায়েন্ট এফটিপি সার্ভারের সাথে কমিউনিকেট করে। সার্ভার বলে যে ভাই তোমার ইউজার নেম পাসওয়ার্ড দাও, বা তুমি মানে অ্যানোনামাসলি লগ ইন করতে পারো, কোনো অসুবিধা নেই। লগ ইন করার পর ফাইল ট্রান্সফার করা। দুটো পোর্ট আছে, একটা পোর্ট 21, এটা কন্ট্রোল কানেকশন বলে আমরা জানি, আর এটা হচ্ছে ফুট 20, যে ডেটা আমাদের কানেকশন বলে আমরা জানি। দুটো পোর্ট দিয়ে দুটো কাজ হচ্ছে। ফাইল মোড দু রকম হতে পারে, একটা অ্যাক্টিভ মোড, একটা প্যাসিভ মোড। অ্যাক্টিভ মোডে কি হয়, ক্লায়েন্ট ওয়েট ফর সার্ভার টু কানেক্ট, ক্লায়েন্ট ওয়েট করে সার্ভারকে যখন থেকে কানেক্ট করবে। আর প্যাসিভ মোড মানে সার্ভার পোর্ট খুলে বসে আছে, ক্লায়েন্ট কখন কানেক্ট করবে, ওপেন পোর্ট অ্যান্ড ক্লায়েন্ট কানেক্ট, দু রকম। ক্লায়েন্ট ওয়েট করছে সার্ভার কখন কানেক্ট করবে হচ্ছে অ্যাক্টিভ মোড, আর প্যাসিভ মোড হচ্ছে সার্ভার খুলে বসে আছে কখন ক্লায়েন্ট কানেক্ট করবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। কিছু কমান্ড রয়েছে এফটিপি কমান্ড। ইউজার মানে ইউজার নেম দেওয়া, পাস মানে পাসওয়ার্ড, লিস্ট মানে ডিরেক্টরি শো করবে, আরইটি মানে ডাউনলোড ফাইল, রিটার্ন ডাউনলোড ফাইলগুলো, স্টোর মানে আপলোড ফাইল, আর কুইট মানে এন্ড সেশন। ইউজ অফ এফটিপি কি বলছে, আপলোডিং ওয়েবসাইট ফাইল ইউজেস, মানে ওয়েবসাইট ফাইলকে আপলোড করার জন্য আমরা ইউজ করি। ডাউনলোড লার্জ ডেটা সেটকে জন্য কোনো ফাইল ডাউনলোড করার জন্য ইউজ করি। সার্ভারে ব্যাকআপ রাখার জন্য ইউজ করি। ফাইল শেয়ার, ইনসাইড অর্গানাইজেশনের মধ্যে ফাইল শেয়ার করার জন্য ব্যবহার করতে পারি। অ্যাডভান্টেজ কি বলছে, ফাস্ট ট্রান্সফার সাপোর্ট লার্জ ফাইল সাপোর্ট ট্রান্সফার করতে পারবে। ব্যাচ ট্রান্সফার, মাল্টিপল ফাইল অ্যাট ওয়ান্স ট্রান্সফার করতে পারো। ক্যান রিজিউম ইন্টারাপ্টেড ট্রান্সফার, মানে এটা একটা বড় প্রশ্ন, যেখানে অনেক সময় কোনো কারণে ইন্টারনেটের জন্য কোনো একটা ফাইল ট্রান্সফারই তো ইন্টারনেট ডাউনলোড মানে কি ফাইল ট্রান্সফার হচ্ছে, তো এটা কোনোভাবে ডাউনলোডটা বন্ধ হয়ে গেলে পরবর্তীকালে সেখান থেকেই শুরু হবে। এই হচ্ছে বড় অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি হচ্ছে, নট সিকিউর, পাসওয়ার্ড ইজ না প্লেন টেক্সট, মানে সিকিউর নেই, পাসওয়ার্ড প্লেন টেক্সটে যায়। নো বিল্ট এনক্রিপশন নেই, কিন্তু পরবর্তীকালে আমরা ইউজ করা এফটিটিপিএস, এস মানে সিকিউর ইউজ করা হয়। নিট ফায়ারওয়াল অ্যান্ড ন্যাট সেট আপ লাগে, যেটা ঠিকঠাক ফায়ারওয়াল ছাড়া তো ভুলভাল জিনিস চলে আসবে, এটা ব্যাপার। ভেরিয়েন্ট কি বলছে, এফটিপিএস, যেখানে এফটিপির সাথে আমরা এসএলএস লাগালে সেটাকে এফটিপিএস হয়ে যায়, সেরকম আমরা এসএফটিপি ইউজ করি, সিকিউর এফটিপি ওভার এসএসএইচ, মানে সিকিউর সকেট লেয়ারের উপরে ইউজ করা হয়। এটাও ওয়ান কাইন্ড অফ প্রোটেকশন আমাদের, মানে আমাদের এনক্রিপশন বা আমাদের প্রোটেকশন দিচ্ছে, ঠিক আছে। পরে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি জিনিস, ডাব্লিউডাব্লিউ কে বলে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইজ আ গ্লোবাল টার্ম অফ ইন্টারলিঙ্কড ওয়েব পেজ অ্যান্ড মাল্টিমিডিয়া অ্যাক্সেস বাই ইন্টারনেট অ্যান্ড ওয়েব ব্রাউজার। হ্যাঁ, এটা আলটিমেটলি আমাদের যে ওয়েব পেজগুলো, ইন্টারলিঙ্কড ওয়েব পেজ যেগুলো রয়েছে, যার মধ্যে মাল্টিমিডিয়া রয়েছে, ইন্টারনেটের ভায়া ব্রাউজার দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারি, এটাকে আমরা ডাব্লিউডাব্লিউ বলছি। এটা গ্লোবাল সিস্টেম, যেখানে সব রকম ওয়েব পেজ রয়েছে, আমরা যে ওটার সাহায্যে আমরা যে কোনো জায়গায় যেটাকে আমরা করতে পারি, অ্যাক্সেস করতে পারি। তো কে ইনভেন্ট করেছে টিম বার্নার-লি 1989-এ। এটা মেড দ্য ইন্টারনেট ইজি টু ইউজ উইথ ওয়েবসাইট প্লাস হাইপারলিঙ্ক। ওয়েবসাইট এবং হাইপারলিঙ্কের দ্বারা কিন্তু ইন্টারনেটকে আমরা ইউজ করতে পারছি। কি কম্পোনেন্টস কি আছে, যেখানে ফার্স্ট বলছি যে ওয়েব পেজেস, যেখানে HTML ডকুমেন্ট, টেক্সট হতে পারে, ইমেজ, ভিডিও হতে পারে। ওয়েব ব্রাউজার দরকার, এগুলো ছাড়া তো পারবে না। সফটওয়্যার ক্রোম যেটাকে বলা হয়, ফায়ারফক্স, যেটা পেজটা দেখার জন্য। ওয়েব সার্ভার, যেখানে স্টোর রয়েছে, যেটা আমার বাড়িতে আসছে যে পেজগুলো। ইউআরএল মানে অ্যাক্সেস অফ, মানে রিসোর্স, এই যে আমি যেই ওয়েবসাইটটা চাই তার একটা অ্যাড্রেস, এটাকে ইউআরএল বলা হয়। হাইপারলিঙ্ক, যেটা সাহায্যে আমরা একটা ওয়েব পেজ থেকে আরেকটা ওয়েব পেজে যাচ্ছি। কীভাবে ডাব্লিউডাব্লিউ কাজ করে, ইউজার এন্টার ইউআরএল ইন ব্রাউজার। অবভিয়াসলি আমরা জানি বেসিক যে আমরা ব্রাউজারে একটা ইউআরএল দিই, আর সেটা আমাদের আমাদের ওয়েব সার্ভারে HTTP বা HTTPS এর মারফতে চলে যায়, এবং সার্ভার সেখান থেকে ওয়েব পেজে রেসপন্ড করে। সেটা কিন্তু আমাদের ব্রাউজার রেন্ডার মানে যত কোড আসে, কোডটা থেকে একটা সুন্দর করে গ্রাফিক্স করে আমাদের দেখায়। এইভাবে কাজ করে। টেকনোলজি কি ব্যবহার হচ্ছে ডাব্লিউডাব্লিউর পেছনে, এটা হচ্ছে আমাদের HTML ব্যবহার করা হচ্ছে, যেটা স্ট্রাকচার অফ ওয়েব পেজ বলা হয়। CSS মানে আমাদের ফন্ট, কালার, লেআউটের উপর ভাবি। জাভাস্ক্রিপ্ট হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ করা, ডাইনামিক ওয়েবসাইট বানানোর জন্য আমরা মেনলি ব্যবহার করি। HTTP আর HTTPS দিয়ে আমাদের কমিউনিকেশন প্রোটোকল, এগুলোর সাহায্যে কমিউনিকেশন হচ্ছে। ওয়েব সার্ভারের কাজ হচ্ছে ডেলিভার রিকোয়েস্ট কন্টেন্ট, সার্ভারের যেটা দরকার সেটা আমাদের পাঠিয়ে দিচ্ছে, সার্ভার তাই করে, ওয়েব সার্ভার। ইউআরএল কি বলছে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটা বেসিক আমরা জানি, একটা ইউআরএল যেটার সাহায্যে আমরা কি করি, আমরা রিসোর্স, যে আমাদের রিসোর্সগুলো, যেটা ওয়েব পেজ, ফাইল, ইমেজ, সেটা আমরা অ্যাক্সেস করতে পারি। এটা অ্যাড্রেস বলতে হবে, সেটার সাহায্যে ওটা না জানলে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে, ঠিক আছে। ইট টেলস দ্য ব্রাউজার ওয়্যার দ্য রিসোর্স লোকেটেড অ্যান্ড হাউ টু অ্যাক্সেস ইট। কীভাবে আমরা রিসোর্সটা কোথায় রয়েছে এবং কীভাবে আমরা অ্যাক্সেস করতে পারি, তার কিছু স্ট্রাকচার আছে। প্রথমে কি প্রোটোকল ব্যবহার করি, যেটার সাহায্যে আমরা HTTP বা HTTPS কি প্রোটোকল ব্যবহার করবো, সেই প্রোটোকলটা প্রথমে মেনশন করতে হয়।
তারপর আমাদের সে ডোমেন নেম দিতে হয়, এই ব্যাপার, বা এই সার্ভারে রয়েছে বা এখানে রয়েছে। পোর্ট নাম্বার যদি মনে হয় অপশনাল, যেটা কমিউনিকেশন গেটওয়ে, দিতে চাও দিতে পারো। পাথ বা ফোল্ডার যে কোথায় রয়েছে তার লোকেশনটা রয়েছে। কোয়ারি স্ট্রিং যেটা অপশনাল, যেটা যদি চাও কোনোভাবে কোয়ারি স্ট্রিং দেওয়া যেতে পারে। ফ্র্যাগমেন্টেশনও কোনোভাবে অপশন, কোন সেকশন টু কোথায় যাবো, এগুলো অপশনাল ফিল্ড, চাইলে তোমরা দিতে পারো। বা দেখবে অনেকটা বড় হয়ে যায় ইমেল, এই আমাদের ইউআরএল, তো সেগুলো এগুলো দিয়ে দিয়েই বড় হয়। টাইপ অফ ইউআরএল কি হয়, একটা অ্যাবসলিউট যেখানে কমপ্লিট অ্যাড্রেস দেওয়া থাকে, একটা হচ্ছে রিলেটিভ যেখানে জাস্ট শুধু নামটা দেওয়া থাকে, এই হচ্ছে ব্যাপার। তুই কি প্রোটোকল এখানে ইউআরএল ব্যবহার করা, এইচটিটিপি যেটা নর্মাল ওয়েব পেজের জন্য, এইচটিটিপিএস মানে সিকিউর ওয়েব পেজের জন্য, এফটিপি যেটা ফাইল ট্রান্সফার, মেল টু মানে কোথায় ওপেন মেল ক্লায়েন্ট, টেল মানে স্টার্ট আপ ফোন কল অন মোবাইল, এরকম ধরনের জিনিস রয়েছে। ইম্পর্টেন্ট ইউআরএল এর মধ্যে কি আছে, লোকেট অ্যান্ড অ্যাক্সেস ওয়েব কন্টেন্ট, ইম্পর্টেন্ট, যেটা সাহায্যে আমরা লোকেট করবো, ওয়েব কন্টেন্ট অ্যাক্সেস করবো। ইউজ ইন সার্চ ইঞ্জিন হাইপার লিঙ্ক আমরা ব্যবহার করতে পারি। পাস প্যারামিটার করতে পারি, প্যারামিটার পাস করতে পারি, মানে আমাদের ওয়েবসাইটে ওয়েব লিঙ্কের মধ্যে থেকে ডেটা পাস করতে পারি, এই হচ্ছে ব্যাপার। ইউজফুল ফর ট্র্যাকিং অ্যান্ড পার্সোনালাইজেশন, ট্র্যাক এবং পার্সোনালাইজের জন্য আমরা এটা ব্যবহার করতে পারি, এটা ইম্পর্টেন্স। HTTP কি বলছে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল ইজ আ প্রোটোকল ইউজ ফর কমিউনিকেশন অন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। অবভিয়াসলি এই প্রোটোকলের সাহায্যে আমরা ওয়ার্ল্ড ওয়াইড ভাবে কমিউনিকেট করতে পারি। ইট ওয়ার্ক অন রিকোয়েস্ট রেসপন্স মডেলে আমরা কাজ করে, বিটুইন ক্লায়েন্ট ব্রাউজার অ্যান্ড সার্ভার। রিকোয়েস্ট মানে কি, আমরা যখন কোনো সার্ভারকে কোনো জিনিস যখন দরকার থাকে আমরা রিকোয়েস্ট করি, তার রিকোয়েস্টে দিয়ে যায়, আর সেই ভিত্তিতে আমাদের কিন্তু এটা মানে রেসপন্স হয়। এইভাবে জিনিসটাকে রেডি করে আমাদের রয়েছে। তো যেরকম ধরুন এখানে কী করে কাজ করা, ব্রাউজার ক্লায়েন্ট যেটা সেটা রিকোয়েস্ট করলো ওয়েব সার্ভারকে, সার্ভার প্রসেস করলো রিকোয়েস্টটাকে, সেই হিসাবে আমাকে রেসপন্স দিলো, সেটা HTML পেজ হোক, ইমেজ হোক, আর সেই হিসাবে আমাদের ব্রাউজার ওটাকে ডিসপ্লে করলো। আমার দুরকম আমাদের এই রিকোয়েস্ট হতে পারে। কি ফিচার, একটা স্টেটলেস, মানে প্রত্যেকটা রিকোয়েস্ট কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, মানে তার পেছনে কোনো আর কোনো গল্প নেই। ইন্ডিপেন্ডেন্ট রিকোয়েস্ট মানে তাকে মনে রাখতে হচ্ছে না যে পিছনে এই আগে এই হয়েছিল, কালকে এই হবে, এরকম কোনো গল্প নেই। যেটা স্টেটলেস মানে এটা মনে রাখতে হবে না। টেক্সট বেস হতে পারে, ইজি টু রিড, হেডার বডি দেওয়া আছে। এটা ফ্লেক্সিবল বলতে সাপোর্ট HTML, JSON, ইমেজ এক্সেট্রা। HTTP স্ট্রাকচার রিকোয়েস্ট কি, যে রিকোয়েস্ট লাইন, প্রথমে হেডার আর বডি অপশনাল, এরকম তিন রকম আমাদের স্ট্রাকচার হতে পারে। যেখানে রিকোয়েস্টে জাস্ট পেজের নামটা দিয়ে দিলাম, হেডারের মধ্যে আমাদের এক্সাম্পল জাস্ট নামটা দিয়ে দিলাম, আর এটা পোস্ট বা গেট কিসে যাচ্ছে, মানে অনেক সময় যখন আমাদের রিকোয়েস্টটা করা হয় আমাদের অনেক ইনফরমেশন নিয়ে সার্ভারে যায়, তো দুরকম ভাবে যেতে পারে, একটা যে পোস্ট দিয়ে যেতে পারে, একটা গেট দিয়ে। গেট হচ্ছে যেরকম গল্পটা হচ্ছে, যেটা আমাদের আননেসেসারি ডেটা, যেটা খুব একটা ইনক্রিপশন দরকার নেই, সেটা আমাদের গেটের মারফতে যায়, যে রিট্রিভ যেটা ধরুন। আর পোস্ট হচ্ছে যেখানে ডেটা কোনো সেন্ড করবো, মানে কোনো ইম্পর্টেন্ট কোনো আমাদের ক্রেডিট কার্ডের ইনফরমেশন, ব্যাঙ্কিং ইনফরমেশন, তখন আমরা পোস্টের মারফতে ডেটাকে পাঠাই, দুরকম ভাবে এনক্রিপ্টেড অবস্থায় পাঠাই। পুট মানে আপডেট রিসোর্স হতে পারে, ডিলিট মানে রিসোর্সকে আমরা রিমুভ করতে পারি, হেড দিয়ে আমরা হেডার চেক করতে পারি, আর অপশন দিয়ে আমরা কোনো অ্যাবিলিটি আছে কিনা চেক করতে পারি। এটা মোটামুটি দেখো আমাদের এখান থেকে যেই সব জিনিসগুলো আমরা ইনডেপথে দেখছি, আমাদের প্রশ্ন আসার জায়গা হচ্ছে HTTP কি হচ্ছে, একটা সিকিউরলি HTTP একটা আমাদের প্রোটোকল, যেটা সাহায্যে আমরা সার্ভার এবং ক্লায়েন্ট নিজেদের মধ্যে কমিউনিকেট করে। এই হচ্ছে ফার্স্ট প্রশ্ন যা আসবে আমাদের ফার্স্ট লাইন থেকে, কমিউনিকেশন ইন দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এগুলো জাস্ট ইন ডেপথে আইডিয়া দিয়ে দিলাম যেটা এখানে রয়েছে। আর প্রশ্ন এখান থেকে এসেছিল একটা কম্পিউটার সায়েন্সে, HTTP স্ট্যাটাস কোডের ওপর, ঠিক আছে। যেমন 200 মানে ওকে, সেটা সাকসেস, 301 মানে মুভ পার্মানেন্টলি, 400 মানে ব্যাড রিকোয়েস্ট, 401 মানে আনঅথরাইজড, 403 মানে ফরবিডেন, 404 মানে নট ফাউন্ড, আর 500 মানে হচ্ছে ইন্টারনাল সার্ভার এরর। হ্যাঁ, লিমিটেশনস কি কি আছে, যেটা কোনো সিকিউরিটি নেই কোনোভাবে, নো ইনক্রিপশন, ঠিক আছে। তো স্টেটলেস, সেই জন্য কুকি বা সেশন ইউজ করি, এটা ট্র্যাক করার জন্য ইউজারকে, যে একদিন লগ ইন করেছিল সেই কি মানুষটা যে পরবর্তীকালে চাইছে আমার পেজটা, তো আমাদের সেশন কুকি দিয়ে ইউজ করতে হয়। ভালনারেবল ফর অ্যাটাক উইদাউট HTTPS, তো HTTPS না থাকলে তো অ্যাটাক হবে যে কোনোভাবেই, আমাদের সাইবার অ্যাটাক হয়ে যাবে। এই জন্য পরবর্তীকালে এটা একটা নতুন ভার্সন আসলো, যেটা বলে সিকিউর ভার্সন বলা। HTTP-কে যদি আমরা সিকিউর করি কি দিয়ে, এই SSL দিয়ে আমরা সিকিউর করতে পারি। এটা এনক্রিপ্টিং একটা এনক্রিপশন অ্যালগরিদম, যেটা দিয়ে আমাদের পুরো কমিউনিকেশন চ্যানেলটাকে, যে চ্যানেলের মারফত কমিউনিকেশন হচ্ছে সেটাকে পুরো আমরা সিকিউর করে দিই, যেখানে এর মধ্যে কি হবে, কেউ বাইরে থেকে কেউ অ্যাটাক করতে পারবে না। এটা প্রাইভেসি এবং সিকিউরিটি আমরা এখান থেকে ওয়েবে আমরা নিয়ে আসতে পারি। কিভাবে কাজ করে যদি আইডিয়া নিই, ব্রাউজার যেটা কি করে, কানেক্ট টু সার্ভার অন পোর্ট নাম্বার এত, কোনো ব্রাউজার এই পোর্টে কানেক্ট করা, তাহলে আমাদের SSL এবং TSL হ্যান্ডশেকিং স্টার্ট করা, মানে এখান থেকে আমরা কানেকশনটাকে সিকিউর করা হয়। SSL এবং TSL দিয়ে কি হয়, আমাদের HTTP চলছে, বাট আমরা SSL দিয়ে এটাকে সিকিউর করে দিচ্ছি। এবার সার্ভার সেন্ড ডিজিটাল সার্টিফিকেট, সার্ভার ডিজিটাল সার্টিফিকেট মানে সেটা কি আদৌ সেই সার্ভার, হ্যাঁ, এটা কি সে কি সেই ব্যক্তিটা যার সঙ্গে কথা বলতে চাইছি, সেটাকে একটা ডিজিটাল সার্টিফিকেট দ্বারা সেকে অথরাইজ করবে, মানে অথরাইজ করবে যে আমি সেই মানুষটা। ব্রাউজার ভেরিফাই করলে এবং কানেকশনটাকে আমরা এনক্রিপ্ট করে দিলাম, সেই হিসাবে আমাদের ডেটাকে আমরা আলটিমেটলি সেফলি কিন্তু আমরা
ট্রান্সফার করতে পারি। নেক্সট হচ্ছে ফিচার্স কি আছে, এখানে এনক্রিপশন ফিচার দিচ্ছে, এখানে ডেটাটা হিডেন আছে, হ্যাকার হ্যাক করতে পারবে না। অথেন্টিকেশন কি হচ্ছে, কনফার্ম দ্য ওয়েবসাইট রিয়েল আর ফেক, যে ওয়েবসাইটটা আমি যেখান থেকে যে সার্ভার থেকে চাইছি সেই সার্ভারটা ফেক না রিয়েল সেটা আমরা বুঝতে পারছি। ডেটা ইন্টিগ্রিটি হয়ে যাচ্ছে, যে ডেটা ক্যানট বি চেঞ্জ ডিউরিং ট্রান্সফার, মানে যেটা আমার রয়েছে সেটাই আমি পাবো, ট্রান্সফার হবে না। পোর্ট নাম্বার কি ইউজ করছি, 443 ইনস্টেড অফ 80, আগে 80 ইউজ করতে, আমার 443 পোর্ট নাম্বার ইউজ করছি। পোর্ট হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন, প্রতিটি অ্যাপ্লিকেশনের নির্দিষ্ট পোর্ট নাম্বার, এইভাবে জিনিসটাকে ডিল আপ করা। তো এবার যে নেক্সট প্রশ্নে চলে গেলাম, কি বলছো টেলনেটে, এটা যেটা হচ্ছে আমাদের টার্মিনাল টেলনেট হচ্ছে টার্মিনাল নেটওয়ার্ক, বা এটাকে ওয়ান কাইন্ড অফ আমরা বলে গল্পতে, যে প্রোটোকল যেটা সাহায্যে আমরা রিমোট লগ ইন করতে হবে। যেরকম আমাদের একটা এনিডেক্স বলে একটা সিস্টেম আছে, এনিডেক্সে কি হয়, আমরা রিমোটলি কোনো কম্পিউটারকে যদি চাইলে আমি করতে পারি, মানে অ্যাক্সেস করতে পারি, বা আমরা তাকে কারেক্ট করতে পারি, ঠিক আছে, বা কোনো সমস্যা তাকে সমাধান করতে পারি। এটা হচ্ছে রিমোট প্রোটোকল টুল, যাতে আমরা রিমোট লগ ইন করা যায়, ঠিক আছে। ইট অ্যালাউ ইউজার টু অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল আদার কম্পিউটার ওভার টিসিপি নেটওয়ার্ক, মানে আমার অন্য কম্পিউটারকে আমি অন ইন্টারনেট আমি তাকে অ্যাক্সেস করতে পারছি। এটা হচ্ছে ভার্চুয়াল টার্মিনাল বেসিসে আমরা কিন্তু কাজ করি। এটা ইউজ কি আছে, রিমোট লগ ইন টু সার্ভার, রাউটার, সুইচেস, এগুলো ব্যবহার করতে পারি। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর অফ লিনাক্স, ইউনিক্স মেশিনে আমরা যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর তারা এগুলো ব্যবহার করতে পারে। টেস্ট পোর্ট অ্যান্ড সার্ভিসেস, এখানে আমরা এই জিনিসগুলোতে আমরা এটাকে ব্যবহার করি টেলনেটকে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে রিমোট, আমরা যদি যেখানে ধর রয়েছি এখানে, বা কোনো অন্য কোনো জায়গার মেশিনকে আমরা যে অ্যাক্সেস করি সেটাকে রিমোট অ্যাক্সেস বলা। এই হচ্ছে গল্প। নেক্সট এখানে রয়ে গেল যে কি করে টেলনেট কাজ করা। ক্লায়েন্ট প্রথমে সার্ভারের সাথে কানেক্ট করে, ইউজিং টিসিপি পোর্ট দিয়ে কানেক্ট করায়, লগ ইন করে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে, এবং ভার্চুয়াল টার্মিনাল সিস্টেম সেখান থেকে শুরু হয়, এবং শেষে আমরা কমান্ড রান করতে পারি। লিমিটেশন হচ্ছে নো ইনক্রিপশন, কোনো এনক্রিপশন নেই, ডেটা আমরা নর্মালি করতে পারি প্লেন টেক্সটের মারফতে। লেস সিকিউর, যা রিপ্লেস বাই এটা সিকিউর সেল দিয়ে পরবর্তীকালে এটাকে সিকিউর করা, কোনো সিকিউরিটি নেই এখানে। নেক্সট হচ্ছে আমাদের এক্সএমএল। এক্সএমএল থেকে প্রশ্ন আমাদের শর্ট ফর্ম থেকে এসছে, এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কি, এটা নর্মালি ব্যবহার করে আমাদের ডেটা এক্সচেঞ্জ এবং স্টোর করার জন্য ইন্টারনেটে, এটা স্ট্রাকচার ওয়েতে করি। এটা বোথ হিউম্যান রিডেবল এবং মেশিন রিডেবল বলতে পারি। লাইক এক্সএমএল ডিসক্রাইব ডেটা হোয়াট ইট ইজ রাদার দ্যান ডিসপ্লেইং দ্য ডেটা, কি জিনিস এটাকে দেখে রাদার দ্যান ডিসপ্লে, ডেটাটাকে ডিসপ্লে করে না, ভেতরে কি আছে সেটাকেই কিন্তু ডিসক্রাইব করে কি বলতে বলেছে। তো এখানে স্টোর ডেটা, স্টোর স্ট্রাকচার ডেটা লাইক মিনি ডেটাবেসকে স্টোর করতে পারে। এক্সচেঞ্জ ডেটা বিটুইন ডিফারেন্ট সিস্টেম অ্যাপ্লিকেশন, মানে অন দ্য ইন্টারনেট যদি আমরা কোনো মাল্টিপল ডেটাকে যদি আমাদের আদান প্রদান করতে, তখন আমরা এক্সএমএল এর মারফতেই কিন্তু এগুলো করি অ্যাকচুয়ালি। রিপ্রেজেন্ট কমপ্লেক্স এবং হায়ারার্কিক্যাল ডেটা আমরা করতে পারি। প্রোভাইড সেলফ ডেসক্রিপটিভ অ্যান্ড এক্সটেন্সিবল ফরম্যাট। সেলফ ডেসক্রিপটিভ কথাটার মানে কি, এখানে আমাদের যে ট্যাগসগুলো আমরা নিজেরা বানাতে পারি, যেটা আমাদের এইচটিএমএল এ কি হয়, ট্যাগস ফিক্স থাকে, এখানে তা না, এখানে ট্যাগস আমরা নিজেরা বানিয়ে আমরা করতে পারি। যেরকম কি ফিচার্সের মধ্যে কি বলছে, এক্সটেন্সিবল কথাটা মানে ইউ ক্যান ডিফাইন ইউর ওন ট্যাগ, এটাই সব থেকে বড় কথা। এক্সটেন্সিভ যে কথাটা বললাম, এক্সটেন্সিবল ফরম্যাট, ডেসক্রিপটিভ, সেলফ ডেসক্রিপটিভ, না আমি নিজেকে ডিসক্রাইব করছি ব্যাপার। টেক্সট বেস, ইজি টু রিড হয়ে যাচ্ছে, এডিটও করতে পারো। স্ট্রাকচার মানে ফলো সাম রুলস অ্যান্ড ট্রিজ লাইক হায়ারার্কি। পারফর্ম নিউট্রাল ওয়ার্ক অন এনি সিস্টেম বা সফটওয়্যার, যে কোনো সিস্টেম সফটওয়্যারে ইউজ করা। সেলফ ডিসক্রিপ্ট ট্যাগ ডিসক্রাইব দ্য মিনিং অফ ডেটা, মানে যে ডেটাটা আমরা দেবো তার মানেটা কিন্তু বোঝাবো। যেরকম একটা এক্সাম্পল রয়েছে, যে নেম নামক একটি ট্যাগ তৈরি করলাম, তার মধ্যে শুধু নামটাই রাখবো, তারপর নাম শেষ হয়ে গেল, স্টার্ট আর এন্ড। সবসময় একটা কেস সেন্সিটিভ, আর সামনেটা বড় প্রথমটা ছোট হলে হবে না। হ্যাঁ, এই যে মাস্ট বি প্রপারলি নেস্টেডও চাইলে এর মধ্যে আমরা নেস্টেড করতে পারি। অনলি রুট এলিমেন্ট অ্যালাউ, রুট এলিমেন্টটাকে শুধু অ্যালাউ করা হবে। পরে একটা এক্সাম্পল আছে, এই যে দেখো স্টুডেন্ট, স্টুডেন্ট হচ্ছে আমাদের সেই রুট এলিমেন্টটা, এর মধ্যে সব নেস্টেড করছি। নেম শুরু হলো, এটা রাহুল, আর নেম ক্লোজ হলো, এই শুরু হলো এজ, মানে প্রত্যেকটি দেখো ট্যাগ কিন্তু তার ডেটাকে ডিসক্রিপটিভ ওয়েতে বোঝাচ্ছে যে কি করতে চাইছে। এই হচ্ছে বেসিক আইডিয়া, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইট কি, কালেকশন অফ ওয়েব পেজেস আমরা জানি, মিডিয়া বা রিসোর্স বলতে পারি। এটা আমাদের ইন্টারনেটের মধ্যে রয়েছে, ডোমেন নেমের সাহায্যে আমরা এটাকে অ্যাক্সেস করছি। এটা আলাদা করে বলার দরকার নেই, সেটা আমাদের কোথা থেকে দেখি ওয়েব পেজ, ওয়েবসাইটগুলো আমাদের আলটিমেটলি লিঙ্কেবল, আমাদের ইন্টারলিঙ্ক ডকুমেন্ট বলতে পারি, যেটা আমরা গুগল ক্রোম, মাইক্রোসফট, ফায়ারফক্স, এজ, সাফারি দিয়ে আমরা খুলে, এগুলো ব্রাউজার দিয়ে খুলে কিন্তু আমরা ওয়েবসাইট দেখি। তো স্ট্রাকচার অফ ওয়েবসাইট কি বলছে, আর টিপিক্যাল ওয়েবসাইটে কি থাকে, ওয়েব পেজ থাকে, ইন্টারলিঙ্ক পেজ থাকে, মিডিয়া ফাইল, অডিও ভিডিও থাকে, আমরা সিএসএস থাকে, স্ট্রাকচার সাইল শিট, জাভাস্ক্রিপ্ট থাকে আমাদের, যেটাকে আমাদের ডাইনামিক ওয়েব কন্টেন্ট বানায় আমাকে, মানে ইন্টারাক্টিভ বানায় আমাদের। ব্যাকএন্ডের মধ্যে আমাদের পিএইচপি, পাইথন এবং ডেটাবেস আমরা ইউজ করে ব্যাকএন্ড তৈরি করি, যে কোনো আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডেটাবেস দিয়ে এটাকে একটা ফুল ফ্লেজ একটা ওয়েবসাইট বানায়। ওয়েবসাইট অনেক ধরনের হয়, স্ট্যাটিক ওয়েবসাইট হয় যেখানে ফিক্সড কন্টেন্ট, যেটা ব্লগাররা ইউজ করে। ডাইনামিক মানে হচ্ছে যেটা প্রত্যেকটা আমার মোটামুটি কারেন্টলি, মানে এটা
ডেটা ডিপেন্ড করবে যে তুমি একটা ইউজার কিভাবে ইউজ করে সেই হিসাবে কিন্তু ওটা চেঞ্জ হতে পারবে, মানে এটা ডেটাবেস যা ইউজার যা করবে সেইভাবে জিনিসটা চেঞ্জ হবে। ই কমার্স মানে অনলাইন বাই সেলিং ওয়েবসাইট, ফ্লিপকার্ট, অ্যামাজন রয়েছে। ব্লগিং এর জন্য পার্সোনাল ইনফরমেশন ওয়ার্ডপ্রেস রয়েছে। সোশ্যাল মিডিয়া রয়েছে ফেসবুকের মতো। এডুকেশনাল প্ল্যাটফর্ম লার্নিং ইউটিউব রয়েছে, বা আদার্স যেগুলো লার্নিং প্ল্যাটফর্ম রয়েছে। বিজনেসের জন্য কোনো কোম্পানির সাইট প্রমোশন, বিজনেস এগুলোর জন্য কিন্তু আমাদের আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে। মেন কম্পোনেন্ট কি আছে, হোম পেজ থাকে যেখানে এন্ট্রি হয়, মানে ওয়েবসাইটে ঢোকার জন্য একটা পেজ থাকে, হোম পেজ বলা হয়। এবার নেভিগেশন মেনু, উপরে যে মেনুগুলো থাকে নেভিগেশন মেনু বলা হয়। হ্যাঁ, কন্টেন্ট হয়, পেজের ভেতরে যেগুলো জিনিস থাকে। কন্ট্যাক্ট, পেজের লাস্টে কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে। ফুটারের মধ্যে আমাদের কোনো কপিরাইট যদি কিছু করতে হয় সেটা কিন্তু ওয়েব পেজের এরকমভাবে হয়। এইভাবে জিনিসটাকে ওয়েবসাইটে রেডি হয়। আর ওয়েব পেজ কি হচ্ছে, কালেকশনস, এই ওয়েব পেজগুলোকে কালেক্ট করে করে পরবর্তীকালে ওয়েবসাইট বানানো হয়। একটা সিঙ্গেল পেজ বলতে পারো, এই সিঙ্গেল HTML ডকুমেন্ট, এটা ডাব্লিউডাব্লিউ ওয়েবে চলছে, এটা HTML সিরিজ দ্বারা তৈরি করা আছে। তাদের একটা ইউনিক ইমেল আইডি আছে, এই ইউনিক URL রয়েছে, এবং ওয়েবসাইট মেড আপ অফ মেনি ওয়েব পেজ। একটা ওয়েবসাইটের মধ্যে মেনি ওয়েব পেজ থাকে, মানে আলটিমেটলি ওয়েব পেজকে জুড়ে জুড়ে ওয়েবসাইট কিন্তু আলটিমেটলি বানানো হয়। কি ক্যারেক্টারিস্টিক ফিচার্স কি বলছে, ফরম্যাট হচ্ছে রিটেন ইন HTML, স্টাইল ইন CSS অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ উইথ GSS, মানে JS মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে, মানে আমাদের ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন বা ইন্টারঅ্যাক্টিভ বানানো। অ্যাক্সেস কি বলছে, থ্রু ইউনিক URL, ডিসপ্লে অন ওয়েব ব্রাউজার, যেটা ক্রোম, ফায়ারফক্স, সাফারি। পার্ট অফ লার্জ ওয়েবসাইট বলতে পারি। এটা আমরা একটা পার্ট, ওয়েব পেজ একটা পার্ট অফ লার্জ ওয়েবসাইট। এর মধ্যে তার ওয়েব পেজের মানে স্ট্যাটিক ওয়েব পেজ হয়, যেটা ফিক্সড হয়, ডাইনামিক চেঞ্জ হয়। ল্যান্ডিং মানে যেখানে এসে পড়লাম। ফন্ট মানে যেরকম আমরা এই যে ইনপুট, এই যে আমরা এক্ষুনি যে SLST ফর্ম ফিল আপ করলাম, যেখানে গিয়ে আমরা সব ডেটা লিখলাম, নাম হ্যান ত্যান লিখেছি, সেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ফর্ম। সেইভাবেও কিন্তু একটা ফর্ম পেজ, এটা ওয়ান কাইন্ড ফর্ম ওয়েব পেজ বলতে পারি। লগ ইন, লগ আউট, কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া। তো এটা স্ট্রাকচার একটা HTML কোড দিয়ে এটা বুঝিয়েছি কীভাবে কী বৃত্তান্ত। যাই হোক, আমাদের একটা আইডিয়া এখান থেকে পেলাম। তা মোটামুটি ওয়েব পেজ কি জিনিস জানলাম। আর কমন এলিমেন্ট ইন ওয়েব পেজের মধ্যে টেক্সট, যেটা হেডিং, প্যারাগ্রাফ রয়েছে। আমরা ভিডিও দিতে পারি, হাইপার লিঙ্ক থাকতে পারে, ফর্ম থাকতে পারে, বাটন থাকতে পারে ইন্টারেক্টিভ করার জন্য, এগুলো রয়েছে। ইমেল তো কি জিনিস জানি, আমাদের ইলেকট্রনিক ইমেল আমরা জানি, ইলেকট্রনিক ইমেল যেটার সাহায্যে আমরা কমিউনিকেট করতে পারি, সেন্ড এবং রিসিভ মেসেজ ওভার ইন্টারনেট বা ইউজিং ইলেকট্রনিক ডিভাইস লাইক কম্পিউটার, স্মার্টফোন, ট্যাবলেট, এর সাহায্যে আমরা অনলাইন কমিউনিকেট করতে পারি। ফিচার্স কি আছে, ফাস্ট মেসেজ ডেলিভারি, ইনস্ট্যান্টলি ওয়ার্ল্ড ওয়াইড হতে পারে, অ্যাসিঙ্ক্রোনাস হতে পারে, স্টার্ট সেন্ডার এবং রিসিভার ডু নট নিড টু বি অনলাইন সেম টাইম। এটা সব থেকে বড় কথা, যে অনলাইন না থাকলেও চলবে। অ্যাটাচমেন্টের মধ্যে কি যে ফাইল লাইক ডকুমেন্ট, ইমেজ, ভিডিও ক্যান বি সেন্ড, আমরা সেন্ড করতে পারি। মাল্টিপল রিসিপ্টের মধ্যে ক্যান সেন্ড টু ওয়ান অর মেনি ইউজার অ্যাট আ টাইম। হ্যাঁ, আমরা চাইলে অনেকগুলো ইউজারকে পাঠাতে পারি। কস্ট এফেক্টিভ মানে ফ্রি টু ইউজ, এরকমও বলতে পারি। স্ট্রাকচার অফ ইমেল কি হচ্ছে, এটা হচ্ছে গল্প। প্রথমে ইউজার নেম @ডোমেন, যেরকম আমাদের এক্সাম্পল কম্পিউটার সায়েন্স ভাস্কর স্যার @gmail.com, এটা ইমেল একটা এক্সাম্পল। এটা প্রথমটা যে ইউনিক আইডি, তারপর হচ্ছে সেপারেটার, তারপর হচ্ছে আমাদের আলটিমেটলি কি আমাদের ডোমেনটা, যে আমরা ইমেল সার্ভিস প্রোভাইডার। ইমেলের মধ্যে কি কি থাকে, টু কাকে পাঠাচ্ছি, CC মানে কার্বন কপি, ভিজিবল সবাই থাকে, BCC মানে ব্লাইন্ড কার্বন কপি, ওর থেকে হিডেন থাকে। আর সাবজেক্ট হচ্ছে আমাদের শর্ট, যেটা আমরা মেসেজের শর্ট ফর্মটা বলতে পারি, শর্ট মেমোরি একটা, মানে শর্ট সামারি বলতে পারি। আর বডিদের মধ্যে আমাদের টেক্সট ডকুমেন্টগুলো আমরা রাখি। অ্যাটাচমেন্টের মধ্যে আমাদের ফাইল, এলে যে ইমেজ, ডক্স এক্সেট্রা এগুলো ইনক্লুড করি। সিগনেচার মানে যদি কেউ দরকার পড়ে তার নিজস্ব সিগনেচার, ক্লোজার, এটা চাইলে যে দিতে পারে। তাই এগুলো কম্পোনেন্টস বলতে পারি আমাদের ইমেল আইডি। ইমেল কি করে কাজ করায়, রাইটস ইউজার রাইট এ ইমেল ইন দ্য ইমেল ক্লায়েন্ট, যেটা গুগল আউটলুকে লিখলো, সেখান থেকে সে পাঠালো SMTP সার্ভারের মারফতে। যে SMTP কি করলো, ইমেল সার্ভারে পাঠিয়ে দিল ইউজিং DNS লুকআপ। তারপরের দিন আমার যে রিসিভার আছে সে সেটা পপ বা IMAP দিয়ে সেই প্রোটোকলের সাহায্যে এটাকে খুললো, আর ইমেল সেভাবে কিন্তু আমাদের ইনবক্সে রিসিভ হয়। এই হচ্ছে বেসিক আইডিয়া। ইউজ অফ ইমেল হচ্ছে পার্সোনাল কমিউনিকেশনে করতে পারি, বিজনেস করসপন্ডে, নোটিফিকেশনে, অ্যালার্টে, নিউজ লেটার প্রমোশনে করতে পারি, ফাইল ডকুমেন্ট শেয়ারিংয়ে করতে পারি। কি কারা কারা পপুলার ইমেল সার্ভিস আছে, জিমেল আছে, আউটলুক আছে, ইয়াহু মেল আছে, প্রোটন মেল রয়েছে, এবং জোজো মেল, এগুলো আরও কোম্পানি রয়েছে যারা এগুলো প্রোভাইড করে। আর সার্ভার কি জিনিস, এবার সার্ভার হচ্ছে যে আলটিমেটলি আমাদের সার্ভিস প্রোভাইড করে। বড় ইম্পর্টেন্ট গল্প, সার্ভার কি, সার্ভার কিছুই না, আমাদের যে এই যে ইউটিউব একটা গুগল, একটা পার্ট অফ কোম্পানি, ইটস ওয়ান কাইন্ড অফ চাইল্ড কোম্পানি অফ গুগল। গুগল কি করেছে, এবার ইউটিউব যে কোম্পানিটা তৈরি করেছে, সেই কোম্পানির একটা বড় বড় ডেটা সেন্টার, মানে সার্ভার, হার্ড ডিস্ক, মানে বড় বড় হার্ড ডিস্ক ইন্টারনেটে কানেক্ট করে দিয়েছে, এটা ডেটা সেন্টার বলা হয়। স্টোরেজ, ওখানে স্টোর রয়েছে, ইনফরমেশনগুলো আমরা ভিডিও পোস্ট করছি ওখানে রয়েছে। এবার সেই ভিডিওগুলো ওই হার্ড ডিস্ক থেকে আমরা যখন ইউটিউব গিয়ে চাইছি, ইউটিউব কি করছে, ওখান থেকে সেটা
ইউটিউবের সার্ভার সে ওখান থেকে তুলে আমাকে দিচ্ছে, মানে যে সার্ভিস প্রোভাইড করে। সার্ভার হচ্ছে এমন একটা কম্পিউটার বা সফটওয়্যার দ্যাট প্রোভাইড সার্ভিস, ডেটা এবং রিসোর্স টু আদার কম্পিউটার ফর ক্লায়েন্ট ওভার ইন্টারনেট। ইন্টারনেটে একজন চায় আর একজন দেয়, যে দেয় তাকে সার্ভার বলা হয়। ক্লায়েন্টের মেক রিকোয়েস্ট করে আর সার্ভার তার রেসপন্স দিয়ে দেয়। সার্ভার কিন্তু 24 ঘন্টাই চলে, একদম রান 24 ঘন্টা। হ্যান্ডেল মেনি ক্লায়েন্ট, সাপোর্ট মাল্টিপল ক্লায়েন্ট সেম টাইম। অবভিয়াসলি আমার যে ভিডিওটা একটা ইউটিউবে একটা সময় 1000 লোক চাইছে, হতেই পারে। হাই পারফরমেন্স, মোর সিপিইউ র্যাম নর্মাল দেন। আমরা অবভিয়াসলি যে আমার নর্মাল পিসির থেকে অনেক বেশি আমাদের হিউজ অ্যামাউন্ট অফ প্রসেসিং হয়, যেখানে সিপিইউ অনেক বড় লাগতে পারে, র্যাম বড় রাখতে পারে। রিলায়েবল মানে কি, হ্যাজ আ ব্যাকআপ সিস্টেম টু অ্যাভয়েড ডাউন টাইম। ব্যাকআপ সিস্টেম আমার থাকে যেখানে ডাউন টাইমে সার্ভার ক্র্যাশ করেছে, এসব করলে হবে না। ক ধরনের সার্ভার হয়, ওয়েব সার্ভার হয় যেখানে ওয়েবসাইট আমরা শো করতে পারি, ডেটা সার্ভার স্টোর ডেটা, ফাইল সার্ভারে শেয়ার ফাইল, মেল সার্ভারে ম্যানেজ ইমেল, অ্যাপ্লিকেশন সার্ভারে রান এপিআই অ্যান্ড অ্যাপস অ্যান্ড এপিআইস, এফটিপি সার্ভারে ফাইল ট্রান্সফার আমরা করতে পারি, ফাইল ট্রান্সফার সার্ভার। এগুলো সব রকম সার্ভার যারা নির্দিষ্ট কাজ কিন্তু অ্যালাউট করা আছে। ডিএনএস সার্ভার ডোমেন নেম থেকে আইপি ম্যাপিং করি। প্রক্সি সার্ভার দিয়ে মিডিল ম্যান, মানে এটা মেইন যে সার্ভারের কাছে যায় না, প্রক্সি সার্ভারের কাছে রিকোয়েস্ট যায়, প্রক্সি সার্ভার জিনিসটা করে দেয়। গেম সার্ভারে গেম খেলা হয়। এবার ক্লায়েন্ট বা সার্ভার কি, ক্লায়েন্টের রোল কি, রিকোয়েস্ট সেন্ড করা, সার্ভারের থেকে সেটা ফুলফিল করা। এখানে ডিভাইস যে পিসি ফোন একটা পাওয়ারফুল কম্পিউটার হয়। ডিপেন্ডেন্সি কি, এখানে সার্ভার দরকার, এখানে ওয়ার্ক ফর মেনি ক্লায়েন্ট, ক্লায়েন্টের জন্য কাজ করছে। হাউ আ সার্ভার ওয়ার্ক, ক্লায়েন্ট এটা বুঝলাম, ক্লায়েন্ট রিকোয়েস্ট করলো, সার্ভার সেটা প্রসেস করলো, সার্ভার সে রেসপন্স দিল, সেই সূত্রে ক্লায়েন্ট সেটা দেখতে পায়। এইভাবে কিন্তু সার্ভার কাজ করে। নেক্সট হচ্ছে টিসিপি আইপি প্রোটোকল স্যুট। এই যে প্রোটোকলগুলো পড়লাম এতক্ষণ ধরে, যেটা এফটিপি, ডিএনএ, এসএমটিপি, এগুলো সব মিলিয়ে আমরা যতগুলো দেখতে পাচ্ছ, টিসিপি আইপি, ইউডিপি, আইসিএমপি, এগুলো সব মিলিয়ে একটা প্রোটোকল স্যুটের মধ্যে কিন্তু গল্পটা বলা হয়। যেখানে সবগুলো মিলিয়ে কিন্তু আমাদের এই কাজগুলো হচ্ছে। প্রথম যেটা বলছে টিসিপি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, কি বলছে, যেখানে আমাদের আলটিমেটলি কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল, যেখানে রিলায়েবল ডেলিভারি এনশিওর করছে, যখন যাচ্ছে রিলায়েবলি যাবে। ব্রেক দ্য লার্জ মেসেজ টু সেগমেন্ট, সেগমেন্টে ডিভাইড করা হচ্ছে। এখানে কি কি প্রোভাইড করা, এরর চেকিং হচ্ছে, অ্যাকনলেজমেন্ট পাচ্ছ, ফ্লো কন্ট্রোল, মানে উইন্ডোজ সাইজ, মানে আমাদের একটা যে ডিভাইস যে অ্যামাউন্ট অফ ডেটা নিতে পারবে সেটাও তো একটা সাইজে মেনটেন করতে হয়, সেটাও কিন্তু কোনোভাবে এটা মেনটেন করা হচ্ছে। নেক্সট হচ্ছে যে সিকোয়েন্স নাম্বার ফর রেকর্ডিং ডেটা, সিকোয়েন্স নাম্বারও আমরা কিন্তু রেকর্ড করতে পারছি। এরকম এক্সাম্পল হচ্ছে এফটিপি, মানে এইচটিটিপি, এগুলো পার্ট অফ দিস। আর আইপি হচ্ছে আমাদের হ্যান্ডেল লজিক্যাল অ্যাড্রেসিং অ্যান্ড রাউটিং। অবভিয়াসলি আইপি প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল আমরা দেখে এসেছি, দ্য লজিক্যাল অ্যাড্রেসিং এবং রাউটিং এর জন্য ইউজ করা। রেসপন্সিবল সেন্ডিং প্যাকেটস ওয়ার্ড সোর্স থেকে ডেস্টিনেশন, এবং ডাজ নট গ্যারেন্টি ডেলিভারি, অর্ডারিং অর এরার চেকিং, এগুলো কিন্তু গ্যারেন্টি করে না ডেলিভারি হবে, সেটাও আমার বলে না, অর্ডারও নেই এখানে, এবং এরার চেকিংও থাকে না। দুটো ভার্সন দেখে নিয়েছি অলরেডি আমরা। এবার হচ্ছে ইউডিপি প্রোটোকলটাকে বলা হয় কানেকশন লেস অ্যান্ড ফাস্টার দেন টিসিপি। টিসিপি যেরকম কানেকশন ওরিয়েন্ট করে রিলায়েবল ডেলিভারি বলে, এবার কানেকশন, এখানে কোনো গ্যারেন্টি নেই, ডেলিভারি হবে কিনা জানি না, কোনো এরর রিকভারি নেই এখানে, কিন্তু এটা মেনলি স্পিডটা ইম্পর্টেন্ট। কোথায় ইউজ করা হয়, ভিডিও স্ট্রিমিং, ভয়েস ওভার, ভিডিও কলে, অনলাইন গেমিং, এগুলো মেনলি এই প্রোটোকল ব্যবহার করা হয়। আইসিএমপি কি, ইন্টারনেট মেসেজ কন্ট্রোল প্রোটোকল, এটা নেটওয়ার্ককে ডায়াগনোস এবং এরর রিপোর্টিং এর জন্য ব্যবহার করা। কমনলি ইউজ ইন পিন কমান্ড, যে পিন কমান্ডটা আমরা ইউজ করি আমাদের যে মেশিনে যখন আমরা কমান্ড প্রমে পিং লিখি, তো এই কমান্ড কিন্তু আমরা আইসিএমপি প্রোটোকল ইউজ করা। নট ফর ডেটা ট্রান্সফার বিটুইন ইউনিট, ডেটা ট্রান্সফারের জন্য কিন্তু ইউজ করা হয় না, ট্রাভেল শুটিং এর জন্য মেনলি ইউজ করা। এআরপি কি বলছে, অ্যাড্রেস রিলেশন প্রোটোকল, এটা হচ্ছে আইপি অ্যাড্রেস থেকে ম্যাক অ্যাড্রেস কনভার্সন। এই যে একটা আইপি অ্যাড্রেস তুমি যদি জানো, সেখান থেকে যদি ম্যাকে কনভার্ট করতে হয়, মানে ম্যাক অ্যাড্রেস তোমার জানতে হয়, তখন আমরা এআরপি অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল কিন্তু ব্যবহার করা হয়। এটা আমাদের ল্যানের মধ্যেই কাজ হয়, উইদিন আর ল্যান নেটওয়ার্কের মধ্যে কাজ হয়। যেমন ধরো সেন্ড আ ব্রডকাস্ট আস্কিং হু ইজ দিস আইপি অ্যাড্রেস, মানে কে আইপি অ্যাড্রেসের ম্যাক অ্যাড্রেসটা কি, এভাবে আমরা পেতে পারি। ডিএসসিপি হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। এ হচ্ছে যেটা বলেছিলাম, আমরা যখন আইপি পড়ি এখান থেকে একটা গল্প বলেছিলাম, যে এটার সাহায্যে, প্রোটোকলের সাহায্যে আমরা কি করতে পারি, আমরা অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেস একটা ডিভাইসকে ডাইনামিক্যালি অ্যাসাইন করতে পারি। অলসো প্রোভাইডস সাবনেট মার্কস, ডিফল্ট গেটওয়ে অ্যান্ড ডিএনএস সেটিং, এগুলো সবই কিন্তু আমাদের সাবনেট মার্কস, ডিফল্ট গেটওয়ে, এগুলো কিন্তু পাওয়া যায়। এটা কিন্তু আমরা ইউডিপি হিসেবে ইউজ করি। হোম অ্যান্ড অফিস নেটওয়ার্ক আমরা এখানে নর্মালি ব্যবহার করি। চ্যাটটা কি জিনিস, চ্যাট হচ্ছে আমাদের অবভিয়াসলি জানি যে রিয়েল টাইম টেক্সট কমিউনিকেশন ওভার ইন্টারনেট, ক্যান বি 1-to-1 আর গ্রুপ কনভার্সেশন হতে পারে। দ্য এক্সাম্পল কি আছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার এবং স্ল্যাক্স, এগুলো হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ চ্যাটের এক্সাম্পল। ইন্টারনেট নেক্সট কি বলছে, দ্য ইন্টারনেট ইজ আ গ্লোবাল কানেকশন নেটওয়ার্ক কানেকশন কানেক্টিং মিলিয়ন্স অফ কম্পিউটার। ইন্টারনেটের ফুল ফর্ম নর্মাল কথাই বলে যে কানেকশন, নেটওয়ার্ক অফ নেটওয়ার্ক, যেখানে মিলিয়ন্স নেটওয়ার্ক একটা জায়গায় কানেকশন করা আছে। It enables sharing information, communication, and access
টু সার্ভিস লাইক ইমেল, ওয়েবসাইট, যেটা সাহায্যে অবভিয়াসলি আমরা ইনফরমেশন শেয়ারিং করছি, আমরা যে সার্ভিসগুলো আছে ইমেল, ওয়েবসাইট, ভিডিও সবই অ্যাক্সেস করতে হবে বেস্ট অন নেটওয়ার্ক অফ নেটওয়ার্ক, মানে ইন্টারনেট মানে হচ্ছে নেটওয়ার্কের নেটওয়ার্ক বলা হয়। আর এইচটিএমএলটা কি আছে? এইচটিএমএল স্ট্যান্ড ফর ইজ আ স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটিং ওয়েব পেজ। ওয়েব পেজ তৈরি করার জন্য আমাদের এইচটিএমএল ইউজ করে, আমরা ট্যাগস ইউজ করে, সেটা কিন্তু প্রিডিফাইন্ড ট্যাগস, সেটা না আমরা বানাতে পারবো না। এই ট্যাগসের প্রত্যেকটা ট্যাগের মানে আছে, সেগুলো ব্যবহার করে আমরা করতে পারি হেডিং, প্যারাগ্রাফ, লিঙ্ক, যা যা থাকে আমাদের এই ট্যাগ। আমাদের ট্যাগের কিন্তু কোনো প্রশ্ন নেই, এটা সায়েন্সে রয়েছে। বাট আমাদের ওভারভিউ এইচটিএমএলটা কি জিনিস জেনে নিলাম। এটা আমাদের ব্রাউজার সাপোর্ট করে এইচটিএমএল ফাইলকে রিড করতে পারে এবং সেই যেরকম লেখা থাকে সেভাবে এটা ডিসপ্লে করতে পারে, ঠিক আছে। এটা এক্সাম্পল এখানে রয়েছে এইচটিএমএল এর একটা জাস্ট ডকুমেন্ট রয়েছে, এর থেকে আর বেশি কিছু নেই। এখানে গিয়ে মোটামুটি আমরা নেটওয়ার্কিং এর গল্পটা এখানে শেষ করলাম।